আল্লাহ তাআলা সবকিছু দিয়েছিল আমাকে, সবকিছু ঠিকঠাক ছিল, সব ভালো চলতেছিল, স্মুথ চলতেছিল। লায়লা আমার লাইফে নাই ওই টাইম, মানে লাইফে আছে অ্যাজ এ ফ্যান হিসাবে, ফ্রেন্ড হিসাবে, শুধুমাত্র টেক্সটের মধ্যে, কনভারসেশনের মধ্যে। দ্যাট ইজ দ্য লেসন অফ দ্য স্টোরি। প্রিন্স মামুন, রাইট? জি। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। বয়স কত? আমি তোমাকে তুমি করে বলি অনেক। আপনি তুই করে বললেও খুব ভালো লাগবে। সো তোমার বয়স কত? আমার বয়স এখন 22 আর 21 হবে এরকম। 21 বা 22। পড়াশোনা করেছো নাকি ব্রেকআপ চলে গেছে? পড়াশোনা এখন বন্ধ আছে। বন্ধ আছে। তোমার 21 বছরের গল্পটা আমি জানতে চাই, ফ্রম ডে ওয়ান, তোমার ডে মেমরি। ওয়ান। আমার জন্মস্থান মহাখালী দক্ষিণ পাড়াতেই। আমার বাবা তখন মালয়েশিয়াতে প্রবাসে ছিলেন। আমার বাবা ওইখানে কাজ করতো, অনেক ভালো একটা স্যালারি আসতো। অ্যান্ড এইখানে আমার ফ্যামিলিটা খুবই সুন্দর ছিল। আমার 2টা ভাই বোন বাকস বোন প্রতিবন্ধী, আমার মা, আমরা 4 জন ঢাকাতে থাকতাম, আর আমার আব্বু মালয়েশিয়াতে থাকতো। বাকু শ্রবণ প্রবন্ধী তোমার চেয়ে বড় না ছোট? আমার সিনিয়র দুজনই। সবার বড় হচ্ছে আমার বড় বোন, ও কানে শুনে না, কথা বলতে পারে না। আমার তারপরে ভাই, সেও কানে শুনে না, কথা বলতে পারে না। তারপর আমি সবার ছোট। আমাকে আল্লাহ তাআলা কান মুখ দুইটাই দিয়েছেন, তার জন্য আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। তারপর হচ্ছে এখানে জন্মস্থান, এখানে আমাদের অনেক ভালো একটা লাইফস্টাইল ছিল। আমাদের কাজের বুয়া ছিল, আমাদের সংসার ছিল খুব সুন্দর। আমার ভাই বোন এই যে শাইখ নাক কান গলাতে পড়াশোনা করতে এসে মখালিতে। সো এইভাবে লাইফ চলতেছিল। এর মধ্যে আমার আব্বুর একটা ফ্রেন্ড, যার ভিসার ডেট এক্সপায়ার হয়ে গেছে, পাসপোর্ট এক্সপায়ার হয়ে গেছে, ও পলাতক, ওরে পুলিশ খুঁজতেছে। সো ওই টাইমটাতে আমার আব্বু কী করছে, দেশি মানুষ পেয়ে, আমার আব্বু তো একটু অনেক সরল মনের মানুষ, ওরে কী করছে, ওনার আশ্রয় দিচ্ছে। আশ্রয় দেওয়ার পর ওনাকে অনেক দিন রাখছে, অনেক দিন পালছে ওনার কাছে, ওনার পেস হিসাবে ছিল আমার আব্বুর। তো আমার আব্বু একসাথে থাকে না, বিদেশে অনেক টাকা ইনকাম করার পর একসাথে জোট করে টাকাটা নিয়ে আসে, একটা কিছু করে বাংলাদেশে। আমার আব্বু ওই টাইমটাতে প্রায় আপনার 3-4 বছর কাজ করার পর যে একটা টাকা হয়েছে, ওই টাকাটা বড় একটা অ্যামাউন্ট নিয়ে আমার আব্বু বাংলাদেশে আসবে। ওই টাইমটাতে আমার আব্বুর ওই পিএস, মানে ওই যে লোকটা পালায়া ছিল, ওই লোকটা ওই টাকাগুলো নিয়ে পালায় গেছে। তখনই আমার আব্বুর একটু মেন্টালি প্রেশার পড়ে গেছে, একটু না অনেকটা প্রেশার পড়ছে, যেহেতু 3-4 বছরের উপর যেহেতু টাকা পয়সা সব কিছু নিয়ে পালায় গেছে। তার বিশ্বাসযোগ্য একটা বন্ধু বা পিএস যেটাই হোক, সে নিয়ে পালায় গেছে। তখন বলতে মানে আব্বু তাকে পিএস হিসাবে রাখতো সবসময় তার বাসায়। সে তো আর বাইরে যেয়ে কিছু করতে পারতো না, কারণ তার ভিসা এক্সপায়ার, তার পাসপোর্ট এক্সপায়ার। আমার আব্বুর সব কাজ করতো, আব্বুর কাছেই থাকতো ওই লোকটা। আচ্ছা। হ্যাঁ, ওই লোকটা সব কিছু নিয়ে পালা গেছে। এখন ইভেন ওই লোকটা আমাদের থেকে রিচ, এই ঢাকা শহরে তার একটা বিল্ডিং আছে, তার একটা বাড়ি আছে মতিঝিলের দিকে, সেই জায়গায় স্থানীয়। কিন্তু ওইটার বিচার এখন হয় নাই, ওটা পরে যায় প্রসঙ্গে। তো ওইখান থেকে পালা যাওয়ার পর আমার আব্বু একটু মেন্টালি ডিপ্রেস হয়ে যায়, মেন্টালি কী করবে বুঝতেছিল না। আব্বু তাড়াতাড়ি ফ্লাই করে বাংলাদেশে চলে আসছে। বাংলাদেশে আসার পর আব্বু আর বিজনেস করবে বা কিছু করবে, তার মাথায় কোনো কিছু ঢুকতেছে না। ওই টাইমটাতে ওই লোকটার পিছনে দৌড়াইতেছে যে আব্বুর টাকাগুলো কীভাবে উদ্ধার করতে পারবে। তুমি দেখেছো তোমার মেমোরি? আমি তখন অনেক ছোট। তোমার এগুলো পরবর্তীতে শোনা কথা? হ্যাঁ, আমার শোনা কথা, আমার দেখাও অনেক কিছু আছে। যেটা দেখা হচ্ছে, আমার আব্বুকে ফোন দিয়ে নিয়ে গেছে যে তুই মামলা টামলা যা করছিস আমার কাছে আয়। ওইখান থেকেই আমাদের ক্রাইসিস শুরু হইলো। আচ্ছা, মানে ক্রাইসিসটা শুরু হওয়াটা এখান থেকে। আমার আব্বুর টাকা পয়সা নিয়ে যখন আমার আব্বুর বিশ্বস্ত লোকটা পালায় গেছে, তখন থেকে আব্বু কোনো কাজকর্মে মন দিতে পারতেছে না, টাকাটা কীভাবে উদ্ধার করবে সেই আশায় দৌড়াদৌড়ি করতেছে। কিন্তু আব্বু টাকা তুলতে পারে নাই, তারা অনেক প্রভাব খাটাইছে বা টাকার অনেক মিসইউজ করছে, তাই আব্বু কিছু করতে পারে নাই। আব্বুকে একটা সময় ফোন দিছে, ফোন দিয়ে বলতেছে তুই আয়, মামলাগুলো তুলে নে, আমি তোর টাকাটা ব্যাক করে দিব। আব্বু গেছে, যাওয়ার পর আব্বুকে নিয়ে গেছে মতিঝিলে কোনো একটা ভবনে নিয়ে, ওইখানে বেদরক পিটাইছে, বেদরকভাবে পিটাইছে। 1 মাস ভর্তি ছিল আমার আব্বু পঙ্গু হাসপাতালে। পঙ্গু হাসপাতালে ভর্তি ছিল 1 মাস। আমার আব্বু খালি ইঞ্জেকশন নিয়ে আসছিলো, ইঞ্জেক্ট করবে, হাওয়া ইঞ্জেক্ট করে মেরে ফেলবে আব্বুকে। তারপর আপনার ছুরি নিয়ে আসছে, রক কেটে দিবে, এগুলো করবে। সেগুলো আমার আব্বু অনেক আকুতি মিনতি করে যে আমি তোর নামে আর কোনো অভিযোগ নেই, কিছু রাখুন, আমার জানটা ভিক্ষা দে তুই। পরে আমার আব্বুর জানটা ভিক্ষা দেওয়া হয়েছে। এটা আমার নিজের চোখে দেখা। তখন আমার বয়স 5-6 বছর এরকম কিছু একটা। তখন আমি সব বুঝি, টুটিটু দেখি। আব্বু এই বিষয়গুলোর পরপর আস্তে আস্তে আমরা আমাদের মতন করে আবার সুন্দরভাবে সংসার গুছালাম। আমাদের একটা কাপড়ের দোকান ছিল, যেখানে A to Z, পায়ের মোজা থেকে শুরু করে একটা নারী পুরুষের যত ধরনের কাপড় প্রয়োজন, শুধুমাত্র কাফনের কাপড়টা বাদ দিয়ে সব ধরনের কাপড় আমাদের দোকানে ছিল। ব্রাইডিস আইটেম। কোথায় এটা দোকান ছিল? এটা টেন্টি বাজারে। ওইখানে আমাদের দোকান ছিল। দেন ওই দোকানটা আস্তে আস্তে রান করতে করতে, ওই দোকানটা ছোট থেকে প্রথমে এতটুকু ছিল, একটা খাট ছিল, তারপর একটু বড় হলো, তারপর আরেকটু বড় হলো, তারপর একটা বড় একটা দোকান হলো। এভাবে করে আমাদের একটা কনফেকশনারি দোকানও ছিল। সেই দোকানটাও অনেক সুন্দর ছিল। ওইখানেও আমি বসতাম, আমি সময় দিতাম। আমি পড়াশোনা করতাম আপনাদের এখানে মহাখালী আব্দুল হামিদ দর্জি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। এখান থেকে আবার মহাখালী মডেল হাই স্কুলে পড়াশোনা করছি। তারপর টেন্টি বালক উচ্চ বিদ্যালয়ে, সেখানে পড়াশোনা করছি আমি।
এই আমার পড়াশোনার যাত্রা এখানে আমার বড় হওয়াই ছোট থেকে বড় হওয়া মহাখালী ওয়ারলেস টেন্টি এগুলোর মধ্যে এই হচ্ছে আমার জার্নিটা। এর মধ্যে ভালোই চলতেছিল সব কিছু, ফ্যামিলিও সুন্দর চলতেছে ওই টাইমটাতে। 2টা দোকান আমাদের, একটা কনফেকশনারি, একটা কাপড়ের দোকান, বস্ত্রবিতান। তো এই 2টা নিয়ে আমাদের খুব ভালো চলতেছে লাইফটা। দোকানে বসতো কে? বাবা বসতো একটাই, আম্মু বসতো একটা আবার আমি যেটাতে যখন সময় দিতে পারতাম, আব্বু খেতে গেলে আমি বসে থাকতাম, আম্মু খেতে গেলে আমি বসে থাকতাম, আমার ভাই বোনরা বসে থাকতো। তোমার যে 2 ভাই বোন যারা, ওরা শুধু সিসি ক্যামেরার মতন বসে থাকতো দোকানে, আর কথাবার্তা আমি বলতাম, ব্যবসা বাণিজ্য আমি করতাম ছোটবেলা থেকেই। মানে ওদের সাথে কমিউনিকেশন ওরা কি বোঝে? ওদের সাথে কি হ্যাঁ, ওদের সাথে সাইন ল্যাঙ্গুয়েজে কথা বলতে হয়, সেটা আমি প্রপারলি বুঝি, প্রপার কথা বলতে পারি ওর সাথে। আচ্ছা, হ্যাঁ, এই ছোটবেলা থেকে এইভাবেই চলতেছিল। এর মধ্যে চলে আসলো আমার লাইফে তোমার বর্তমান যে অবস্থা, জি, এটা সম্পর্কে ওরা দুজন অবহিত, জানে যে তোমাকে নিয়ে কি হচ্ছে? হ্যাঁ, ওরা খুব আফসোস করতেছে, এবং ওদের সাইন ল্যাঙ্গুয়েজের, ওদের বাক ও শ্রবণ প্রতিবন্ধীর যে একটা কমিউনিটি আছে, ফুল কমিউনিটিটা আমাকে সাপোর্ট করে, সবাই জানে, দেখতেছে কি হচ্ছে। ওরা তো বোবা মানুষ, ওরা তো বাক ও শ্রবণ প্রতিবন্ধী, ওরা তো দেখে, রিয়েলটা দেখতেছে, বুঝতেছে, ওরা সব মানে অ্যানালাইজ করে বলতেছে সব, মানে ওদের পুরো কমিউনিটি ওই মহিলাটাকে ধিক্কার জানায়, পুরো কমিউনিটি। কারণ সবাই আমার ছোট থেকে স্ট্রাগল দেখছে, আমার ভাই বোনের স্ট্রাগল দেখছে, ওরা জানে যে আমার ফ্যামিলিটা কত স্ট্রাগল করে এ পর্যন্ত আসছে। তো ওই টাইমটাতে আমার জীবনে আসে টিকটক। মানে আমার ফ্রেন্ডসরা কিভাবে আসলো? মানে আমার ফ্রেন্ডসরা মজা করে এসে সামনে এসে এমনি দেখাইতো, দেখ মামুন কত সুন্দর সুন্দর ভিডিও, এই দেখ মেয়েদের সাথে ডুয়েট করা যায়, এটা করা যায়, সেটা করা যায়। এই জিনিসগুলো অনেক মজা লাগতো তখন দেখতাম। টিকটক না লাইকি? টিকটক, জি, প্রথম টিকটকে দেখলাম। দেখার পরে আমার বন্ধু ভিডিও করতো, আমি ভিডিও করতাম না। ইসমাইল নামের একটা বন্ধু ছিল, ও ভিডিও করতো, ও ভিডিও করে দেখাইতো, আমাকে নিয়ে ডুয়েট করতে, দেখতাম ভালোই লাগতো। তখন বললাম যে ওর মোবাইল দিয়ে করতেছে, আমার মোবাইল দিয়ে আমি ট্রাই করি। তা আমার মোবাইল দিয়ে আমি ট্রাই করলাম, রেসপন্স পেলাম না ওরকমভাবে, সেলফি ভিডিও। তখন তুমি কোন ক্লাসে পড়ো? এমন কিছু, 80 পড়ি। ওকে। তো 80 পড়ি ওই টাইমটাতে, হ্যাঁ রাইট, 80 পড়ি, মহাখালী মডেল হাই স্কুলে পড়ি তখন আমি। তো ওই টাইমটাতে এই স্কুল ড্রেস পরাও আমার ভিডিও আছে, এই জন্য মনে পড়লো। স্কুল ড্রেস পরাই প্রথম ভিডিও, আমি পাশে বসে বসে মোবাইল টিপতেছি, আমার বন্ধু ড্রেস পরে আছে, আমি ড্রেস পরে আছি, এভাবে ভিডিও নিচ্ছে, আমার ক্লাস ফ্রেন্ড ছিল। গানের সাথে লিপসিং করা? হ্যাঁ, গানের সাথে লিপসিং করা, মেয়েদের সাথে ডুয়েট করাটা। তো ওই ডুয়েট করাটা আমরাও ডুয়েট করতাম। কখনো ভাবি নাই যে একাকিত্বভাবে, ইন্ডিপেন্ডেন্ট ভাবে কন্টেন্ট করবো বা সোলো কন্টেন্ট করবো। ফান, মেয়েদের সাথে ডুয়েট করা। এই ডুয়েট কি এখন আছে টিকটকে? না বোধহয় আছে, এখন যে আছে, যে কেউ চাইলে ডুয়েট করতে পারে। সো ওইরকম ডুয়েট করতেছে, আমিও ডুয়েট করলাম অনেকদিন, দেখি মানুষ রেসপন্স করে না ডুয়েট ভিডিওগুলো। পরে আস্তে আস্তে চিন্তা ভাবনা করলাম যে কীভাবে নিজের ভিডিওগুলো কোয়ালিটি আপ করা যায়, কীভাবে নিজের ভিডিওগুলো মানুষের সামনে নেওয়া যায়। তখন আমি সিঙ্গেল ভিডিও করা শুরু করলাম, তারপর ডান্সের ভিডিও দিলাম। ডান্সের ভিডিও দেওয়ার পর আমার ভিডিও দেখি রিচ বাড়তেছে। ডান্স কি তুমি আগে থেকেই করতে? আমি ছোটোবেলা থেকে ডান্স করি, আমি টিকটকে আসার আগে থেকে ডান্স করি। আমি যখন থেকে বুঝি, মানে বলতে পারেন এক কথায় না বুঝ, অবুঝ থেকেই আমি ডান্স করি। মানুষের ডান্স দেখতাম, দেখে ওইটাই আমি নাচতাম, হোক আর না হোক আমি ডান্স করতাম। মানুষটা দেখে আমি ডান্স শিখতাম ছোটোবেলা থেকেই। যত ভালো ভালো ডান্সের ভিডিও আছে ইউটিউবে, ওইগুলো দেখতাম বসে বসে মনোযোগ দিয়ে, হেডফোন একটা লাগায়, বাটন মোবাইল একটা ধরে দেখতাম, শিখতাম। বাসায় বসে বসে একা রিহার্সাল করতাম, একাই ডান্স শেখা হইলো। এভাবে ডান্স করতাম আমি। টিকটকের আগেও ডান্স করতাম, এইখানে যেতাম, ওইখানে যেতাম, বরিশাল যেতাম, কুমিল্লা যেতাম, প্রোগ্রাম করতে যেতাম, ডান্সের প্রোগ্রাম করতে। এটাও একটা লাইফ ছিল আমার, এটা টিকটকে আসার আগের লাইফ। যে যে কোনো দেশের, যে কোনো গ্রামে, যে কোনো জেলায় যেতাম আমি ডান্স করতে, যে কোনো গায়ে হলুদ, বার্থডে, যে কোনো প্রোগ্রাম, এবার যেখানে সাউন্ড বক্স থাকে, স্টেজ থাকে, সেখানে প্রোগ্রাম করতে যেতাম। সেখানে 2000 টাকা, 4000 টাকা, 5000 টাকা, 10,000 টাকা এরকম কন্ট্যাক্ট করে চলে যেতাম, গ্রুপ নিয়ে, 2-3 জন বন্ধুবান্ধব নিয়ে। আমি একটা গ্রুপ ছিল, আমার একটা ডান্স স্কুলও ছিল। আমার একটা ডান্স স্কুল ছিল, যেটা হচ্ছে ব্রাক স্কুল, অনেকেই চিনেন হয়তো বা, বাংলাদেশের ব্রাক স্কুলগুলো। ওই স্কুলগুলো সকালে যখন পড়াশোনা করাইতো, স্কুল টাইমটা শেষ হলে রাতের বেলা আমি আমার ডান্স স্কুল ক্লাস করাইতাম। আমার প্রায় 15-20 জন স্টুডেন্ট ছিল, তাও ছোট ছোট আমার এইজেরই। মানে তুমি কারো কাছ থেকে শিখোনি, কিন্তু তুমি অনেকে শেখাই? আমি শিখাইছি। এন্ড আমার একটা বন্ধু আছে হৃদয়, তারপর হৃদয়ের ছোট ভাই আলাবিন, এগুলো আমার মানে বন্ধু বান্ধব নিয়েই আমার সব ন্যাচারালি গিফটেড আর কি। হ্যাঁ, নিয়ে আমি শুরু করলাম, ওদেরকে ডান্স শিখাইলাম। আমি ডান্স শিখাই, ওরাও খুব সুন্দর আমার সাথে তাল মিলিয়ে নাচতে পারে। দেন আমরা যে কোনো এলাকায়, যে কোনো জেলায় প্রোগ্রাম করতে চলে যেতাম। সো তুমি টিকটকে এগুলো দেওয়া শুরু করলে? হ্যাঁ, টিকটকে আমি আবার এই ভিডিও দেওয়া শুরু করলাম আমার ডান্সের। তো মানুষ এটা নেওয়া শুরু করলো, অনেক ডান্সের ভিডিওগুলো নিল। পরে আস্তে আস্তে ডান্স দেওয়া শুরু করলাম। তারপর রমনা পার্কে যেতাম প্রতি ফ্রাইডেতে, ওইখানে একটা গেট টুগেদারের মতো হতো, সকল টিকটক ইউজার, লাইক ইউজার, ইউটিউবার সব এক হতো ওইখানটাতে। তো ওইখানে যে আমি ভিডিও করতাম, ভিডিও করার আস্তে আস্তে ওইখানে চিনলাম কি লাইকি অ্যাপ। মানুষ এসে ভিডিও করতেছে আমার সাথে, মানে তখন আমি মোটামুটি একটু পাবলিক ফিগার, মানুষ এসে আমার সাথে ভিডিও করে, সেলফি নেয়। যখন মানুষ ভিডিও করতেছে আমার সাথে, তখন আমি দেখতেছি এটা কী অ্যাপস, এটা তো টিকটক না, এটা তো আমি কখনো চিনি নাই, ড্যাশবোর্ডটা তো আমি চিনি না, এটা কী ড্যাশবোর্ড, এটা কী অ্যাপস। পরে বলতেছে ভাই এটা লাইকি অ্যাপ। বললাম ও আচ্ছা। আবার গেলাম, আবার দেখতেছি এরকম অনেক মানুষ টিকটকের চেয়ে বেশি লাইক ইউজ করতেছে। তো তখন আমি আমার লাইকিতে সুইচ করলাম, যে লাইকিতে একটা অ্যাকাউন্ট খোলা দরকার, দেখি কি হয় ওইখানে, যেহেতু টিকটকের মতোই একটা প্ল্যাটফর্ম। তো লাইকিতে যখন আপলোড করলাম আমার ডান্সের ভিডিও, খুব ভালো রেসপন্স। রাতে আপলোড করছি, সকালবেলা দেখি 9 লক্ষ প্লাস ভিউ
একটা ভিডিওতে। এটা পেয়ে তো আমি খুবই খুশি, মানে যেখানে আমার ভিউ আসে 1.5 লাখ 2 লাখ 2.5 লাখ 3 লাখ, ওইখানে ডান্সের ভিডিওতে লাইকিতে চলে আসছে 9 লাখ, একটু পরে দেখে মিলিয়ন। তখন খুব ইন্সপায়ার হলাম আসলে যে না, কন্টেন্ট করতে হবে, ভিডিও আপলোড করতে হবে। তখন আমি লাইকিতে রেগুলারলি ভিডিও আপলোড করতাম, ডেইলি 15 থেকে 20টা ভিডিও আপলোড করতাম, ডান্সের ভিডিও, অ্যাকশন ভিডিও, স্লো মোশন ভিডিও। 15 থেকে 20টা? তুমি দোকান টোকান বন্ধ করে দিয়ে এগুলোই করতা? হ্যাঁ, আমি দোকান তো আর আমার দিয়ে চলে না, আমার উপর নির্ভর না। আচ্ছা। আমি হচ্ছে যে টাইম পাস করে, আমি ওনাদের যখন খাওয়ার সময় হতো বা তাদের একটু রেস্ট টাইম হতো, ওই টাইমটাতে আমি দেখার জন্য বসতাম। আচ্ছা। অতটা মেজর আমি না, মানে বাবা বসতো বেসিক্যালি? বাবা বসতো, আম্মু বসতো, দুই দোকানে দুজন বসতো। ওকে। তো এইভাবে চলতেছিল লাইফটা। এই ভিডিও করতে করতে যখন আমি লাইকিতে লাইভ শুরু করলাম, দেখলাম লাইকিতে লাইভের একটা অপশন আছে, যেখানে লাইভ করলে একটা টাস্ক দেওয়া হয় যে তুমি 30 দিনে 15 দিন এফেক্টিভ ডে লাগবে, 15 দিনে তুমি 20,000 গিফট কাউন্ট করতে পারো, বা 40,000, 60,000, 1 লাখ, 2 লাখ, 50 লাখ, 5 লাখ, যত লাখ ইচ্ছা তোমার কাউন্ট করতে পারো। যেই গিফটটা তুমি রিসিভ করবা তার ডাবল তুমি কোম্পানি থেকে ব্যাক পাবা, আরও মানে টাকা দিবে তোমাকে? টাকা দিবে, রাইট। তারপর লাইকি অ্যাপস টাকা দেয়, স্যালারি দেয় ওইটা। তো এটা পেয়ে তো আরো ভালো হলো। প্রথম মাসেই আমার প্রায় 50,000 রিসিভিং হয়ে গেছে, 15 দিন প্লাস, মানে 20-25 দিন ইফেক্টিভ ডে হয়ে গেছে। যেখানে লাগে 15 দিন, আমি 20 দিনের প্লাস দিয়ে দিছি। 40 ঘন্টা লাইভ লাগে, আমি তারও বেশি দিয়ে দিছি। প্রতিদিন 5 ঘন্টা 6 ঘন্টা লাইভ করে ফেলছি আমি। সো এইভাবে আমার লাইভে এক মাসে ইনকাম চলে আসলো 60,000 টাকা। এটা পেয়ে আমি আমার বাবা মাকে বলতেছি, বাবা মা সব বাদ দাও, এখানে ব্যবসা বাণিজ্য আর কিছু করা লাগবে না, সব ক্লোজ, এখন থেকে ফ্যামিলি আমি রান করবো, আমি সব দেখবো, চলো আমরা আমাদের মতন করে মুভ অন করি, আমরা আমাদের মতন করে সুন্দর লাইফ লিড সো করবো। তুমি তখন ক্লাস 8-এ পড়ো? হ্যাঁ, ক্লাস 8-এ পড়ি তখন আমি। ক্লাস 8-এ পড়া একটা বাচ্চার কাছে প্রথম মাসে 60,000 টাকা আসা এই লাইকি থেকে, এটা আপনি বুঝতেই পারতেছেন যে ওর মাথা খারাপ করার জন্য দ্যাট ইজ এনাফ মানি অ্যাকচুয়ালি। ওকে, তারপর দেন ওইখান থেকে আমি বের হয়ে আসলাম। সাইদনগরে আমরা বাসা নিলাম, নতুন বাজার সাইদনগর 100 ফিটে। ওইখানে একটা ফ্ল্যাট নিয়ে আমার ফ্যামিলি। তোমার বাবা মা তোমাকে অনেক লাভ করে? অনেক লাভ করে, আমি আমার বাবা মাকে অনেক লাভ করি। আর এই দুনিয়াতে যত সংগ্রাম আছে সবকিছু আমার ফ্যামিলির জন্য, আমার বাবা মার জন্য। না, এটা আমি কেন বললাম, কারণ দেখেন বাসা যে চেঞ্জ করলা, এটা কি তোমার কথা শুনে চেঞ্জ করছে তারা? হ্যাঁ, আমার কথা শুনি। মানে কোথা থেকে টাকা আসতেছে, কি করতেছে, কোনো কিছু হিসাব করে নাই তারা? না, চিন্তা করে দেখছে তারা, আমি তো সারাদিন লাইভ করি, তখন তারা দেখতেছে যে সারাদিন কি করে মোবাইলে। আচ্ছা। আমি প্রতিদিন লাইভ, আমার আম্মু আমাকে ফুল সাপোর্ট করতো। আমার আম্মু আমি যখন বের হতাম বাসা থেকে, আমি সকালে বের হতাম, দুপুরের খাবার খেতাম না, কিচ্ছু করতাম না, 50 টাকা 100 টাকা পকেটে নিয়ে বের হতাম, বাইরে যে সিঙ্গারা খেতাম, এটা খেতাম, সেটা খেতাম, এইভাবে করে আমার লাইফটা চলতো। তখন ভিডিও করতাম, তো অনেক ভিডিও করতাম, সকালে বের হলে সন্ধ্যাবেলা বাসা ফিরতাম, দুপুরের খাবারের কোনো হাতে খোঁজ খবর মাঠে না। ঘাটে বিভিন্ন জায়গায় ভিডিও করতাম, সব জায়গায় যেখানে যেভাবে পারতাম। আমার কথা হচ্ছিল তখন যে কন্টেন্ট দিতে হবে, কন্টেন্ট আপলোড করতে হবে, তাহলে আমার ফ্যামিলি সব কিছু একটা ভালো একটা পর্যায়ে নিয়ে যেতে পারবো। আমি বুঝতেছিলাম তখন। ওকে, তারপর যত যাই হোক আমি কন্টেন্ট করবো, অনেক কন্টেন্ট করতাম তখন। এইভাবে লাইফ চলতেছিল। বাবা মাকে নিয়ে সুইচ করে ফেললাম, সাইদনগরে ফ্ল্যাট নিলাম একটা, ওইখানে অনেক বড় সড়ো একটা প্রায় 2000 স্কোয়ার ফিটের একটা বাসা নিলাম, নিয়ে ওইখানে আমার বাবা মা নিয়ে থাকা শুরু করলাম 2018 সাল থেকে। জি। এই 2018 সাল থেকে সাইদনগরে আমার বসবাস, আমার ওইখানে ইনকাম দিয়ে আমার ফ্যামিলি রান করা শুরু করলাম। চলতেছিল সব গুড, সব কিছু ভালোভাবে কন্টেন্ট করতেছিলাম, লাইভ করতেছিলাম। কিছু মাসে ছিল আপনার 1.5 লাখ টাকা ইনকাম আসতেছে, কিছু মাসে 2 লাখ, কিছু মাসে 2.5 লাখ। আবার লাস্ট আপনার 2023 সালে আমার একটা অ্যাপ থেকে পেমেন্ট করতো, আপনার স্ন্যাক অ্যাপটার নাম। ওই অ্যাপ পেমেন্ট করতো আমাকে $5,500 এভরি মান্থ। 5,500 অ্যাপের নাম কি? স্ন্যাক অ্যাপ। কি করে এখানে? সেম ভিডিও আপলোড করতে হয় শুধু। আচ্ছা, এটা এখন এক্সিস্ট করে? হ্যাঁ, এখন এক্সিস্ট করতেছে না, কারণ এখন আর পেমেন্ট দিচ্ছে না স্ন্যাক অ্যাপ। ওকে, তো ফেসবুকের মতো অবস্থা আর কি। আমার লাইকিতে আমি সর্বপ্রথম বাংলাদেশের 10 মিলিয়ন ফলোয়ার হিট করছি। এটার পর তুমুল আলোচনায় চলে আসি আমি শর্ট প্ল্যাটফর্মে। 10 মিলিয়ন লাইকিতে? হ্যাঁ। লাইকিতে এখন অতটা পপুলার না এখন। লাইকিতে পপুলার না, কারণ আমি যখন আমার আইডিটা ব্যান হওয়ার পর থেকে আমি আর হয়ে গেল কেন? ব্যান হয়ে গেল মাঝখানে ওই যে কিছু কন্টেন্ট ক্রিয়েটার আছে, অপু আছে, আরও কিছু কন্টেন্ট ক্রিয়েটার আছে যাদের মারামারি হয়েছিল, দেন আরও ঝামেলা হয়েছিল, তাকে পুলিশে ধরে নিয়ে গেছে। ওইগুলোর কারণে ওই কন্ট্রোভার্সির মধ্যে আমাকে টেনে নিছে, কারণ অপুর আর আমার একটা কন্ট্রোভার্সি চলতেছিল লাইভে, তর্ক বিতর্ক চলতেছিল লাইভে, কারণ ও ছোট্ট একটা ইউজার, নতুন একটা ইউজার। আর তখন আমার 10 মিলিয়ন প্লাস ফলোয়ার। তখন ও নতুন এসে আমাকে নিয়ে কিছু খোঁচা মেরে কথা বলতেছিল, মানে থাকে না সঙ্গ দোষে লোহাবাসে, ও পিছন থেকে কেউ খোঁচায় দিচ্ছিল, ও বাজে সাউন্ড করতেছিল। তখন আমি ওর উপর ক্ষিপ্ত হয়ে গেছিলাম। এই বিষয়টা নিয়ে ওরা আমার একটা ক্লাস তৈরি হয়ে যায় তখন। এখন আমরা খুব ভালো বন্ধু, ভালো সম্পর্ক, এখনও কথা হয়। ও দুবাইতে এখন লাক্সারি লাইফ লিড করতেছে, খুব ভালো আছে, ওর জন্য দোয়া করি আরও বড় হোক। আর আমি বাংলাদেশে এখন একজনের ফাঁদে পড়ে দুপে মরতেছি, আর কিছু করার নেই। তো সো তোমার ওই কারণে লাইক এটা ব্যান হয়ে যায়? লাইক এটা ব্যান হয়ে যায়, যে কন্ট্রোভার্সির মধ্যে কারা আছে। এর মধ্যে তো আমি তো সর্ববেশি হাইপে,
আমার আমার কন্ট্রোভার্সিটা তত বেশি প্রায়োরিটি নাই, তারপরও বাংলাদেশের সাইবারে যারা লোকজন ছিল তাদের একটু জেলাসি ফিল হইতো, তারা জেলাসি ফিল করতে, ছোট্ট একটা মানুষ এত ফলোয়ার গেইন করে ফেলছে, এত কিছু করতেছে, তারা কীভাবে দমানো যায়, কীভাবে আটকানো যায়। এই জন্য তখন আমার লাইকি অ্যাকাউন্টটা ব্যান করে দিল। তো আমার লাইকি অ্যাকাউন্ট আবার ব্যাক আনছি, যেহেতু আমি লিগেল আছি, যেহেতু আমার লাইনে লিগেল আছি, যতই ষড়যন্ত্র হোক, যতই রাজনীতি হোক, আমি তো আমার লাইনে ঠিক আছি। তারপর আমি অনেক রিকোয়েস্ট করছি, যত অফিসিয়াল ছিল সবাইকে প্রুভ করছি, পুলিশ ক্লিয়ারেন্স, ডিবি ক্লিয়ারেন্স, যত প্রকার ক্লিয়ারেন্স দরকার পড়ছে সব জায়গায় আমি দৌড়াইছি, ডিবি অফিসে গেছি, পুলিশে গেছি, আপনার সিআইডিতে গেছি, সব জায়গায় গেছি আমি আমার আইডি ব্যাক আনার জন্য। পরে অ্যাট লাস্ট আমার আইডি ব্যাক আনছি, আমি ব্যাক এনে আমি আইডি ফালাই দিছি, আর চালাই না, ইউজ করি না, দেখাই দিলাম তোদেরকে যে আমি লিগেল। তারপর আমি লাইকির মধ্যে কোনো ইন্টারেস্টই নেই আমার লাইকি। তারপরও সংসার চালাচ্ছিলাম লাইকির টাকা পয়সা দিয়ে, লাইকি থেকে এই স্যালারি নিয়ে ওইখানে অনেক ভালো একজন কন্টেন্ট ক্রিয়েটার ছিলাম। বাংলাদেশে যে কোনো স্পন্সর, যে কোনো কাজ আসতো সর্বপ্রথম আমার ডাক পড়তোই। তো আমি আমার লাইফ নিয়ে খুব হ্যাপি ছিলাম, যেহেতু আমার 10 মিলিয়ন ফলোয়ার প্রথম অ্যাচিভ করছি। আমার অ্যাকাউন্টটা সবচেয়ে বড়। আমার গিফটিং অ্যাজ একটা ছেলে হিসাবে আমার গিফট রিসিভিং যেটা ছিল, এটা অনেক মেয়েরও ছিল না, অনেক মেয়েরাও এত রিসিভ করতে পারবো না। মেয়েরা তো মেয়েদেরকে দেখে গিফটাররা এমনি গিফট করতো, যে এই নাও তোমাকে এই গিফট দিলাম, সেই গিফট দিলাম, এটা লাইভের গিফট। তো ওই টাইমে আমি ছেলে হিসাবে অনেক গিফট রিসিভ করছি অ্যাজ এ সেলিব্রিটি বয় হিসাবে বাংলাদেশের। তো তখন আবার লাইভ চলতেছে, লাইক ব্যাক আসার পর অনেকদিন ইউজ করিনি, আবার হুট করে লাইভ করলাম কিছুদিন, 1-2 মাস লাইভ করলাম। তো ওইখানে আবার লাইভ করতে করতে পরিচয় হয় আমার ওই মহিলার সাথে। আমি ইনস্টাগ্রামে লাইভ করি, লাইকিতে লাইভ করি, যেখানেই লাইভ করি একটা নাম সবসময় কমেন্টস করতো, আর কমেন্টসের সাথে পার্পল হার্ট, ব্লু হার্ট, মানে ব্যতিক্রম ইমোজি ইউজ করতো, যেগুলো চোখে পড়তো, নোট আউট হওয়ার মতন ইমোজি ইউজ করতো। এটা কি লাইকিতে? লাইকিতে, ইনস্টাগ্রামে, দুই জায়গাতেই, যেখানে আমি লাইভ করি, যেখানে আমি ভিডিও পোস্ট করি, ভিডিও পোস্ট করলো মাইকিং মাই এটা ওইটা সেটা, ও এভাবে কমেন্ট করেছে। যখন অপরিচিত, তো সেই অবস্থাতেও ও আমাকে মাইকিং, মাই সুপারস্টার, এটা ওইটা সেটা, এগুলো কমেন্টস করতো। তো এগুলো খুব টাচি লাগে আমার কাছে, যে না মেয়েটা বা এই মহিলাটা খুবই ভালো, আমাকে ভালো ওয়েল উইশার, গুড উইশার, আমি একটু সাপোর্ট করি, কী চায় একটা ফ্যান, কী চায় একটা ইনফ্লুয়েন্সারের কাছ থেকে, একটু অ্যাটেনশন চায়। তো আমি একটু অ্যাটেনশন দিলাম, লাইভ একদিন কলে নিলাম, নেওয়ার পর সে আমাকে তার বাসার পেটস দেখাচ্ছে, পাখি আছে, ডগি আছে, এটা আছে সেটা আছে, সে আমাকে এগুলো দেখাচ্ছে। তখন আমি আবার, এখনও পেটস লাভার, আমি পেটস খুব ভালোবাসি। আমার বাসায় 5টা ডগি আছে, তারপর পাখি আছে, এগুলো আমি পালি, আমার খুব পছন্দ, আমার মাও পছন্দ করে এগুলো। ওর সাথে কথা হতে কনভারসেশনের মধ্যে ও আমার বাসায় একটা পাপি পাঠিয়ে দিছে, ছোট্ট একটা ডগি। বাসার ঠিকানা জানতো? হ্যাঁ, ওই যে কথা হচ্ছে মোবাইলে তখন, তোমার বাসা কোথায়, আমার বাসা এখানে, হ্যাঁ আমার বাসা এখানে, তোমার বাসা ওইখানে, এগুলো সব কথা হচ্ছে। ওর সাথে কথা বলার ইন্টারেস্টটা ওই পেটস নিয়েই, যে ওর বাসায় অনেকগুলো পেটস আছে, আমি একটু কথা বলি ওর সাথে, পেটস নিয়ে অনেক আইডিয়া পাবো আমি। ও শিজু ব্রিডের ডগ দেখাচ্ছে, লাসা ব্রিডের ডগ দেখাচ্ছে, এই টিয়া পাখি, ওই টিয়া পাখি, এই ময়না পাখি, এই পাখি, ওই পাখি, সব আমাকে ডিটেলস দেখাচ্ছে। পরের দিনই আমি যখন আমার ইন্টারেস্ট ওরে শো করলাম যে আমি আসলে ইন্টারেস্টেড ডগ পালতে বা পেটস পালতে, তারপরেও আমার বাসায় একটা পেটস পাঠিয়ে দিয়েছে। তখন আমি খুব ইমপ্রেস হলাম, আসলে কি চাইলাম, না চাইতে চলে আসলো, এখনো চাইলাম না, আমি পছন্দ করি, জাস্ট এতে চলে আসছে। এই একটু ওর দিকে একটু অ্যাটেনশন গেল, যাওয়ার পরে এই ডগিটাকে, ছোট্ট একটা ডগি পাঠাইছিল, সেটার বয়স তখন 30 দিন। ওইটাকে আমি পেলে বড় করছি, এখনও আছে আমার কাছে, আমি পালি, বাচ্চার মতোই পালি এখনও, আমার সন্তানের মতো। এটা কত সালের ঘটনা? এটা 2021 কি 22 সালের ঘটনা। 21 বা 22। এই ঘটনা শুরু হলো আস্তে আস্তে, যখন দেখতেছে আমার অনেক গরম লাগতেছে, বাসার নিচে দেখে এসি চলে আসছে, ব্যান গাড়িতে করে, কিরে এসি চলে আসলো। পরে ফোন দিয়ে বলতেছে এসিটা ফিটিং করে দিয়ে আসবে, তোমার সমস্যা নেই, এটা লাগাই। ইউ এক্সচেঞ্জ ইওর নাম্বার, রাইট? তুমি তাকে ফোন নাম্বারটা দিছিলা, কথা বলতে, ইনস্টাগ্রামে কথা হচ্ছে, তখন নাম্বার এক্সচেঞ্জ করেছো তোমরা। এই জিনিসটা কি শুধু লায়লার সাথেই ছিল ওই সময়টাতে, নাকি আরো অনেকের সাথেই ছিল তোমার ফোন নাম্বার? আমি সবার সাথেই কথা বলছি, সবার সাথেই অ্যাক্সেস আছে, সবাই আমার ফ্রেন্ড, ওকেও আমি ফ্যান হিসাবে গাইড করতেছি। বললাম না, ওই যে গিফট নেওয়া দেওয়াটা কিন্তু আমার কাছে খুবই নর্মাল বিষয়, কারণ হচ্ছে আমি লাইভ করি। লাইভে আমাকে এমনও সময় ছিল 5 মিনিটের একটা ব্যাটেল, সেই ব্যাটেলে 2 লাখ 3 লাখ 4 লাখ টাকা মানুষ খরচ করতো আমার ব্যাটেলের মধ্যে, মানুষ গিফট করতো। ব্যাটেল বলতে? ব্যাটেল ধরেন লাইকিতে আমি লাইভ করতেছি, আমি বাংলাদেশের একজন ছেলে, বাংলাদেশের একজন সেলিব্রিটি, হ্যাঁ, এখানে আমি লাইকির প্ল্যাটফর্মের একজন সেলিব্রিটি প্রিন্স মামুন লাইভ করতেছে, এর সাথে কন্টেস্ট হবে আরেকটা দেশের আরেকটা সেলিব্রিটির বা আরেকটা কন্টেন্ট ক্রিয়েটারের, সেটা ইন্ডিয়ার হতে পারে, পাকিস্তানের হতে পারে, বা অন্য দেশের হতে পারে, হোয়াটএভার, যে কোনো দেশের হতে পারে, কিন্তু বাংলাদেশের না। তখন এই সিস্টেমটা ছিল, অন্য দেশের মানুষের সাথে কন্টেস্ট করতাম, আমরা দুজন একসাথে লাইভ করতাম, মাঝখানে একটা ভার্সেস ছিল ভিএস, ওইখানে ক্লিক করলে 5 মিনিটের একটা কাউন্টডাউন চলতো। 5 মিনিটের মধ্যে যেই সাইডে সবচেয়ে বেশি গিফট পড়বে ওই সাইডটা উইনার, ওই দেশটা উইনার, ওই ইনফ্লুয়েন্সারটা উইনার। তো
ওই টাইমটাতে যখন আমি লাইভ করতাম, আমাদের কিছু প্রবাসী ভাইরা ছিল, কিং ভাই, নূর কামাল ভাই, তারপর আরও কিছু আমার যে এজেন্ট ছিল, তারা আমাকে খুব সাপোর্ট করতো। যখন আমি কারোর সাথে ব্যাটেল খেলতাম, ইন্ডিয়ান হলে তো মারতোই, পাকিস্তানি হলে তো কোনো কথাই ছিল না। 1 লাখ 2 লাখ 3 লাখ টাকা তারা এমনি ঢেলে দিত আমার লাইভের মধ্যে যে মামুন জিতবে। সো এই যে লাইভের যে তারা টাকাটা দিচ্ছে, এই টাকাটা তারা কিভাবে দিত? এই টাকাটা হচ্ছে লাইকিতে ডায়মন্ড কিনা যায়। একটা ডায়মন্ড হয়তো বা 2 টাকা 1.5 টাকা এরকম। হ্যাঁ, 1000 ডায়মন্ড 1500 টাকা, 1600 টাকা, 1700 টাকা, 1800 টাকা। হ্যাঁ, তারা এরকম লাখ লাখ ডায়মন্ড, কিন্তু তারা 1000 2000 ডায়মন্ড কিন্তু না, লাখ লাখ ডায়মন্ড কিন্তু আমার লাইভে 50,000 60,000 1 লাখ এরকম ডায়মন্ড সেন্ড করতে। তারা লাভটা কি? লাভ কি? এই তো সেলিব্রিটি শো হচ্ছে, এটাই লাইভ। আমার লাইভে ভিউয়ার্স তুমি আইডেন্টিফাই করতে পারতা যে তোমাকে এত বড় স্টার দিল বা দিল, তাকে তুমি আইডেন্টিফাই করতে পারতা? হ্যাঁ, আমি আইডেন্টিফাই করতে পারতাম। ইভেন আমার ভিউয়ার্স যারা ছিল 2000 3000 ভিউয়ার্স থাকতো, ওরাও আইডেন্টিফাই করতো, তারাও আইডেন্টিফাই করতো যে কে মামুনকে গিফট করতেছে। ধরেন আমি লাইভ করতেছি, আপনি ভাইয়া আয়েশা আমাকে 1 লাখ টাকার একটা গিফট সেন্ড করছেন, এইটা শো করবে আমার লাইভে। আর যে কিবরিয়া বা আপনার অ্যাকাউন্টের নাম যেটাই দিবেন সেটা শো করে এভাবে যাবে। ওই সময় অন এভারেজ তোমার মাসে ইনকাম কত ছিল সবকিছু মিলায়? 2 লাখ 2.5 লাখ। তারপর বললাম না, স্ন্যাক অ্যাপ যখন আসছে তখন 6 লাখ 7 লাখ 8 লাখ এরকম করে ইনকাম আসছে। এটা আপ অ্যান্ড ডাউনের মধ্যে থাকে ইনকাম। ইনফ্লুয়েন্সারদের ইনকাম তো কখনো স্থায়ী থাকে না, স্টেবল থাকে না, আপস অ্যান্ড ডাউনের মধ্যে থাকেই। কাজ করলে টাকা, না কাজ করলে টাকা না। এই যে এখন কাজ করতে পারতেছি না, আমি আমার লাইফের হ্যাসেল নিয়ে তো আমি বাঁচতেছি না, কিভাবে কাজ করবো, কিভাবে ইনকাম করবো। গল্প আমি একটু পরে আসতে চাই। হ্যাঁ, সো তোমাকে জেতানোর করা হতো, এবং তুমি বলছিলা যে তুমি গরমে থাকলে হঠাৎ করে তোমার বাসার নিচে এসি চলে আসছে এসি। তখন আরো ইমপ্রেস হতাম আস্তে আস্তে। বেডশিট ভালো না লাগলে বেডশিট চলে আসতেছে, মনিটর ভালো না লাগলে মনিটর চলে আসতেছে, সব চলে আসতেছে। তুমি রেগুলার কথা বলতে তার সঙ্গে ওই সময়টাতে, নাহলে তোমার বাসার বেডশিট নিয়ে জানতো কিভাবে? আমি রেগুলার লাইভ করতাম না, সেটা ঠিক আছে, কিন্তু ধরো তোমার বাসায় যে বেডশিট নাই বা তোমার আমার লাইভে দেখতো। আমি তো 2018 সাল থেকে লাইভ করি, আমার মেইন ইনকামটা তো লাইভ থেকে। সো তোমার লাইভে কন্টেন্ট থাকতো এগুলাই, আজকে যা ইচ্ছা বলতেছি, দেখা গেল বেডশিট না, এটাও লোকজন জেনে যাচ্ছে। হ্যাঁ, ওইগুলো জানানোর বিষয় না, ওইগুলো নিয়ে কথা বলতাম না। লাইভে কথা বলতাম, আমার লাইফস্টাইল নিয়ে আমি কথা বলতাম। যারা লাইভে ওইখান থেকে আলটিমেটলি পিক করতো বিষয়টা যে ওকে ফাইন, এটা নিয়ে কথা বলছো, আমি এখানে কিছু আমি এমনি গল্প করতাম লাইভে বসে, যেভাবে স্বাভাবিকভাবে গল্প করতাম, মানুষের সাথে কন্টেস্ট খেলতাম, ব্যাটেল খেলতাম, এভাবে করে টাইম পাস করতাম। মানুষ খুব এনজয় পেতো। আমরা পানিশমেন্ট ব্যাটেলও খেলতাম, যেমন আমার সাথে আরেকজন থাকবে সেলিব্রিটি, বাংলাদেশের কেউ একজন বা অন্য কোনো দেশের একজন, তাই সে যদি হেরে যায় আমি যা বলবো তার তাই করতে হবে। বলতাম মাথায় পানি ডালতো, মরিচ খেতে বলতাম মরিচ খেতে। এগুলো মানুষ দেখে অনেক মজা নিত, তাদের টাইম পাস হতো। এইগুলো ছিল আমাদের লাইভের কনসেপ্ট। এই লাইভগুলো মানুষ অনেক মিস করে, মানুষ অনেক দেখতে চায় লাইভগুলো, যে একজনকে পানিশমেন্ট দিবে, মজা করবে লাইভের মধ্যে। আমি কখনো লাইকি দেখি নাই, যে কারণে হয়তো অনেকেই যারা লাইকি ইউজার আছেন তারা হয়তো আমার কোশ্চেনগুলোকে অনেকে বোকার মতো মনে করতে পারেন। আমি লাইকিতে একদমই যাইনি কোনোদিন। টিকটকে আমি একেবারেই কম মানে একেবারেই কম। সো আমার খুব একটা আইডিয়া নাই। জি, তারপর এইভাবে আস্তে আস্তে ওর সাথে কথোপকথন, ওর সাথে প্রায় 3 মাস 4 মাস যে কথা বলছি, ওর ফেসটা আমি দেখি নাই কখনো। তাই? হ্যাঁ, তার মধ্যে এত গিফট পাঠিয়ে দিচ্ছে। হ্যাঁ, এত গিফট পাঠিয়ে দিচ্ছে। ওর সাথে ওর ফেসটা দেখি নাই, ওর সাথে দেখা হয় নাই, শুধুমাত্র কথা হতো ফোনে ভিডিও কলে কথা হলো, ওর এক সাইড দেখাইতো, ওর ফুল ফেসটা আমাকে দেখাইতো না। তো তুমি কোয়ারি বলতা না যে তুমি কেন দেখাও না? আমি জোর করতাম না আসলে, আমি বলতাম যে দেখাও, পুরো চেহারাটা দেখাও, এমন করে সেমন করো। দেখাইতো যখন মেকআপ টেকআপ করতো অনেক বেশি করে, তখন দেখাইতো, নর্মালি বেসিক ভাবে দেখাইতো না। আচ্ছা। তো এইভাবে 5-6 মাসে ও ওয়েট লসও করছে অনেক। ও রাস্তার মধ্যে, মানে ওর যে ডিএচএস পার্ক, ওইখানে ও ঘুরতো, সারা রাত ঘুরতো, হাঁটতো, আর আমার সাথে কলে কথা বলতো। আমরা কনভারসেশন করতাম লাইফস্টাইল নিয়ে, কীভাবে কী চললো, সারাদিন কী করলাম, ও কী করতেছে, এগুলো নিয়ে ও গল্প করতেই থাকতো, সারাদিন পেম্পার করতো আমাকে। তোমাকে যত গিফট আসতো তার মধ্যে সবচেয়ে ওর গিফটগুলো ইমপ্রেসিভ ছিল। ওর গিফটগুলো ইমপ্রেসিভ হওয়ার কারণ হচ্ছে ও ভার্চুয়াল লাইফে গিফট করতো না, একদম প্র্যাকটিক্যালি গিফট করতো, এই জন্য ওরগুলো একটু বেশি এক্সক্লুসিভ লাগছে। ততদিনে যেহেতু তোমার সঙ্গে কথাবার্তা হচ্ছে বাই ফোন, সো নিশ্চয়ই তোমরা দুজনের সম্পর্কে শেয়ার করছো, যে লাইক ওর লাইফটাকে। না, ওর লাইফস্টাইল নিয়ে ও কখনো কিছু বলে না, শুধু আমারটা শুনছে। তুমি বলেই গেছো? আমি বলে গেছি। ওর লাইফ নিয়ে যখন শুনতে চাইছি, ও যেগুলো বলছে এগুলা এখন আমি যদি বলবো যে বানার কথা, সেগুলো তখন তোমাকে যেটা বলছে এটাই বলো আমাকে। হ্যাঁ, তখন আমাকে যখন আমি জানছিলাম তোমার বাসায় কে কে থাকে, বলতো যে আমি একাই থাকি, আমার আম্মু আছে, আমার কাজিনের বাচ্চারা আছে। আমি বললাম ও ঠিক আছে। ঘুরাই ফিরাই দেখাইতো, কাজিনের বাচ্চাদেরকে ওরা দেখাইতো, ওরা আর্মি ব্যাকগ্রাউন্ডের, এতটুকু বলতো। ওর পাস্টে কি জব করছে বা এখন কি জব করতেছে এগুলো নিয়েও কখনো কিছু বলতো না, আমি জিজ্ঞাসা করলেও বলতো না। আমি যখন জিজ্ঞাসা করতাম তোমার বাসার অ্যাড্রেসটা বলো, তুমি খুঁজে নাও, তোমার নাম কি খুঁজে নাও, তোমার বয়স কত খুঁজে নাও, এইগুলো ছিল এটার মেইন পয়েন্ট। কাইন্ড অফ মিস্ট্রি ক্যারেক্টার রাখছে। হ্যাঁ, মিস্ট্রি কার্ডটা রাখতো, ও আমাকে বলতেছে খুঁজে নাও। তা আমিও বেশি প্রশ্ন করতাম না, আমারও তো অত কৌতূহল ছিল না যে ওর কাছে অনেক কিছু জানতে হবে ওর লাইফস্টাইল নিয়ে। আমার বিষয় হচ্ছে আমার ফ্যান, ও আমারটা জানুক, এটাই অনেক বিষয়। আমার
ওরকে নিয়ে এত ঘাটাঘাটির দরকার নাই। তো এর মধ্যে একটা সময় আসলো যে অনেক ম্যাটেরিয়ালস গিফট করে ফেলছে আমাকে, অনেক ওর যে ফাঁদ বা ওর যে টার্গেটটা এটাও ফিল আপ হয়ে গেছে। আমি ওর দিকে তুমি তখন জানো না, তুমি আকর্ষিত হয়ে গেছি। তোমার কি কি গিফট দিয়েছে তখন? ও আমাকে এমনি ম্যাটেরিয়ালস ছোট ছোট কিছু জিনিসপত্র আছে না, যেমন ধরেন মনিটর, এসি, তারপর কি কি আছে আরো, ডগি, পাপ্পি, পাখি, তো এইগুলাই ছোট ছোট রেগুলার মোটামুটি তোমাকে গিফট দিত? হ্যাঁ রেগুলার মোটামুটি যখনই মাসে একটা দুটা গিফট দিতই আমাকে, আচ্ছা, আমাকে ইমপ্রেস করার জন্য। আর আমি আস্তে আস্তে, তখন আমার বয়সটা খুব কম ছিল। তুমি দিতে ওকে না? আমি কিছু দিতাম না। আচ্ছা, আমি শুধু ওর শাট আউট দিতাম আমার লাইফে। শাট আউট বলতে? বলতাম যে লায়লাকে সবাই ফলো করো, এটা করো, সেটা করো। ওকে লায়লারও লাইকিতে অ্যাকাউন্ট ছিল? হ্যাঁ, ওর অ্যাকাউন্ট না থাকলে আমার কিভাবে ও কমেন্টস করতো? ফাইন। তো একটা ফ্যান কি চায়? মতো প্রশ্ন করে ফেলছি। লাইভে শাট আউট দিতাম সব সময়, ব্লু ফেরি লায়লা এরকম ফলো করেন, এটা করেন, সেটা করেন, আমার শুভকাঙ্ক্ষী, এরকম ভাবে আমি ফলো করে দিতাম, মানুষকে বলতাম। মানুষ তখন আমার লাইভের এভারেজ যত ভিউয়ার্স ছিল সবাই তখন চিনে ফেলছে লায়লাকে, লায়লা একজন শুভকাঙ্ক্ষী, আমার লায়লা আমাকে গিফট করতেছে, সেটা করতেছে, আমার লাইভে সব দেখতেছে। আমি তো ওপেন সবাইকে দেখাই তখন, এগুলো তো লুকোচুরির কিছু না। একটা মানুষ আমাকে গিফট করতেছে, একটা মানুষ আমাকে কিছু দিচ্ছে, সেটা তো আমি দেখাইতেই পারি, এটা তো লুকানোর কিছু না, আমার বলতেও পারি, আমার বলতেও দ্বিধাবোধ করি না আমি। ও বলার আগেই কিন্তু আমি সব জায়গায় সব যোগাযোগ মাধ্যমে বলে দিছি যে এইগুলো লায়লা আমাকে করছে, এগুলো লায়লা আমাকে দিছে। কারণ কি, আমি আমার দিক থেকে আমি ক্লিয়ার থাকতে চাইছি, অলওয়েজ ফ্রেশ থাকতে চাইছি, যে না এগুলো হয়েছে আমার লাইফে। এইভাবেই চলতেছিল। তারপর হুট করে একদিন মনে হলো যে না, ওর সাথে দেখা করি। একটা মানুষ আমার পিছনে এত টাকা ইনভেস্ট করতেছে, এত টাকা খরচ করতেছে, কেন করতেছে? সে আমার সাথে এখনো দেখা করে নাই, সে আমার সাথে একটা কন্টেন্ট করে নাই, কেন করতেছে? দেখা করতে চায়, কন্টেন্ট করতে চায়, এটাই তো তার মূল উদ্দেশ্য। যাই, তাকে একটু সুযোগ করে দিই। সে হয়তো বা লজ্জা পাচ্ছে, সে করতে পারতেছে না। এই জন্য আমি নিজে ওর বাড়িধারা ডিউচেস যে ওরে খুঁজে বের করছি। ইভেন আমি খুঁজে পাই নাই লাস্ট পর্যন্ত, অনেক বড় এরিয়া তো, এইভাবে পাই নাই খুঁজে, আমি অনেকক্ষণ খুঁজছি, পাই নাই। দেন ও নিজেই বলছে যে 3 নম্বর রোডে আসো, এখানে আসো, এইভাবে আসো, এই যে বাসায় এইভাবে। ও অ্যাড্রেস দিয়ে দিছে লাস্টে, যখন দেখছি আমি অনেকক্ষণ খুঁজতেছি, পাই নাই ওকে। পরে আমি ওর বাসার নিচে দাঁড়ালাম, ওই বারান্দায়, ওরা আমি দেখি নাই, ও 3 তলা 4 তলার উপরে বারান্দা, লাইট অফ, অন্ধকারের মধ্যে দাঁড়ায় আছে। একটা অবয়ব যে আছে, ছায়া আছে, এতটুকু আমি অনুভব করতে পারছি, একটা অবয়ব দাঁড়ায় আছে এখানে, এর বাইরে আমি কিছু অনুভব করতে পারিনি। দাঁড়ায় দেখা ওইখান থেকে হায়ালো দিয়ে ওইখান থেকে চলে আসার পর এর মধ্যে কিছুদিনের মধ্যে একটা ঈদ চলে আসছে, হয়তো বা কুরবানি ঈদ অথবা রোজার ঈদ, কিছু একটা ঈদ আসছে। ঈদের মধ্যে বলতেছে, শোনো ঈদ চলে আসছে, চলো ঈদের আগে আমরা একটু দেখা করি। ঈদ চলে আসছে, দেখা না করলে কেমন দেখা যায়? ঠিক আছে, সমস্যা নেই, আমি তো দেখা করতেই চাচ্ছি তোমার সাথে, আমি তো চাচ্ছি তোমাকে একটু অ্যাটেনশন দিই, তোমাকে একটু সময় দিই, তোমাকে একটু ভিডিও করে দিই, সময় দিই, আমি চাচ্ছি নিজে থেকেই, কারণ তুমি এত টাকা ইনভেস্ট করতেছো আমার পিছনে, অবশ্যই কিছু কোনো না কোনো একটা উদ্দেশ্য তো আছে। কিন্তু উদ্দেশ্যটা যে এত ভয়ঙ্কর এটা আমি বুঝতে পারিনি ওই সময়। তারপর ওর কাছে আসলাম, ওর বাসায়, ওর ছাদে নিয়ে গেছে, ছাদে একদম অন্ধকার, মাস্ক পরে বসে আছে। ওর সাথে কনভারসেশন, এখানে কথা বললাম একটু, হাই হ্যালো কেমন আছো, এইটাই। পর ওইখানে একটা ফ্রেন্ডলি হাক দিলাম। মাস্ক পরে বসে আছে বলতে? অন্ধকারের মধ্যে চলতেছে, করোনার পর। আচ্ছা, মানে মাস্ক পরাটা যুক্তিযুক্ত ছিল নাকি তোমার কাছ থেকে ফেসটা হাইড করতে চাচ্ছে? ফেসটা হাইড করাটাই মনে করি যুক্তিযুক্ত, কারণ হচ্ছে ওইখানে ছাদের মধ্যে ওর আমি ছাড়া কেউ নেই, ওইখানে করোনার আর কি আছে। তো ওইখানে একটা ফ্রেন্ডলি একটা হাগ হয়, হাগ হওয়ার পর বাই বাই চলে আসছি আমি, আমার মতন ওর মতন ছিল। কি কনভারসেশন হয় ওই সময় বসে তোমাদের? কেমন আছো, ভালো আছো, মানে নর্মাল কনভারসেশন যেটা। এটাই তোমাদের প্রথম দেখা? হ্যাঁ, প্রথম দেখা, অন্ধকারে ছাদের মধ্যে প্রথম দেখা। তারপর ওইখান থেকে চলে আসলাম। তারপর আবার যখন দেখা হয় তখনও ছাদের উপরেই, অন্ধকারের মধ্যে। ওকে, ওটা ওদেরই বাসা ছিল? ওদেরই বাসা ছিল, হ্যাঁ, এখন যে বাসাটা আছে এই বাসার ছাদে। তারপর ও অনেক কিছু পরিকল্পনা করে রাখছিল, অনেক কিছুই করছে, অনেক কিছু হয়েছে। দেন ওইখান থেকে আমি আমার বাসায় চলে গেছি। অনেক কিছু হয়েছে বলতে কি, মানে আমি জানি তোমাদের দুজনের সম্পর্কটা কি, বাট তোমার ইচ্ছার বিরুদ্ধে তো হয়নি, তোমারও তো ইচ্ছা ছিল। না, আমার ইচ্ছার বিরুদ্ধে কেন হবে? আমি তো তখন আমি অনেক ম্যানিপুলেট হয়ে গেছি ওই টাইমটাতে। আমার কথা হচ্ছে, ওকে কিভাবে স্যাটিসফাইড করা যায়, ওকে কিভাবে খুশি করা যায়। মানে খুশি করার কথা চিন্তা করতেছো কেন? চিন্তা করতেছি কারণ ও একজন ডাইহার্ড ফ্যান, আমাকে এত কিছু রিয়েল লাইফে গিফট করতেছে, এত কিছু করতেছে আমার জন্য, কোনো একটা উদ্দেশ্য তো আছে। এক হচ্ছে দেখা করতে হবে, নাহলে ভিডিও করে দিতে হবে, নাহলে একটা ইনফ্লুয়েন্সারের পিছনে একটা মানুষ কেন ব্যাকআপে থেকে এত টাকা ইনভেস্ট করবে? মামুন, এই কথাটা চিন্তা ভাবনা মামুন একটা কথা বলি, সেটা হচ্ছে আমরা যারা ছেলেরা, একটা ছেলেকে অনেক বেটার আমরা বুঝি। আর তোমার বয়সটা আমি পার করে আসছি, 20-21 বছর সম্পর্কে আমার আইডিয়া আছে। তখন আমার 20-21 না, তখন মনে হয় 17 বছর বয়স। তাহলে তো এটা আরো ডেঞ্জারাস বয়স। প্রথম কথা, বয়স সন্ধি কালে ছিল তুমি। আর যার কথা আসছে ভদ্রমহিলা, তখন তো তিনি আলটিমেটলি কত, খুব বেশি তখন 45 এর মতো বয়স। কিন্তু আমি জানতাম না তখন। আচ্ছা, ঠিক আছে, জানতাম না, কিন্তু তখন দেখো নাই, তখন তুমি ছাদের মধ্যে তাকে অন্ধকার তো না দেখি তোমাদের মধ্যে এত কিছু হয়ে গেল ছাদের উপরে, না দেখি অনেক কথোপকথন হয়েছে, অনেক কিছু হয়ে গেছে। মানে এটা কি আলটিমেটলি কি ও অ্যাপ্রোচ করছে নাকি তুমি অ্যাপ্রোচ করছো, কোনটা? ও একটু ওর দিক থেকে, ওর জায়গা থেকে আমি জানি না, ওর জায়গা থেকে এটা টাফ। কারণটা হচ্ছে কি, আমাদের জায়গাটা থেকে, মানে এই কারণে বলছি যে
45 এইজের একটা মেয়ে বা ভদ্রমহিলা, সে কিন্তু আলটিমেটলি একটা ছোট বাচ্চার সাথে সে এতটা আগ্রহ দেখানোর জানে না, কিন্তু আমাকে অনেক আগ্রহ দেখাইছে, উপরে ওর সবকিছু সেটআপ করে রাখছিল, সবকিছু ওর মোতাবেকই ছিল। নিশ্চয়ই তোমাদের মধ্যে আগে থেকে ফোনে কনভারসেশন হয়েছে? না, ওরকম কোনো কনভারসেশন, আমি প্রথমবার যেমন মিট হয়েছে তেমনই ভাবছি, তারপর ওর সাথে কথাবার্তা বলে ওইখান থেকে আবার যখন চলে আসছি, পরের বার আমি ভাবছি সেম কথাই হবে, গেছি, যাওয়ার পর দেখি অন্যরকম পরিবেশ বানায় রাখছি। তারপর ওই বাসা থেকে বের হয়ে আসলাম, আসার পরে যখন আমি আমার বাসায় থাকতেছি, কন্টেন্ট করতেছি, এই নর্মাল লাইফ চলতেছে। আলটিমেটলি তোমরা বুঝে শুনে এরকম একটা রিলেশনশিপে যাচ্ছ, সেখানে কোনো কমিটমেন্ট ছিল? কোনো কমিটমেন্ট ছিল মানে না। কমিটমেন্ট বলতে এরকম যে না লায়লা, তুমি আমি আমার তোমাকে জীবনে ভালোবাসি বা তুমি আমাকে আসতেছো, ভালোবাসো, আমাদের রিলেশনশিপটা এরকম হবে এবং সেটা কমিটমেন্টের জায়গা থেকে হবে, গ্রো করবে, এরকম কোনো কিছু না ছিল? না, এরকম কোনো ধরনের কমিটমেন্ট ওর সাথে আমার ছিল না। অ্যাজ এ ফ্যান হিসাবে ওকে যতটুকু প্যাম্পার করা যায়, যতটুকু ওকে হ্যাপি করা যায় আমি চেষ্টা করছি। ওই সময়টা তার বোঝার আমার অতটুকু আমি বুঝতে পারি না বা অতটুকু ক্যাচ করতে পারি না যে আমি কী করতেছি, কী হবে, এটার ভবিষ্যৎ কী। না কিন্তু তোমার তো 17 বছর বয়স, তোমারও তো একটা ভয়ের ব্যাপার আছে। এরকম একটা মহিলার সঙ্গে তুমি যাচ্ছ, ওর হাজবেন্ড আছে কি না, ওর বাচ্চা কাচ্চা আছে? হাজবেন্ড নাই, ও তো ক্লিয়ারই বলছে আমার হাজবেন্ড নাই, আমার কোনো কিছু নেই, আমার শুধু আম্মু আছে নিচে। কোনো তারপরে ধরো তোমাকে যদি আটকা দিতে পারতো, তোমাকে যদি আর্মি পার্সন তোমাকে একটা বিপদে ফেলে দিতে পারতো, তোমার এতটা কনফিডেন্ট পেলে? ওর সাথে তো 6-7 মাস আমার সাথে কনভারসেশন হয়ে গেছে, কথাবার্তা হয়ে গেছে। 6-7 মাস পরে কনফিডেন্টটা পাইছো যে সামহাউ যে এখানে গেলে তোমার কোনো বিপদ হবে না? বিপদ হবে না, আমি এটা বুঝি। কোথায় থাকো তখন? আমি থাকি সাইদনগরেই। সাইদনগর, আর ও থাকে হচ্ছে বাড়িধারা ডিএইচএস। বাড়িতে। ওকে, তারপর 6-7 মাস কনভারসেশন পর তো আমার একটা আস্থা তৈরি হয়ে গেছে ওর জন্য, যে না ওর এখানে গেলে আমার কোনো সমস্যা হবে না, বিপদ হবে না, এরকম চিন্তা ভাবনা করি ওর বাসায় গিয়েছি। তারপর আমি আমার বাসায় চলে গেছি, আমাদের মতো নর্মাল লাইফ লিড করতেছি, আমি আমার মতো লাইভ করি, আমি আমার মতন কন্টেন্ট করি, ওর মতো থাকতেছে, কাজ করতেছে, আমাকে ভিডিও কল দিয়ে কথা বলে। তো ওর ভিডিও কল দেওয়াটা না তখন বেড়ে গেল অনেক, তো আমিও এটা নর্মালিই নিছি। নর্মালি ওর সাথে অনেক ভিডিও কলে কথা বলতাম, বলতে বলতে এখন স্ন্যাক অ্যাপ চলে আসছে, স্ন্যাক অ্যাপে কাজ করছি, মানে এইভাবে অনেক দিন পার হয়ে গেছে। এর মধ্যে আমি ওর বাসায় যাই মাঝে মধ্যে বেড়াতে, ও আমার বাসায় আসে মাঝে মধ্যে বেড়াতে। বাসায় গিয়ে তুমি কি পেলা প্রথমে? হ্যাঁ, ওর বাসায় গিয়ে তুমি কি পেলা ওখানে? আমি বাসায় যে কিছু পাইনি, আমি জাস্ট যে পাওয়া বলতে যে ওদের বাসার কি কে থাকে? হ্যাঁ, ওর বাসায় যে যাদেরকে পেলাম ওইখানে ছিল অনেকগুলো কাজের মেয়ে ছিল, তারপর অনেকগুলা? হ্যাঁ, অনেকগুলো কাজের মেয়ে আছে ওর বাসায়। ও বলছিল একটা ইন্টারভিউতে যে ওর 18 জন কাজের লোক আছে। আসলে ওর এরকম অনেকগুলো কাজের লোক আছে যেগুলা ওর কথায় সব কিছু করে। এখন কিছু করে বলতে এই যে আমি যে প্রিভিয়াস লাইফটা করছি, লাইফটা করার আগেই ওর কাজের বুয়া টুয়া যা আছে সব এনে দরজার সামনে এইভাবে ভিড় করে ফেলছে। লাইভে গেছি আর সব দৌড় দিছে, কাজের বোরা দৌড় দিছে, দারোয়ান দৌড় দিছে, নিচে যে লোক ছিল সব দৌড় দিয়ে চলে গেছে লাইভের মধ্যে চলে গেছে। এতগুলা কাজের লোক বাসাতে? হ্যাঁ। মানুষ কয়জন, কি সেবা হয় এখানে? তারা মানুষ হচ্ছে আপনার 4 জন। তার জন্য 18 জন কাজের লোক? 18 জন, এখন 18 জন না, একটু কম আছে। আচ্ছা ঠিক আছে, ওকে। কিন্তু ওখানে গিয়ে তুমি যা দেখলা সেটাই বলো প্রথম দিন। হ্যাঁ, প্রথম দিন যেটা যে দেখলাম, আমি দেখলাম এখানে 4-5 জন কাজের লোক আছে। 4-5 জন কাজের লোক, তারপর ওর একটা ছোট বাচ্চা আছে যে একটু মানসিক সমস্যা, ভারসাম্যহীন, মানে একটু হাইপার অ্যাক্টিভিটিস ওর। ওকে। হাইপার অ্যাক্টিভিটি। ওর বয়স কত ছিল ওই সময়টাতে যখন ওকে দেখছো হাইপার অ্যাক্টিভিটিস যে করছে? তার বয়স কত ছিল? ছোট ছিল, এখন তার এইজটা কারেক্টলি বলতে পারতেছি না আমি। ওকে, ছোট ছিল, আমিও খুব ছোট ছিলাম। ছেলে না মেয়ে বেবি? মেয়ে বেবি, দুজনেই মেয়ে বেবি ওর বাসায়। তো ওরে দেখতেছি পেম্পার করার জন্য 3-4 জন আছে, তার সাথে বাসায় পাখি পালার জন্য একজন আছে, ডগি পালার জন্য একজন আছে, এরকম ভাবে 5-6 জন কাজের লোক আছে। তো বাসায় যা দেখলাম ফ্যামিলি টেবিলি সব ওকে, ভালো, খুব সুন্দর। ছেলে মেয়ে কয়জন দেখলা? হ্যাঁ, ছেলে দেখিনি একজন। মেয়ে 2 জন ওনার? মেয়ে 2 জন, হ্যাঁ। আচ্ছা, বয়সে তোমার চেয়ে ছোট? বয়সে আমার থেকে 2 জনই ছোট, আর একজন আমার সমবয়সী প্রায়। ও বললো না যে এটা আমার মেয়ে, নাকি কাজিনের মেয়ে বলে দিয়েছে? ওর তখনই বলছে আমার কাজিনের মেয়ে, যে আমার কাজিন আছে, ওর যে হাজবেন্ড ছিল, ছোট হাজবেন্ড, তাকে ওর কাজিন বলছে। আমি বলছি তাহলে ওর ছোট হাজবেন্ড বলতে মানে সেকেন্ড হাজবেন্ড? হ্যাঁ, সেকেন্ড হাজবেন্ড কি বেশি আসা যাওয়া ছিল বাসায়, অনেক আসতো। জমি যখন যেত তখনও আসতো? তো আমি এইভাবে প্রশ্ন করতাম যে উনি কে, কি হয় তোমার? বলছে এই হচ্ছে রাব্বু, আমার কাজিন হয়। আমি বলি তোর ওনার ওয়াইফ কোথায়? বলছে ওনার ওয়াইফ কানাডাতে। আমি কইতে উনি কি আবার অনেক খোঁচাখুচির জন্য, মানে একটু বের করার জন্য আমি এভাবেও প্রশ্ন করছি অনেকদিন পর, এভাবে যে আচ্ছা আব্বু কি আরেকটা বিয়ে করছে, জানার জন্য কিউরিওসিটি জাগছে যে একটু প্রশ্ন করি। বলতেছে আমি এত কিছু জানি না ওনার বিষয়ে। আমি কই তোমার কাজিন, তুমি তাদের বাচ্চা পালো, তুমি জানো না? মানে বাবার সঙ্গে কি তোমার কোনো কথোপকথন? না, কখনো কোনো কথোপকথন। তোমার সামনাসামনি হয়েছে কখনো? সামনাসামনি হয়েছে বলতে উনি পাশ কাটায় চলে গেছে, আমাকে দেখলে আমি চলে গেছি, কেউ কারোর সাথে কথা বলি নাই। সে আমাকে দেখছেও তার বেডরুমে বসে থাকতে, তার সোফায় বসে থাকতে দেখছে, তার বেডশিটে শুয়ে থাকতে দেখছে, বেডে শুয়ে থাকতে দেখছে, সব কিছুই দেখছে সে। ইন্টারেস্টিং। কিন্তু সে কখনো আমাকে ডাক দিয়ে জিজ্ঞাসা করে না কোনো বিষয়ে। এই জন্য আমি আরো। তুমি কি জানো পরবর্তীতে ঘটনা কি, কেন এরকম? না, এটা জানতামই না আমি। যখন জানছি তখনই আমার সাথে ওর একটা ঘটনা ঘটে, এটা আমি আসতেছি। হ্যাঁ, ওকে। তারপরে এই ফ্যামিলি দেখলাম ওর,
হ্যাঁ, ওর 2টা কাজিনের বাচ্চা আছে, ওর মা আছে, ও থাকতেছে, তার মানে ও সিঙ্গেল প্রপার। তো আমি আমার মতন লাইফ লিড করতেছি। তখন ও অনেক ডায়েট করছে, বিএলসিসিতে অ্যাডমিট হয়ে আপনার থ্রেটিং মেটিং এটা ওইটা সেটা অনেক কিছু করতেছে, মানে এইজ লুকানোর জন্য। আর এইজ ওরে আপনার সামনাসামনি দেখলে আপনি বুঝবেনই না ওর এত এইজ। ও এতভাবে মেনটেন করছে নিজেকে এমনভাবে মেনটেন করে। এখন কিছু প্রিভিয়াস কিছু ইন্টারভিউ দেখবেন যেখানে ওরে বোঝা যেতেছে কিছুটা। তো এইভাবে চলতেছে। আমি আমার মতন আমার বাসায় আসি, যাই, এইভাবে ভালো একটা সম্পর্ক, ভালো একটা বন্ডিং। তখন তোমাদের আলটিমেটলি রেগুলার যাওয়া আসা হয়। ইউ গাইজ অ্যাক্টিং লাইক আ বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড? না, তখন নর্মাল, হ্যাঁ, নর্মালের মধ্যে অ্যাবনর্মাল রিলেশনশিপ মোটামুটি এরকম আর কি। তো আমি আমার বাসায় থাকি, তখন স্ন্যাক অ্যাপ থেকে একটা বড় একটা অ্যামাউন্ট আসছে 2-3 মাসে, প্রায় আপনার 16-17 লাখ টাকা আসছে আমার। আসার পর আরও এমনি তো আরও স্পন্সার লাইকি এইটা ওইটা সেটা সব মিলে আপনার অনেক ভালো 20-25 লাখের উপরে একটা অ্যামাউন্ট চলে আসছে আমার কাছে। আমি আরেকটা জিনিস একটু জানার জন্য, সেটা হচ্ছে যে এই যে ওনার বাসায় তুমি রেগুলার যাচ্ছ এবং ওনার বাসায় তোমরা এই যে এক ধরনের সম্পর্কের মধ্যে আছো, এটা কি ওই বাসার আর কোনো মেম্বাররা জানতো? সবাই তো দেখতেছে আমি আসতেছি, কাজের লোক ছাড়া সবাই মা বা? হ্যাঁ, তার আম্মুও দেখছে, তার বাচ্চারাও দেখছে, তার মেয়ের সাথেও আমার পরিচয় হয়েছে। তার মেয়ে আমাকে এইসব ভাইয়া বলে। কি পরিচয়, মানে পরিচয়? তার কাজিন আমার ভাই বোন, আমার বোন। বাট তোমাদের ইন্টিমেসি দেখে তো আলটিমেটলি পুরো দুনিয়ার লোকজনই জানে যে আলটিমেটলি তোমাদের সম্পর্ক এরকম না। মানে তারা আমার ভাই বোন সম্পর্ক। মায়ের জায়গা থেকে ওনার মায়ের জায়গা থেকে তোমার সাথে সম্পর্কটা কেমন ছিল? ওনার মা তোমাকে কি হিসেবে দেখতো? ওনার মা আমার সাথে কথা বলতো না, ওনার মার সাথে আমিও কথা বলতাম না। কিন্তু ওনার মেয়েদের সাথে আমার কনভারসেশন হতো। ওনার মেয়েরা আমাকে ভাইয়া বলে ডাকতো, আমি তার মেয়েদেরকে বোন বলে ডাকতাম। ইভেন এখনও আমার কাছে প্রবাসী কনভারসেশন আছে, তার মেয়ের সাথে কনভারসেশন যেটা, সেখানে আমাকে ভাইয়া বলে সম্বোধন করে সবসময়। আর আমি মেয়ে যে ভাইয়া বলে ডাকতো, ওনার বয়স কত? মেয়েটার কিসে পড়ে এখন? এ লেভেল দিচ্ছে। ও লেভেলের পরে এ লেভেল, কিন্তু মানে ইন্টারমিডিয়েটের বয়স। হ্যাঁ, এ লেভেল দিচ্ছে এখন তার মেয়ে যখন আমাকে ভাইয়া বলতো, তখন তো আমি আরও ভরসা পাইছি যে আসলেই তাহলে কাজিনের বাচ্চা, কেন আপন মেয়ে তো কখনো আমাকে মেয়ে ভাইয়া বলে ডাকতে পারবে না। যদি তার আপন মেয়ে হয়, সে কীভাবে আমার ভাইয়া ডাকবে? সে আমাকে আঙ্কেল ডাকবে, চাচু ডাকবে, কিছু একটা ডাকবে, এরকম কিছু। সমবয়সী যাই হই, তারা যেহেতু আমাকে ভাইয়া ডাকতেছে, তার মানে লালা তার আপন মানা, বা তার আসলে সে অ্যাডোপ আনছে, তার কাজিনের বাচ্চা সে পালতেছে। এইটুকু আস্থা আমি পেয়ে গেছি এখানে, তার বাচ্চা না। চলতে একটা সময় কি হলো, যে আব্বু আম্মুকে আমি অনেক বড় একটা অ্যামাউন্ট দিলাম, বললাম যে আব্বু আম্মু যাও তোমার একটা বাড়ি করো। আব্বু আম্মু বলতেছিল অনেকদিন ধরে যে একটা বাড়ির প্রসঙ্গ আমি বহুবার তোমার জায়গাতে এগুলো শুনেছি, তুমি বলেছো, ঠিক আছে, ওটা আমি জানি। কিন্তু যেহেতু অনুষ্ঠানটা শুধুমাত্র আমার কোয়ারি থেকে আমি করছি, সুতরাং আমি অনেক মানে ডেপথে যাওয়ার চেষ্টা করছি যে আসলে এগুলো কীভাবে সম্ভব। দেখো, তোমার আর ভদ্রমহিলার যে সম্পর্কটা, সেটা তো আলটিমেটলি নর্মাল সম্পর্ক না। এইটা আবার তুমি বলছো যে ওনার বাসায় যে বাচ্চা আছে সে এ লেভেলে পড়ে, তাহলে তার জায়গায় থেকেও তো বিষয়টা বোঝার কথা। সে তো তোমাকে সহজভাবে নেওয়ার কথা না, মানে বিষয়টা তো এরকমই হওয়ার কথা। তো আমি আপনাকে দেখাই, আমি এখন না ওটা আমার দেখাতে হবে না, কিন্তু নিল কিভাবে সহজ করে? আপনার কোয়ারিটা সহজ হয়ে যাবে যদি আপনি ছোট্ট একটা টেক্সটও দেখেন না, আপনার কোয়ারিটা সহজ হয়ে যাবে। মানে তুমি সহজভাবে নিলা কিভাবে এটা বলো তো? তোমার তো আনাজি লাগে। আমাকে ভাই বলে ডাকছে, আমি তো সহজভাবে নিব। আমি তো তখন ছোট মানুষ, আমি তো এত কিছু বুঝতে পারিনি। না আমার প্রশ্নটা একটু বোঝার চেষ্টা করো প্রিন্স। দেখেন, ওর কিন্তু এই যে একটু দেখেন, আচ্ছা, হ্যাপি বার্থডে ভাইয়া, কংগ্রাচুলেশনস ভাইয়া, একটু কনভারসেশন, কিন্তু এটা ওনার মেয়ের নাম্বার থেকে। ওকে, নাম কি ওর? ইয়েস। ওকে, ফাইন। আমি একটা জিনিস একটু বলি, সেটা হচ্ছে যে সে তোমাকে ভাইয়া ডাকতেছে এবং তুমি তাকে মনে করতেছো সে হচ্ছে ভদ্রমহিলার কাজিনের বাচ্চা, কিন্তু সে তোমাকে ইজিভাবে নিল। হ্যাঁ, ইজিভাবে নিয়েছে। আর ওর ডিপ রিলেশনে কিন্তু এখনো যাইনি আমরা, লাইলার সাথে এখনো কোনো ধরনের সম্পর্ক আমরা বেডে শুয়ে আছো বলে একটু আগে বলতেছিলাম, তার বিছানায় শুয়ে আছো বা এইটা সম্পর্কে এখনো যাইনি, এখানে যাইনি এখনো। মানে ওর বাসায় এমন কিছু করো নাই যেটাতে ওর বাচ্চারা তোমাকে সন্দেহ করতে পারবে? এরকম ভাবে যাইনি এখনো। এই যাবো ওই যে আমার আব্বু আম্মুকে গ্রামে পাঠানোর পর। আচ্ছা, হ্যাঁ, তারপর একটু সামনে দিকে আব্বু আম্মুকে, তারপর আমি টাকা পয়সা দিয়ে। আমি না আজকে সত্য একটা কথা বলি, আপনারা যারা আমাদের এই অনুষ্ঠানটা নিয়ে বিরূপ মন্তব্য করবেন, বাজে বাজে কমেন্টস করবেন, তাদেরকে একটু বিনয়ের সঙ্গে একটা কথা বলে দিতে চাই। সেটা হচ্ছে, আমার খুবই কোয়ারির জায়গাটা হচ্ছে যে এইরকম একটা পপুলার ফিগার, সে যেমনই হোক না কেন, সে কিভাবে এইরকম একজন ফ্যানের সাথে ইন্টিমেট হলো, এবং এই ইন্টিমেসির জায়গাটা থেকে এতটা স্প্রেড আউট কিভাবে হলো, বিষয়গুলো কেন হলো, এই জায়গাটা হচ্ছে আমার কোয়ারির জায়গাটা। আপনারা এখানে কেউ সুগার মাম্মি, সুগার ড্যাডি বা ওদেরকে নিয়ে যা ইচ্ছা বলেছেন, সেটা আপনাদের বিষয়, কিন্তু আমার কোয়ারির জায়গাটা এটা। এবং এখান থেকে আমি দেখতে চাই যে আসলে আমাদের কিছু লার্নিংয়ের বিষয় আছে কিনা। একজনের ভুল থেকে যদি আমরা কিছু শিখতে পারি, আমরা কেউই ধোয়া তুলসীর পাতা নই,
হ্যাঁ, তাহলে অনেক কিছু শেখার আছে। এখানে আমি কাউকেই অ্যাকিউজ করতে চাই না, বাট আমি ডায়াগ্রামটা বের করতে চাই। এটা আমার এক ধরনের এক্সপেরিমেন্টও বলা চলে। চলেন, হ্যাঁ, তারপর কি হলো প্রিন্স? তারপর আমার বাবা মাকে একটা ভালো একটা অ্যামাউন্ট বাড়ি করার জন্য পাঠিয়ে দিলাম গ্রামের বাড়িতে। যেহেতু নিজেরা বাড়ি করতেছি, নিজের অল্প কিছু টাকা পয়সা দিয়ে আমার প্রথমে চিন্তা ভাবনা ছিল খুবই কম, যে 8-10 লাখের মধ্যে একটা বাড়ি করা যায় কিনা। হ্যাঁ, এইভাবে প্রথমে দেখছি টিনের বাসা, বিক্রমপুরে গেছিলাম, যে টিনের কিছু ঐতিহ্যবাহী বাসা আছে, এই বাসাগুলো করবো 2 লাখ 3 লাখ টাকায়। তারপর বললো যে না, এইগুলো হচ্ছে না, যে দেখলাম যে অনেক দামি, 8 লাখ 9 লাখ 10 লাখ টাকা দাম টিনের বাসার। তখন আমি বললাম আম্মুকে, এত টাকা দিয়ে তো আসলে টিনের বাসা কিনলে দেখা যাবে যে আমাদের টাকাটাই বৃথা গেল, লস হলো, এটা করা যাবে না। পরে আব্বু বলতেছে ঠিক আছে, 8 লাখ 8-10 এর মধ্যে আমরা একটা ইট দিয়ে পাটাতন দিয়ে বাড়ি করে ফেলি, উপরে টিন সেট করবো। আমি ঠিক আছে, যেভাবে ভালো মনে হয় তোমরা করো। তো যখন কাজ শুরু করলাম তখন দেখলাম যে না, আমার ইনকামও যেহেতু আসতেছে, হাতে যেহেতু টাকা আসতেছে, প্রতি মাসে যদি $5,500 করে ডলার স্ন্যাক দিচ্ছে, তারপর লাইকি থেকে পাচ্ছি, টিকটক থেকে পাচ্ছি, স্পন্সর থেকে পাচ্ছি, সব মিলে 6-7 লাখ টাকা করে প্রতি মাসে পাচ্ছি। সো আমি ওইভাবে কেন বাসা করব, আমার লাইফস্টাইল আরও সুন্দর হতে হবে। তো আমি তখন বিল্ডিং বাসা করালাম। তো আস্তে আস্তে করলে একটা ছোট্ট একটা বাসা করলো, সেটা করতে প্রায় বছরখানেকের উপরে সময় লাগছে। কিন্তু এর মধ্যে যখন আব্বু আম্মু চলে গেল ঢাকা থেকে গ্রামে বাড়ি করার জন্য, কন্ট্রাক্টর দিয়ে করলে তো ডাবল টাকা লাগবে, অনেক টাকা লাগবে, এই জন্য বাবা মা নিজে থেকে করলো। তো আমার খাওয়া দাওয়ার একটু সমস্যা হচ্ছিলো, সাইদনগরের বাসায় থাকাটা খাওয়াটা একটু ঝামেলা হচ্ছিলো, কারণ আম্মু না থাকলে স্বাভাবিক, এটা ছোটো ছেলের একটু প্রবলেম হবেই। তো এই প্রবলেমটা ফেস করতেছিলাম। তখন ও আবার এগুলো লাইভে তো দেখে, আবার ওর সাথে তখন পার্সোনালি ভিডিও কলে কথা হয়। তখন আমাদের 6-7 মাসের সম্পর্ক হয়ে গেছে, একটা ভালো একটা ফ্রেন্ডশিপ হয়ে গেছে, ভালো একটা সম্পর্ক আমাদের। ও একটা ওয়েল উইশার, আমার খারাপ কিছু হলে, কোন বিপদে পড়লে ওর জানাইতেছি, ওর কিছু হলে আমার জানাইতেছে, এরকম। তো ওইগুলো সব দেখলো, দেখার পরে বলতেছে কি, তুমি আমার বাসায় এসে থাকো, তুমি দেখেই গেছো, আমি তো দেখছি ওর বাসা, দেখে গেছো আমার বাসাটা খালি আছে, বড় আছে। ও আরেকটা এখানে একটা কথা যেটা আমি চলে আসি পাস করে, সেটা হচ্ছে ওরা কিন্তু একসাথে থাকতো পুরো ফ্যামিলি 3 নাম্বার রোডে। দেন আমাকে ওর বাসায় আনবে বা ট্র্যাপে রাখবে, ওর বাসায় পালবে বা কিছুটা করবে, এটা ওর আগে থেকেই চিন্তা ভাবনা ছিল। কারণ ওর ওই বাসা ছেড়ে ও চলে আসছে আরেক ভাড়া বাসায় 6 নাম্বার রোডে, এখন আবার থাকে আরেক বাসায়। 3টা বাসা চেঞ্জ করছে আমার সাথে পরিচয় হওয়ার পরও। প্রথম ওই বাসায় আমাকে উঠাতে পারবে না, কারণ ওই বাসায় ওর বড় বোন থাকে, তারপর ওর ছোট বোন থাকে, ওর এবার আরও আত্মীয়স্বজনরা থাকে ওই বাসায়, ওর আত্মীয়স্বজনের বাসা পুরো ফ্যামিলির সঙ্গেই থাকতো, কিন্তু নিজে থেকে চেঞ্জ করছে, ও নিজে থেকে চেঞ্জ করে ওই বাসায় আসছে। তখন থেকে আমি ও দেখাইলো যখন যে ওর বাসার একটা রুম খালি, 2-3টা রুমই খালি, ওর রুম প্রয়োজন একটা, 2টা রুম প্রয়োজন ওর, আর 1-2টা রুম খালি। তো আমাকে বলতেছে তুমি আমার একটা রুম ইউজ করতে পারো, আর এখানে আমার সমস্যা নেই, কাজের লোকটোক আছে, তোমাকে ওরা হ্যান্ডেল করতে পারে, তোমাকে ওরা প্যাম্পার করতে পারে, তুমি টেনশন নিও না, ভালোভাবে এখানে থাকো। আবার আঙ্কেল আন্টি যখন চলে আসবে তখন তুমি তোমার বাসায় চলে যেও। তখন আমার মাথায় আর এত কিছু কুলায় নাই, আমি যতটুকু শুনছি বুঝছি, হ্যাঁ ঠিক আছে তাহলে রাইট, ওকে, তুমি ভালো বুদ্ধি দিছো, আমি তোমার বাসায় যাই। ওর বাসায় যাই, যাওয়ার পর ওর বাসায় থাকা শুরু করলাম ফার্স্ট। ওকে, একটা রুম দিচ্ছে আমাকে আলাদা করে, ওর বড় মেয়ের সাথে একটা রুম ছিল, ওই রুমটা আমাকে দিছে, আর ও থাকে ওর ছোটো মেয়ে নিয়ে একটা রুমে, বড় রুমে। তো এর মধ্যে মাঝে মধ্যে আসা যাওয়া করতাম, আমার রুমের মধ্যে আসতো, ওর রুমে যেত, আমার রুমে আসতো যেত। এর মধ্যে আমাদের আসলে সম্পর্কটা আস্তে আস্তে ঘনিষ্ঠ শুরু হলো। এইভাবে এক বাসায় থাকলে যেটা হয়, হ্যাঁ, এক বাসায় থাকলে যেটা হয় আর কি, ও যেটা প্ল্যান করছে ওটাই হচ্ছে। তো আস্তে আস্তে সম্পর্ক ঘনিষ্ঠ হচ্ছে। এর মধ্যে আমার আব্বু আম্মু চলে আসছে আমাদের। কোন কি তার আগ পর্যন্ত কি তোমাদের কোনো ওয়ার্ড ছিল যে লাইক আমরা এই সম্পর্কটাকে সামনের দিন এদিকে নিতে চাই? কোনো ধরনের ওয়ার্ড ছিল না, কোনো ধরনের কমিটমেন্ট ছিল না, ওর সারা জীবনে কোনো ধরনের চাহিদা ছিল না। আমি কোরআনের উপর হাত রেখে বলতে পারবো, আমাদের যে পবিত্র, ও তোমাকে বলে নাই যে তুমি যে এই জিনিসটাতে ইনভলভ হলা বা আমি যে জিনিসটাতে ইনভলভ হচ্ছি এটা ভবিষ্যতে বৈবাহিক সম্পর্কে নিতে হবে বা একটা না, এইভাবে কোনো কমিটমেন্ট ছিল না। ও আগে থেকে বলে রাখলে এরকম কোনো কিছু হইতোই না। সো আলটিমেটলি ওর জায়গাতে কোনো সেট ছিল না, আর তোমার জায়গাতে মনে হচ্ছে হতেই পারে এরকম কোনো কিছু? হ্যাঁ, হতেই পারে। তো তোমার লাইফে কি ও ফার্স্ট? না, আমার লাইফে আমাদের ফ্রেন্ড সার্কেল, আমাদের তখন অনেক ছোট বয়স, আর আমি তখন যে কারণে জিজ্ঞেস করছি যে মানে তোমার কি, তুমি যে ধরনের আমার কাছে বিষয়টা অত বেশি এক্সক্লুসিভ না। ওকে ফাইন, আমি আসলে অনেক কিছু এখানে ভাষায় আপনাদের বুঝে নিতে হবে। কারণ কেন আমি প্রশ্নটা করছি সেটার পিছনে যুক্তি আছে। যুক্তিটা হচ্ছে 17 থেকে 18 বছরের ছেলেটার কিন্তু আলটিমেটলি এই ধরনের সম্পর্কে আইডিয়া থাকার কথা না, তার একটা ভয় থাকার কথা। প্রথম কথা হচ্ছে এইটা, ওর তো আইডিয়াই থাকার কথা না, ওর তো এই ভয়ে এই লাইনে যাওয়ার কথা না। কিন্তু সামহাও ওর কাছে যেটা মনে হয়েছে যে ইটস নট ইম্পর্টেন্ট, মানে এটা এত পাত্তা দেওয়ার মতো বিষয় না, ইটস নট আ বিগ ডিল, দিস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। ওকে, আচ্ছা, ছোট মানুষ তো তখন আর এটা বুঝতে পারিনি যে বিগ ডিল না স্মল ডিল। লায়লার সাথে তোমার যে ইন্টিমেসিটা হচ্ছে তার আগেও তোমার অন্য কারো না কারোর সঙ্গে ছিল বিষয়গুলো? নর্মাল এই বিষয়টা। ওকে, তারপরে আস্তে আস্তে এই তো আমার গ্রামে বাড়ি কাজ চলতেছে। কাজ চলার পর আম্মু যখন চলে আসলো তখন আমি আবার সাইদনগর চলে গেছি, আমার বাসায় চলে গেছি। যে আব্বু আম্মু চলে আসছে, আমি আমার মতো থাকি, আবার চলে গেছি। যাওয়ার পর তখন থেকে শুরু হলো ইমোশনাল ব্ল্যাকমেল। কীরকম?
তুমি আমার বাসায় ছিলা, এতদিন ছিলা, তোমাকে দেখে দেখে ঘুমাতাম, ঘুম থেকে উঠে তোমাকে দেখতাম, এখন ভালো লাগে না তোমাকে ছাড়া কী করবো, এটা করবো সেটা করবো। তো এরকমভাবে মানে ব্ল্যাকমেল শুরু করলো আস্তে আস্তে। তাই আমি যখন নাচতেছি তখন দেখা যাচ্ছে ও হাত কেটে ফেলতেছে, কিছু খেয়ে ফেলতেছে লিকুইড জাতীয়, খেয়ে সুইসাইড করতে চাচ্ছে। আমি বাঁচবো না তোমাকে ছাড়া, তুমি এতদিন ছিলা, ভালো লাগতেছে না। ছিলাম প্রায় আপনার 3 মাস 4 মাস 5 মাসের মতো ছিলাম ওর বাসায়। ওই সময় তুমি কন্টেন্ট বানাতে কিভাবে? তখন আমার কন্টেন্ট থেকে সব কিছু থেকে আমি লেজি হয়ে গেছি, একদম দূরে চলে আসছি, ওরকমভাবে কন্টেন্ট করি না। ওকে, এই সময় সাপোর্ট দিত কে তোমাকে ইকোনমিক্যালি? ওই দিত? তখন তো আমার ওরকম সাপোর্ট প্রয়োজন নেই, আমি আমার ছোট্ট একটা সংসার নিয়ে আমি ভালোভাবে চলতেছি, আমাদের যে সেভিংস আছে সেটা নিয়েও চলতেছি। যদি ঠেকায় পড়ে যায় তখন ও দেখতেছে, আচ্ছা, সেটা নিয়ে আবার পেইন হচ্ছে না, ও পেইন নিতেও দিচ্ছে না আমাকে কোনোভাবে। আমি যে কাজ করব, আমার যে ইনকাম আছে, ইনকাম সোর্স আছে, সব কিছু থেকে আমাকে ও নিয়ে আসছে। ও ভাবে ভালো সাপোর্ট দিচ্ছে ডেফিনেটলি। হ্যাঁ, আমার মাথার ভিতরে যা ছিল সব কিছু ভ্যানিশ করে ফেলছে। আমার লাইফে কী হয়েছে না হয়েছে, কী করছি, আমি কে, আমি যে প্রিন্স আমন সেটাও আমার ভুলাই ফেলছে। যে আমি কিছু করতে পারি, ইনকাম করতে পারি, আমি ইন্ডিপেন্ডেন্ট, সেটাও আমার ভুলাই ফেলছে। আমি যে ফ্যামিলি চালাই সেটাও আমি ভুলে গেছি ওই টাইমটাতে, ফ্যামিলির খোঁজখবর নিতেও আমি ভুলে গেছি। তখন যেভাবে লায়লা তোমার জীবনে, যেভাবে আমি যে ফরম্যাটই থাকুক না কেন, ওইভাবে তুমি অনেকের সাথে কি মিশতা? লাইক কোনো ফ্রেন্ড? না, এরকম ভাবে কোনো ফ্রেন্ড ছিল? ওর লালার মতো ফ্রেন্ড আমার কেউ ছিল না। লায়লার মতো না, ধরো আমি লায়লার জায়গায় আমি যদি বলি আরেকটা ফিমেল ফ্রেন্ডের সাথে যে কোনো ফর্মেই হোক না কোনো সম্পর্ক ছিল, এরকম কি ছিল তোমার? না, এরকম কোনো সম্পর্ক ছিল না, কোনো গার্লফ্রেন্ড। এটা কি লায়লা জানতো যে তোমার কোনো গার্লফ্রেন্ড নাই? লায়লা জানতো এটা। সে কারণে কি লায়লার কোনো হোপ তৈরি হয়েছিল যে না শুধু আমিই থাকবো তোমার জীবনে? হ্যাঁ, আস্তে আস্তে এটা তৈরি হয়েছে। এখন পর্যন্ত ওর সাথে কিন্তু তারপরে আস্তে আস্তে গল্পে আসি। হ্যাঁ, তারপর হচ্ছে মিস করতেছি, হাত কেটে ফেলতেছি। হ্যাঁ, হাত কেটে ফেলতেছে, মিস করতেছে, ব্ল্যাকমেল। তখন আমি আবার আসি ওর বাসায়, আবার বাসায় আসি, আবার কিছুদিন পর যাই, আবার হাত কাটায়, আবার আসি। এইভাবে চলতেছিল আমার এই দিনগুলো, প্রিভিয়াস দিনগুলো। তোমার এগুলো আম্মা জানতো যে এগুলো কি? আম্মুকে বলতাম না, আম্মুকে জানাইতাম না, আমি আম্মুকে বলতাম না, আমি আমার মতন করে হ্যান্ডেল করতাম। আমি তখন আবার এই ভয়টা পাইতাম, ওই যে ও বলতো আমি মরে গেলে তুমি দায়ী। ও আচ্ছা, এই ভয়টা আমি তখন কাজ করতো ওই ছোটোবেলা থেকে। তো এই আস্তে আস্তে লাইফটা এইভাবেই আগাচ্ছে। এর মধ্যে ওর সাথে কয়েকশো বার ওর বাসা থেকে চলে গেছি, কয়েকশো বার ও ব্ল্যাকমেল করে নিয়ে আসছে। হয়তো ইমোশনালি, ধরনটা কেমন ছিল? ওই যে ইমোশনালি, নাহলে হচ্ছে সুইসাইড করবে, ছাদ থেকে লাফ দিবে। আর ওর ছাদ তো খোলামেলা, ও লাফ দিয়ে পড়েও যেতে পারে। আমি এই ভয়গুলো পেতাম ওই টাইমটাতে। এইগুলো কখনো কি তুমি জানো না যে ওর দুইটা হাজবেন্ড? না, তখনও আমি জানি না, তখন আস্তে আস্তে যখন দেখলাম ও আসলে আমাকে এতটা ভালোবাসে, ও এমন বলছে যে আমি জীবনে রিলেশনও করি নাই, আমার আর্মি ব্যাকগ্রাউন্ড, আমার বাবা মা খুব স্ট্রিক্ট, আমাকে একটা ছেলের সাথে বাইরে যেতে দেয় নাই, আল্লাহর কসম, এই কথাটাও বলছে। আমি কসম কেটে বলতেছি, অনেকে বিশ্বাস করবে না এই কথাগুলো, বলবে তুই এত পাকনা ছিলি, এটা জানিস নাই কেন। কসম করে বলছি, একটা মানুষ যখন একটা মানুষকে বিশ্বাস করে তখন অন্ধ হয়ে যায়। আমি বিশ্বাসে অন্ধ হয়ে গেছি। ঠিক আছে, কিন্তু 40-45 বছর বয়স একটা মানুষের, তার যে 40-45 বছর বয়স সেটাও আমি জানি না। আমি গেস করছি সর্বোচ্চ গেলে ওর বয়স 30 হবে, এর বেশি যাবেই না। তো ও কি তোমাকে কুমারী মেয়ে হিসেবে পরিচয় দিচ্ছে, লাইক বিয়ে শাদী হয়নি এরকম পরিচয় দিছে? সে এই পরিচয় দিছে যে আমি জীবনে একটা ছেলের হাতও ধরি নাই, আমি রিলেশন করি নাই, একটা ছেলের সাথে হাঁটিও নাই, আমার ফ্যামিলি খুব স্ট্রিক্ট, আমি ক্যান্টনমেন্ট এরিয়াতে বড় হয়েছি, এইটা ওইটা সেটাই বলছি। 30 বছর বয়স তো আমার বিয়ে শাদী হয়নি, তুমি জিজ্ঞেস করো নাই কখনো? করে নাই, বলছে আমি করতে চাই না বিয়ে, আমার এগুলো কোনো ইন্টারেস্ট নেই, আমি যাইনি কখনো, এইভাবে বলছো। ইন্টারেস্টিং। হ্যাঁ, এগুলা বলছে। এটা যদি আমাকে কোনো জায়গায় হাত রেখে বলতে বলে সেটাও আমি বলতে পারবো, আমার কোনো দ্বিধাবোধ নেই, আমি বলতে পারবো সত্য কথা। তারপরে আস্তে আস্তে ওর প্রতি আমার একটু সফট কর্নার কাজ করা শুরু করলো আস্তে আস্তে, যে ও এত প্যাম্পার করে, এত মানে একটা সন্তানের মতো পালে আমাকে, একটা বাচ্চাকে যেভাবে পালে, একটা একটু শরীরটা গরম হয়ে গেলে একটা নাপা খেতে হবে না কি খেতে হবে সেটা পর্যন্ত ও প্রোভাইড করতেছে আমাকে ঘরে বসে। গ্যাস হচ্ছে কি, গ্যাসের ওষুধ খাবো, কোনটা খাবো, কত এমজি খাবো, সেটাও প্রোভাইড করতেছে ঘরে বসে। সব কিছু ঘরে বসে আমার করতেছে, কোনো কিছুর জন্য আমার পেন নিতে হচ্ছে না। এই আমাকে বলতেছে তোমাকে আমি পালি কিছুদিন, এইভাবে বলছে কিছু মাঝে মধ্যে মজার ছলে বা কোনো কথার ছলে, তোমাকে আমি পালতে থাকি, তোমার যখন মন চাবে তুমি চলে যাও, আমার সাথে তোমার বিয়ে করতে হবে, কিছু করতে হবে, তোমার এর কোনো দায়বদ্ধতা নেই, তোমার কোনো কমিটমেন্ট নেই, এভাবে বলছেও। এই কথাগুলো বলছে, এগুলা আমি কি এর কসম করে বলবো আমি বলতে পারি না, যে কসম কাটা ভালো না। তারপর কসম কাটতেছে, কারণ মানুষকে এমনভাবে ম্যানিপুলেট করতেছে লালা, এমনভাবে পোস্ট করতেছে ভিডিও, এখন দেখা যাচ্ছে আমি প্রতারণার শিকার প্লাস আমি প্রতারক হয়ে যাচ্ছি, এরকম ভাবে আমাকে প্রেজেন্ট করতেছে। তারপরে ওর সাথে থাকা শুরু করলাম, আস্তে আস্তে এমনও ফিল করতেছিলাম যে না আসলে আমাকে খুব ভালোবাসে, ও জীবনে কারো কাছে যায় নাই, বুঝেন না। ওর এক্স হাজবেন্ডও আমার সাথে কথা বলে না, ওর বাচ্চারাও এসে আমার সাথে কোনো ডিটেলস শেয়ার করে না, ওর ফ্যামিলির কেউ কোনোভাবে আমার কাছে কোনো একটা সিঙ্গেল ওয়ার্ডও আমার কাছে শেয়ার করে না লায়লার পাস্ট নিয়ে বা কোনো কিছু নিয়ে। আমি কোনো কিছু জানতাম না, সব কিছু থেকে পিছনে ছিলাম আমি ওর ঘাটিও নেই এগুলো নিয়ে। তো এইভাবে আস্তে আস্তে রিলেশন শুরু হলো, আমি আস্তে আস্তে উইক হইলাম ওর প্রতি, না ওর সময় দেওয়া শুরু করলাম, যে এক সময় ভাবলাম যে ঠিক আছে, যাক সমস্যা নেই, ওর সাথে সংসার করা যায়। আমার সংসারের কথা চিন্তা করে ফেলছি আমি,
ভাবছি আমি। ও কিন্তু কখনো আমায় বলে না তোমার বিয়ে করতে হবে, এটা করতে সেটা করতে। আমি নিজ থেকে বলছি ঠিক আছে তুমি আমাকে পেম্পার করে এটা করো সেটা করতেছো, সব কিছু করতেছো, আমার লাইফস্টাইল গুছাচ্ছ। ও আমাকে এভাবে বলতো যে দেখো তোমার এটা করছি সেটা করছি, তোমার লাইফে এটা হবে সেটা হবে, এইভাবে মানে আমাকে খেলতো আমার মাথা নিয়ে, ব্রেন জুলে। আমি তখন ব্রেন ওয়াশ করে ফেলতাম আমার এক কথায়। তো আমি বলতাম ঠিক আছে আমার লাইফটা তাহলে খুব সুন্দরভাবে চলতেছে, কে না চায় একটা সুন্দর একটা লাইফ লিড করতে, সুন্দর একটা জীবন যাপন করতে। আমিও হয়তো বা তখন এই চিন্তা ভাবনা করি না যে মামুন নিজে ইনকাম করলে নিজে একটা লাক্সারিয়াস লাইফ লিড করতে পারবি তুই নিজে, এটা আমি তখন চিন্তা ভাবনা করতে পারি না। আমার মাথায় অতটুকু কুলায় নাই যে আমি নিজে চিন্তা করব যে হ্যাঁ মামুন তুই 2 লাখ 3 লাখ 4 লাখ 5 লাখ 7 লাখ টাকা 8 লাখ টাকা, এমন সময় গেছে 9 লাখ 10 লাখ টাকাও ইনকাম করছি আমি। তখন লেলার সাথে কন্টেন্ট করি না আমি, লেলা তখন কন্টেন্ট ক্রিয়েটার না। লেলাকে কন্টেন্ট ক্রিয়েটার বানাইছি ওর সাথে পরিচয় হওয়ার 1-1.5 বছর পর। ওরে কন্টেন্টে নিয়ে আসছি, ওর এখন মিলিয়ন মিলিয়ন ফলোয়ার এক এক প্ল্যাটফর্মে। ফেসবুকে 1.2 মিলিয়ন ফলোয়ার, লাইকিতে 4 মিলিয়ন ফলোয়ার, টিকটকে 4 মিলিয়ন ফলোয়ার, এরকম ফলোয়ার অনেক জায়গায় অনেক ফলোয়ার। যাই হোক, ইনস্টাগ্রামে 2-3 লাখ ফলোয়ার, ভালো ভালো ইনফ্লুয়েন্সার হয়ে গেছে ও এখন এসে হয়েছে ওর, কিন্তু তখন বানাই নাই আমি। তখন আমি দেখছি তুমি তাকে বললা যে ঠিক আছে না বিয়ে শাদী করা যায়, মানে তুমি চিন্তা করলে? আমি চিন্তা করলাম যে হ্যাঁ করা যায়, মেয়েটা এতটা লয়াল আমার প্রতি, এতটা ভালোবাসে আমাকে। আর আমি তখন ফ্যামিলি জানাইছো তুমি? তখন না, ফ্যামিলিকে জানাই না। তখন আমি জানি যে ও সিঙ্গেল, জীবনে একটা ছেলের হাতও ধরে না, এতটুকু জানি আমি। তো আস্তে আস্তে এভাবে চলছে, আগাচ্ছে। কিন্তু দিন শেষে আমি যখন দেখলাম না, প্রমাণ হয়েছে আপনার 2023 সালে যে ওর সাথে একটা মারামারির ঘটনা হয়েছে আমার, তুমি গায়ে হাত তুলছিলা? আমি গায়ে হাত তুলছি, কিন্তু আমি গায়ে হাত তোলার আগেও আমার গায়ে হাত তুলছে, সেটা আর প্রকাশ করে নাই কেউ, সেটা ও প্রকাশ করে নাই। একটা ছেলে কম ক্ষোভে কি হাত নাড়ে, কম ক্ষোভে কি লাইভে আসে? যাই হোক, ওর সাথে তখন একটা পার্টিতে গেছি, একটা অনুষ্ঠানে গেছি, অনুষ্ঠান থেকে যখন ব্যাক করছি, ব্যাক করার পর ওর সাথে ওর ছবি নিয়ে, ওর হাজবেন্ডের যে প্রুফগুলো যেগুলো আছে এগুলো তুমি জানলে কিভাবে? এগুলো আমি ও যখন আমার মোবাইল স্টক করছে, যখন আমি বারবার চলে যাই দেখতেছে মরার ব্ল্যাকমেল করতেছে, সেগুলো দেখেছি হচ্ছে না, তখন আমার মোবাইল থেকে হাতায় হুতায় যত ছবি আছে 5টা সব কিছু বের করছে, বের করে এগুলো রাখছে। আমি তখন আমার অনেক খারাপ লাগছে যে আমি তোমার কখনো তোমার এইজটা নিয়ে পর্যন্ত প্রশ্ন করি না, যখন তুমি তোমার এইজ জিজ্ঞাসা করি তখন তুমি বলো তুমি খুঁজে নাও, আমিও খুঁজতে থাকি একা একা। আমি তোমার মোবাইল ঘাঁটি না, প্রাইভেট কোনো জায়গায় ঢুকি না। তোমার প্রাইভেট মোবাইল তোমার থাকতে পারে, ব্যক্তিগত অনেক কিছু। মানে যে মোবাইল স্টকিং এর ব্যাপারটা কি লাস্ট টাইমের কথা বলতেছো নাকি এর আগেও? এর আগেও করছে, এর আগেও অনেক করছে, এর আগেও অনেক নিউজ প্রেজেন্টারদের কাছেও এগুলা পাঠায় রাখছে অনেক আগে থেকে। আচ্ছা হ্যাঁ, তো তারপরে এটা তো এত একদিনের ঘটনা না। প্রথম যেটা হলো যে তোমাদেরকে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে চেনা শুরু করলাম, দুজন একসাথে মুভ করা, তারপরে ওর সাথে যখন মনে করলাম যে না থাকা যায়, তারপর আস্তে আস্তে বিয়ে শাদী করব, তখন ওরে কন্টেন্ট করে দেওয়া শুরু করলাম। ওরে কন্টেন্ট করে দিয়ে যে ভাবলাম ওর একটু প্রতিষ্ঠিত করে দিই অনলাইনে, ও আর আমি মিলে একসাথে কিছু একটা করবো অনলাইনে, ভালো কিছু করব, ভালো কিছু দেখানো যাবে, ভালো আর্নিংও করা যাবে সোশ্যাল মিডিয়া। তোমার মাথায় আসা উচিত না, তোমার বয়স 17, ওর বয়স 30, তোমাদের ডিফারেন্স হচ্ছে 13 বছরের বেশি সময়। অন্ধ হয়ে গেছে আমি তখন। 13 বছর না, আমার বয়স প্রায় না 30 তুমি জানো, 30 তুমি জানো, যে কারণে তোমার জানার জায়গা থেকে আমি প্রশ্নটা 13 বছরটা আমার কাছে খুব নরমাল লাগছে। 10-13 বছর এগুলো থাকে। বাংলাদেশের সোসাইটি কিন্তু এটা বিশাল রকমের চ্যালেঞ্জ ফেস করতে হবে। তোমার এটা মাথায় আসে নাই যে এই একটা ভদ্রমহিলাকে নিয়ে আমি মুভ করব? প্রথমে কিন্তু আমি এগুলো চিন্তা ভাবনা করি না যে ওর সাথে আমি একটা রিলেশনে যাব বা ওর সাথে একটা ভবিষ্যৎ পরিকল্পনা করবে, এরকম কোনো চিন্তা ভাবনা আমার। তোমার তার আচরণ দেখে ভালো ছিল, হ্যাঁ, মনে হচ্ছে সে আমাকে ম্যানিপুলেট করে ফেলছে তার সাথে চলার জন্য, তার সাথে থাকার জন্য, তার সাথে সংসার বাঁধার জন্য সে অলরেডি করে ফেলছে। ম্যানিপুলেট কেন বলতেছো? সে তো তোমাকে এখনো ভালোবাসে, তোমার জন্য সে ভয়ঙ্কর লেভেলের ক্রেজি। এটা ভালোবাসা। ম্যাড লাভ বলে একটা ছবি আছে, তুমি যদি এখন ম্যাচিউর হইছো দেখে নিও সময় পেলে। ম্যাড লাভ বা ম্যাড জোয়ান, সম্ভবত ইটালিয়ান ভাষায়, মানে বিভিন্ন রকমের ভালোবাসা। জেল খাটানো তো নর্মাল বিষয়, মেরে পর্যন্ত ফেলে। তুমি জানো লাভের বিভিন্ন ফর্ম আছে, হয়তো তুমি জানো না। যাই হোক, শোনো, তোমার জন্য যদি সে ক্রেজি না হইতো তাহলে সে এত কিছু করতো না। প্রথম কথা হচ্ছে এটা আমি আমার জায়গা থেকে যেটা বুঝি। হ্যাঁ, আমার বোঝা ভুল থাকতে পারে, এখন তুমি অ্যাকসেপ্ট করতে পারছো না, সেটা তুমি তোমার দুজনের সিঙ্ক হচ্ছে না। তুমি জায়গা থেকে তুমি প্রশ্ন করতে পারো যে না, ভালোবাসাটা কেন এরকম হবে? আমি যাকে ভালোবাসবো তাকে আমি কেন হিট করব? আমি যাকে ভালোবাসবো কেন আমি তাকে কেন বিপদে ফেলবো? ভালোবাসে বলেই মানুষ এটা করতে পারে অনেক সময়। আমার ভালোবাসার ধরনটা অন্যরকম, আমি আমার ভালোবাসার ধরন হয়তো বা অন্যরকম হয়ে গেছে, ম্যাচ করছে না, ইন্টারেস্টের জায়গা ডিফারেন্ট হয়ে গেছে, দ্যাটস আ ডিফারেন্ট থিং। বাট আমার ভালোবাসার জায়গাটা হচ্ছে কি রে ভাই, আমি আমার ভালোবাসার মানুষের জন্য দুনিয়াটা উল্টে দিতে পারবো, আমি দুনিয়া ধ্বংস করে দিতে পারবো, কিন্তু আমার ভালোবাসার মানুষের একটা চুলের ফুটা লাগতে দেবো না, চুল উঠতে দেবো না আমি আমার ভালোবাসার মানুষ, যতক্ষণ পর্যন্ত সেটা প্লিজেন্ট সম্পর্ক থাকে, শান্তিদায়ক সম্পর্ক। আমার সাথে যদি আমার পার্টনার সুখী না হয়, সে যদি আমাকে না চায়, তুমি দেখো এটা তাকে আমি জোর করে রাখবো কেন? তুমি পয়েন্টে স্টিক থাকতে পারবে না। কেন পারবে না? তুমি একটু আগে বলছো লায়লাকে তুমি বিয়ের কথা চিন্তা করছো। হ্যাঁ, করছি তো। বিয়ের কথা কখন একটা মানুষকে চিন্তা করে? যখন তুমি তাকে লাভ করো। সেই লায়লাকে কি তুমি এখন লাভ করো? এখন করি না। এটা আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ আসতে থাকলে, আসুক, চলো। হ্যাঁ, তারপরে আসতে থাকলে আপনি বুঝতে পারবেন যে কতটা তিক্ততার কারণে আমি তাকে ঘৃণা করি এখন, কতটা তিক্ততার কারণে ভালোবাসার জায়গাটা নষ্ট হয়েছে। তখনও তুমি জানো না যে আলটিমেটলি সে হচ্ছে তার আর দুটো বিয়ে ছিল। সো তুমি এটা জানলা কিভাবে? আমাকে এটা বলো। হ্যাঁ,
এটা জানলাম আমি ওই যখন আমার মোবাইল স্টকিং করলো তখন আমি ওর মোবাইল একদিন স্টকিং শুরু করলাম, ওর গুগল ফটোস টটো সব নামায়া ওর জিমেল দিয়ে সব খুঁজলাম, বের করে দেখলাম সব কিছু আমার যত প্রকার ওর সাথে ব্যক্তিগত মোমেন্ট আছে সেগুলোর ভিডিও রাখছে, ছবিও রাখছে। তারপর ওইখানে ব্যক্তিগত মোমেন্টের ভিডিওগুলো করতো কে? ওই করতো, আমি তো ঘুমায় থাকতাম, ইয়া করে থাকতাম, এগুলো পোস্টও করছে ফেসবুকে। আরও অনেক কিছু আছে যেগুলো এখনও পোস্ট করে না, হুমকির মুখে আসি যে পোস্ট করতে পারে যে কোনো সময়। তারপর ওইখানে ওর হাজব্যান্ডের এনআইডি কার্ড, ওর এনআইডি কার্ড, হাজব্যান্ডের সাথে কাগজ, ওর কাগজ সব কিছু আমি ওই ফাইলের মধ্যে পাই, ফোল্ডারের মধ্যে আমার কাছে আছে, আমি আপনাকে দেখাবো। সো তুমি এগুলো নিয়ে নিয়েছো? আমি এগুলো নিয়ে নিচ্ছি ট্রান্সফার করে, যেহেতু আমারটা স্টকিং করছে আমিও স্টকিং করে ফেলছি। করার পর আমি পাওয়ার পর থেকে তো আমার মনে মানে ভিতরে ভেঙে চুরে গেছে একদম, সব কিছু তছনছ হয়ে গেছে। আমি এতদিন ধরে কি বোকার স্বর্গে বসবাস করলাম, কি বুঝাইলো আমারে, কি বুঝা চললাম আমি। যে বলছে একটা পুরুষের হাত ধরে নেয় সে দুইটা সংসার করে ফেলছে, আবার দুইটা সংসারে দুইটা বাবু আছে, দুইটা বাবু কি আকাশ থেকে পড়ছে তার সাথে যদি সংসার না করে? সে জিজ্ঞেস করলাম না বিষয়টা নিয়ে, সেগুলো আমি তখন আর জিজ্ঞাসা করি নাই, যেহেতু আমি গোপনে দেখছি, গোপনে রাখছি মোবাইল ছবিগুলো। তো এই মোমেন্টে আমি যখন ওর সাথে একটা কথা তর্ক বিতর্কের মধ্যে গাড়ির মধ্যে আমি একটা অনুষ্ঠানে গেছিলাম, অনুষ্ঠানে যে সেখানে আমরা হালকা পাতলা একটু পার্টি করছি, ও পার্টি করছে, আমি পার্টি করছি, সবাই মিলে জিলে অনেক কিছু খাওয়া দাওয়া করে ওইখান থেকে বাসায় ব্যাক করছি। ব্যাক করার পর আমি বলছি বাসায় চলে যাও, আমি একটু বাসায় পরে আসতেছি। আমার একটা ভাই ফোন দিছে যেখানে আমি একটু যা মিট করবো, আড্ডা মারবো, গল্প করবো, তারপর আমি আসতেছি, একটা একাকিত্ব সময় কাটায় আসি, কারণ এমনিতে ভালো লাগতেছে, মনের অবস্থাও ভালো না। তো ওই টাইমটাতে ও বলতেছে তুমি যাইতে পারবো না এখন আমার এখান থেকে সরে, আমাকে নিয়ে তোমাকে যেতে হবে। আমি তোমাকে নিয়ে আমি যাবো না ওইখানে, আমার ওটা ব্যক্তিগত সময়, আমি ওখানে টাইম পাস করবো, এখানে আমার সময়টা কাটাবো, এখানে আমি তোমাকে নিয়ে যাবো না। আমি বলছে না তুমি যেতে পারবো না, তুমি কোন মেয়ের সাথে যাবে, এটা করবা সেটা করবা। আমি তখনই ওই প্রসঙ্গে আমি ওর হাজবেন্ড টান দিছি, হাজবেন্ডের কথা নিয়ে রাখছি। ওকে, আমি মেয়ে নিয়ে যাবো না, কি নিয়ে যাবে, এত টেনশন করতেছো তুমি যে দুইটা সংসার করে আসছো, এগুলা সেগুলো এগুলো কে বলো। তখনই ওর মাথা টাস করে বাড়ি খেয়ে গেলো, কি করবে ও, তখনই ও পাগল হয়ে গেছে। ওই টাইমটাতেই আমার একটা চড় মেরা দিল, যে কী বলিস এইসব, আমার ওর প্রুফ দেখাই নাই, প্রুফটা বাইর করছি, এর মধ্যে চড় মেরা দিছে। এই তো চড় মাইরা চুল টান দিছে, আমার মাথা নষ্ট হয়ে গেছে। আর ওর ফেসে মাল্টি সার্জারি করা, অনেক প্রকারের সার্জারি করছে, অনেক প্রকারের ট্রিটমেন্ট নিচ্ছে ওর ফেসে, থ্রেটিং, বুটক্স, এটা ওইটা সেটা। তো ওর মুখে ও যেভাবে চড় মারছে আমাকে, আমিও সেম চড়টাই মারছি ওকে। তো ওর মুখে রক্ত জমাট হয়ে গেছে, আমার মুখে রক্ত জমাট হয় না, কিন্তু আমার মুখে এগুলো নোকের দাগ পড়ে গেছিলো এইসব জায়গা দিয়ে, যে খামচি পড়ছে, থাপড়াইছে আমারে, থাপ্পড় দিচ্ছে, চুল ধরে টান দিচ্ছে, এগুলো দাগ পড়ে গেছিলো। তারপরে ওই বাসা থেকে বেরোয় চলে আসছি, আমি মারামারি হলো, ওর বাসা থেকে চলে আসছি। পরের দিন অ্যাটেম্প টু মার্ডার মামলা দিছে আমাকে। পরের দিন? কত সালে এটা? ওই 23 সালে। ওই যে আমি এখন তো বুঝে গেছে, এখন আর মামুনকে আটকা রাখা যাবে না, কারণ মামুনের কাছে সব রিভিল হয়ে গেছে। মামুন সব মামলা তো ওই দিনই দিল কি তোমার নামে? হ্যাঁ ওই দিনই দিল। ওই দিন তো লাইভ করলো, আমরা যতদূর জানি এটা লাইভ করেই মামলা করছে, লাইভ করেই সাথে সাথে ক্যান্টনমেন্ট থানায় চলে গেছে, মামলা করে ফেলছে। ক্যান্টনমেন্ট থানা মানে ডিবি হারুনের সহায়তা ওই সময় নিছে না? হ্যাঁ ওই সময় থেকে ওই সময় ডিবি হারুনের সহায়তা নেই না, কিন্তু ডিবি হারুনের সহায়তা নিয়েছে যে আমি লাস্ট জেলে গেলাম ওই টাইম, ওই সময়টাতে। আচ্ছা ফাইন, তো তাহলে তার মামলা হয় প্রথম 2023 সালে। 23 সালে অ্যাটেম্প টু মার্ডার মামলা। অ্যাটেম্প টু মার্ডার মামলা। ওকে, এটা তুমি জানো কিভাবে? এটা জানতে পারি আমার ক্যান্টনমেন্টের ওইদিকে আমাকে পুলিশরা আটকাইছে। আটকানোর পর আমি বলছি আপনার নামে তো মামলা হয়ে গেছে, আপনাকে তো যে কোনো মুহূর্তে ধরবে, হ্যাঁ আপনি যেভাবে পারেন এটা কনসাল্ট করেন, সলভ করেন। পুলিশ বলতেছে আমাকে সেটা একটা এমনিতে একটা ডিউটি ছাড়া বা ডিউটিতে রাস্তার মধ্যে দেখা হয়েছে, একজন ফ্যান পুলিশ বলতে পারেন, যে আমার ভিডিও দেখে। তোমার মামলা করে তোমাকে জানায় নাই? সে জানায় নাই, কিন্তু আমি জানতে পারছি আলাদা থার্ড পার্সন থেকে। জানতে পারার পর আমি তো তখন একটু ভয় পেয়ে গেলাম, কিরা আমার নামে টুমটো মার্ডার মামলা করছে, বলছে তোমার জেল হতে পারে এই মামলায়। তখন তো আমি ভয় পেয়ে গেলাম, তখন আবার ওর সাথে কন্ট্যাক্ট করলাম যে কী করলে, এগুলো কেন করতেছো। পরে অনেকবার মিশতে আসতেছে, আমি মিশতে চাইতেছি না। পরে আবার অনেকে বুঝাইতেছে আমাকে যে না মেশাটা তোর খুব জরুরি, না মিশলে তুই জেল খাটবি। তখন আবার মিশলাম ওর সাথে, আবার সম্পর্কে গেলাম, আবার ভালো একটা সম্পর্কে যাওয়ার পর এই মিলমিশ কি তোমার আরেক বিভিন্ন ওই যে স্যান্ডিশা আসলো, ওই স্যান্ডিশাটা এরা এসে, হ্যাঁ এরা এসে মিলাই দিল। তারপর আরও অনেকেই ছিল বিহাইন্ডে যারা মিলাই দিছে থেকে, মিলাই দেওয়ার পর মিললাম যে মামলা উঠাই দেবে, ঠিক আছে লাইফটা নষ্ট করার দোকানে মামলা উঠায় নেক, বিয়ে শাদী করা লাগবে না, কোনো কিছু করা লাগবে না, এরকম কোনো কমিটমেন্ট নাই যে বিয়ে করতে হবে, মামলা তুলে নেবে, আমার কোনো কমিটমেন্ট নাই তখনও। তো ওকে ঠিক আছে মামলা তুলে নাও। গেলাম, মামলা কিন্তু তুলে নেয়, ও বলছে মামলা তুলে নিছি, মামলা শেষ, কিন্তু আমি জানি না যে মামলা তুলে নেই। আমার যেতে হবে কি না, বলে না যাওয়া লাগবে না, আমি টাকা দিয়ে সব সলভ করে ফেলছি, আমার অ্যাডভোকেট আমার লয়ার সব কিছু করে ফেলছে, তোমার টেনশনের কিছু নেই। তোমার কোনো ফোন আসে, তোমার কোনো ডিস্টার্ব হয়েছে? আমি কই না, আসলে কোনো ফোন আসে নাই, কোনো ধরনের ডিস্টার্ব, কোনো ধরনের নোটিস আমার কাছে আসেনি, কিন্তু মামলা কিন্তু চলতেছে। ও টাকা পয়সা দিয়ে ওইগুলো নোটিস আসবে আমার কাছে, এগুলো বন্ধ রাখছে যেন নোটিস আমার কাছে না আসে। এই চলতে 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 দেখি ও মামলা আর তুলে না। তো এর মধ্যে হুট করে ওর বাচ্চাদের নিয়ে একটা ঝগড়া হয়েছে ওর সাথে আমার। যেমন ওর কাছে আমি একটা অ্যামাউন্ট রাখছি, অ্যামাউন্টটা ওরে দিছি, একটা প্রমোশনে কাজ করার পর একটা বড় একটা অ্যামাউন্ট পেয়েছি, অ্যামাউন্ট ওর কাছে দিচ্ছি, দেওয়ার পর ওই অ্যামাউন্টটা
ওর বাচ্চাদের কাজের বুয়াদের স্যালারি দিচ্ছে ওই অ্যামাউন্ট থেকে। তখন ওর পার্সোনাল ব্যক্তিগত জন্য ব্যবহার করলে আমার কোনো ধরনের অবজেকশন ছিল না, যেহেতু ও বলছে যে এইগুলো ওদের বাচ্চারা টানে, ওদের বাবারা ওদের খরচ চালায়, এটা করে সেটা করে। তখন আমি একটু মানে খোঁচাখুচি করছি যে হ্যাঁ তোমার ওদের বাবারা যেহেতু দেখে, তুমি আমার টাকা কেন ওদেরকে দিলা, আমার টাকা তুমি আমার ব্যাংকে ট্রান্সফার করো না, এখন 3-4 দিন হয়ে গেছে আমার ব্যাংকে কেন আমার টাকা আসেনি। এইগুলো নিয়ে একটু তর্ক বিতর্ক হয়ে আমি অভিমান করে 2 দিন খাবার খাই না ওর বাসায়। আমি গুলশান 2-এ চলে গেছি হাঁটতে হাঁটতে, যে ওইখানে খাবার খেয়ে ওইখান থেকে আবার হাঁটতে হাঁটতে বাসায় আসছি। এত জিদ, ওর বাসায় ভাত খাবো না আমি, ওর সাথে বাসায় থাকতা কিন্তু খাইতাম না, রাগ হয়ে আসছে। আমি এখন কি করবো, ওখানে ওই ছুটেও যেতে পারতেছি না। তো ওই টাইমটাতে পরের দিন আমি পাবজি খেলতেছি, আমি পাবজিতে খুব অ্যাডিক্টেড ছিলাম, পাবজি খেলতাম সারাদিন বসে বসে। আচ্ছা মামুন, তোমার লেখাপড়াটা শেষ হয়ে গেলো কোন ক্লাস থাকতে? ক্লাস আমার লেখাপড়া শেষ হচ্ছে এসএসসি থেকে, এটা ঢাকা আইডিয়াল থেকে। আচ্ছা, তো তারপরে তোমার হচ্ছে আর পড়াশোনা তুমি করলা না? না, পড়াশোনা আর করলাম না, এসএসসি দিলাম, পড়াশোনা করলাম না, এটা সাবজেক্ট ওখানে পজ হয়ে গেল। এসএসসি পাস করার পর ইন্টারে যখন অ্যাডমিট হবো ওই টাইমটাতে ইন্টারে পজ করে দিয়েছি, ইন্টার আর পড়াশোনা করি না, ইন্টার করি না, এখন আবার স্টার্ট করবো আমি। ওকে ফাইন। সো তো তোমার কি হলো, তুমি গুলশানের বাসায় থাকো কিন্তু তুমি খাও না? হ্যাঁ, খাই না। পরে 2 দিন ওর সাথে অভিমান, এই অভিমানের মধ্যেও খাবার গরম করে নিয়ে আসছে। আমি গেম খেলতেছি, এর মধ্যে খাবার গরম করে নিয়ে আসছে, খাবার গরম করে আনছে। আমি বলছি আমি তো খাবার খাবো না তোমার এখানে, খাবার খেতে ইচ্ছে করতেছে না আমার, আমি গেম খেলতেছি, আমি পরে খাবো খাবার। এটা বলে এই ওর মেজাজ চড়া হয়ে গেল কেন জানি, হুট করে বলতেছে তুই খাবার খাবি না এখন, আমি খাবার নিজে গরম করে নিয়ে আসছি, খাবি না এখন? হ্যাঁ ভাই আমি খাবো না, তুমি নিজে গরম করছো, নিজে গরম করে আনতেছো, তুমি কষ্ট করছো, তোমার কষ্ট করছো তো আমি বলি নাই। এইগুলো নিয়ে তর্ক বিতর্কের মধ্যে এখন বলতেছে যে আমি ওর মেয়ে নিয়ে কথা উঠছে, তো তখন বলতে আমার মেয়ে নিয়ে কথা বলবি না, এটা করবি না, সেটা করবি না, আমার এগুলো সব তোর ভুলে যা, তোর সাথে আমার কোনো কথা নেই, তোমার বাসা থেকে এক্ষণ বের হয়ে যা। মানে কথোপকথনের মাঝখানে লাস্ট কথা তোমার বাসা থেকে এক্ষণ বের হয়ে যা। কোনো ধরনের ঝগড়াঝাটি মারামারি কোনো কিছু নেই ওর সাথে আমার। তখন যেতে বলছে বের হয়ে যেতে, তখন খুব হার্ড হয়েছে আমি, যে না আমি অভিমান করে থাকতেই পারি, তোর এত কিছু জানার পর আমি তোর সাথে আছি, এটাই তো বড় বিষয় একটা। তারপর আমি অভিমান করছি, আমাকে সাথে সাথে বলছি ঘর থেকে বের হয়ে যায় এক্ষুনি। আমি আবার বলছি ঠিক আছে, আমি আমার জিনিসপত্র নিয়ে আমি ঘর থেকে বের হয়ে চলে আসছি। এক কাপড়ে বের হয়ে চলে আসছি। চলে আসার পর আমি ঢাকায় 1 মাস ছিলাম, রোজার মাস। তারপর রোজার ঈদ কাটাইলাম গ্রামে কাটানোর পর আবার ঢাকা আসছি। ঢাকায় এসে মাসুদ ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করলাম, মাসুদ ভাইয়ের সাথে কথা বললাম। মাসুদ ভাই একটু আইডিয়া দিল বিজনেস। মাসুদ খান, উনি একজন বিউটি এক্সপার্ট, বাংলাদেশের ভালো একজন বিউটি এক্সপার্ট, মেকআপ আর্টিস্ট। তো ওনার ধারা আমি একটা বিজনেস শুরু করলাম, বসুন্ধরা আবাসিকের মেইন রোডে প্রিন্স কাট সেলুন। এটার গ্র্যান্ড ওপেনিং করব। ওই টাইমটাতে আমি আবার লায়লাকে ডাকাইছি যে থাক, একটা ভালো একটা সময়, খারাপ একটা সময়, যে সময় ছিল আমার একটা ভালো একটা মোমেন্টও থাকুক, ওরে নিয়ে আসি। একসাথে এনে ওরে নিয়ে গ্র্যান্ড ওপেনিং করলাম। করার পর দেখি কি আমার নামে ওয়ারেন্ট বেরোইছে। ওয়ারেন্ট কিসের? ওই যে 2023 সালে অ্যাটেম্প টু মার্ডার মামলা করছে, ওই অ্যাটেম্প টু মার্ডারের ওয়ারেন্ট বেরিয়েছে। এটা গ্র্যান্ড ওপেনিংয়ের আগে অ্যাটেম্প টু মার্ডারের মামলা বেরিয়েছে, ওয়ারেন্ট বেরিয়েছে। ওয়ারেন্ট বের হওয়ার পর এখন তো আমি ভয় পেয়ে গেছি অনেক। কিরে ওয়ারেন্ট বের হয়ে গেল, গ্রেফতারি পরোয়ানা বের হয়েছে, আমাকে অ্যারেস্ট করবে এখনই। পরে আমি তো এখন কি করব? পরে মাসুদ ভাইয়ের সাথে কনসাল্ট করলাম, ভাই বিজনেসটা স্টার্ট করতেছে, কীভাবে কী করবো, সব তো নষ্ট হয়ে যাবে, সব তো। পরে মাসুদ ভাই লয়ারদের সাথে কথাবার্তা বলে উনি আমাদেরকে, আমি স্যারেন্ডার করছি কোর্টে স্যারেন্ডার করে আমি আমার যে বক্তব্য সেটা পেশ করছে আমার লয়ার। পেশ করার পর আদালত মনে করছে যে হ্যাঁ এটা জামিনযোগ্য, জামিন দিয়ে দিছে। জামিনটা পাওয়ার পর ওর নিয়ে গ্র্যান্ড ওপেনিং করছি, জামিন পাওয়ার পর গ্র্যান্ড ওপেনিং করছে। তখন সঙ্গে সঙ্গে তুমি ওকে ধরো নাই যে তুমি এটা কেন ওয়ারেন্ট বের হইলো বা কী অবস্থা? এটা নিয়ে আর প্রশ্নই করি না, ওর সাথে তো থাকি না আমি, ওর সাথে তো কথা বলি না আমি আর। ও তখন তুমি থাকো না? না, কথা বলি না। তো ওকে নিয়ে কেন গ্র্যান্ড ওপেনিং করলা তাহলে? ওই যে মনে করলাম যে একটা শুভাকাঙ্ক্ষী হিসাবে ওরে নিয়ে আসি, গ্র্যান্ড ওপেনিং করাই, আমার জীবনের প্রথম বিজনেস, প্রথম একটা ভালো কাজ করতেছি, প্রথম কিছু একটা হচ্ছে, আমার প্রতিষ্ঠান হচ্ছে, একটু নিয়ে আসি, সবাই থাকুক, মুক্কা লাগালি না করে। এখন আমি ভাবতেছিলাম আমার এটাও, যে আমার গ্র্যান্ড ওপেনিং যদি পুলিশ ঢুকায় দেয় অ্যারেস্ট করার জন্য, তখন আমি কি করবো? এই জন্য এটাও একটা পয়েন্ট ছিল আমার, ওকে আমার গ্র্যান্ড ওপেনিংয়ে রাখা। আরেকটা পয়েন্ট যে একটা শুভাকাঙ্ক্ষী ওরেও রাখি আমার সাথে। এই দুইটা পয়েন্ট একসাথে কাজ করছে মাথায়। তো এই দুইটা চিন্তাভাবনা করি আমার গ্র্যান্ড ওপেনিংয়ে লালাকে আনাইছি, লালাকে রাখছি। রাখার পর গ্র্যান্ড ওপেনিং করলাম, বিজনেস শুরু চলতেছে। 2-1 দিনের মধ্যে দেখি আবার আমার নামে ধর্ষণ মামলা বেরিয়েছে। ধর্ষণ মামলা? জি, ধর্ষণ মামলা বের হয়েছে। তাও ওর সাথে কিন্তু সম্পর্ক কিন্তু শেষ 3 মাস হয়ে গেছে, প্লাস 3 মাসের মাথায় আমার 2-3 মাসের মধ্যে আমার ধর্ষণ মামলা করছে আমার নামে। এই ধর্ষণ মামলা নিয়ে তো এখন আবার হ্যাসেল, এই তো ঝামেলা পড়ে গেলাম। ধর্ষণ মামলাটা করছে আমি জানি না, এটার একটা স্টোরি আছে, এই স্টোরিটাও আমি বলি এখন খুলে। আমার প্রিন্স কাট সেলুনের গ্র্যান্ড ওপেনিংয়ের পর আমি আর মাসুদ ভাই গেছি আপনার চিটাগংয়ে, চিটাগংয়ে একটা মত বিনিময় হচ্ছে কোনো একটা প্রকল্প নিয়ে, ওইখানে আমরা ছিলাম।
ওইখানে অনেক গবেষণা অনেক কথাবার্তা বলছে, অনেক মুরব্বী মানুষরা সেখানে শুনতেছিলাম, আমরা গেস্ট ছিলাম। তো ওই কাজ শেষে যখন আমি ব্যাক করতেছি কুমিল্লাতে, আবার মাসুদ ভাইয়ের সেলুন আছে ওইখানে ভিজিট করে যখন ব্যাক করতেছি, দাউদকান্দিতে ফিল্মি স্টাইলে 15-20 জন পুলিশ এসে ঘেরে কোন দিক থেকে আসছে, কি হয়েছে না হয়েছে, সার্কেল অফিসার এটা ওইটা সেটা ভরা 15-20 জন সবাই এসে গাড়ি ধরে রাখছে। মনে হচ্ছে যে একজন বাংলাদেশের ন্যাশনাল যে মাফিয়া বা ন্যাশনাল যে ক্রাইমের যে অনেক খারাপ কেউ থাকে সে যাচ্ছে, তাকে আটক করা হয়েছে, এরকমভাবে আমাকে আটক করছে। আমি কিন্তু তখন জানি না মানে আমার কী মামলা হয়েছে। আটক করার পর কী হয়েছে, বলছে আপনার নামে অভিযোগ আছে, আপনি যেতে পারবেন না, এখন এখানে থাকেন। আমি বলছি ভাই আমার তো গ্রেফতারি পরোয়ানা ফেরত আছে, এই যে দেখেন আমি তো গ্রেফতারি জামিন নিচ্ছি, আমি তো গ্রেফতার হওয়ার কোনো কথা না এখানে, আপনি মনে হয় ভুল হচ্ছে আপনার কোথাও। আমার কোনো ভুল হচ্ছে না, আপনি বসেন, আপনার নামে ধর্ষণ মামলা আছে। আমার মাথা মানে আকাশ ভেঙে পড়লো, শরীরটা ছেড়ে দিল সাথে সাথে, কি ধর্ষণ মামলা আমার নামে। পরে বলতেছে আপনি দাঁড়ান, আমি আপনি আমার কাগজ দেখান, আপনি যে আমার অ্যারেস্ট করতেছেন, আমাকে আটকে রাখছেন কেন, কাগজ দেখান। পরে উনি কোথায় কোথায় ফোন দিল, কাগজ পাঠাইলো ওনাকে, ওনার কাছে কিন্তু তখনও কাগজ নাই, সে কাগজ আনায় কাগজ আমার দেখেছে। সে কোন জায়গা থেকে তকবির করছে যে দাউদকান্দি সার্কেল অফিসার আরও যত পুলিশ আছে তারা কাগজ ছাড়াই আমাকে অ্যারেস্ট করে ফেলছে। পরে আমাকে কাগজ 10-15 মিনিট পর আমার কাগজ এনে দেখেছে, এই দেখেন আপনার কাগজ। তখন দেখলাম যে লায়লা আক্তার ফারহাদ আমার নামে ধর্ষণ মামলা করছে। কেন করছে, আমি এখন ইন্ডিপেন্ডেন্ট, আমি এখন বিজনেস করি, আমি আমার মতন মুভ অন করছি, আমি আমার মতন থাকতেছি, এই জন্য আমার নামে মামলা করছে। ওইখান থেকে ধরে ডিরেক্ট ওইখানে রাইখা কতটা মানে ইম্পর্টেন্ট আমি অ্যারেস্ট হওয়াটা, তৎনগত ওইখান থেকে প্রাইভেট মাইক্রোবাস গেছে, পুলিশের গাড়ি যায় নাই কিন্তু আমাকে পিক করার জন্য, প্রাইভেট গাড়ি গেছে আমাকে আনার জন্য দাউদকান্দি থেকে। প্রাইভেট গাড়ি যে ওইখান থেকে পিক করে এনে থানায় রাখছে, ক্যান্টনমেন্ট থানায়, ওইখান থেকে চালান করছে আদালতে, ওইখান থেকে জেল খাটলাম আমি। এর মাঝখানে তো মিডিয়াতে সব আলোচনা সমালোচনা হলো। হারুনের কাছে তো গেল একবার, ডিবি হারুনের কাছে। হ্যাঁ, এটা যে ধর্ষণ মামলা করার আগে গেছে, তখনই তো তোমার জানার কথা যে মামলা করার জন্য সে যাচ্ছে। আমি বুঝতে পারি না, সে বলতেছে সে নিউজ করতে করতে গেছে, তার সাথে হলুদ সাংবাদিকের তো অভাব নেই যেগুলোকে পালে এসে। সবাইকে, সব সাংবাদিককে বলি না, কিছু কিছু সাংবাদিক আছে যারা হচ্ছে যে মিথ্যা প্রচার করে, তাদেরকে বলতেছি। সে সেই লোক নিয়ে গেছে, এসে বলতেছে আমার আইডিতে সমস্যা হয়েছে, এটা হয়েছে সেটা হয়েছে। সেই যে পাক না, তার 11টা পেজ, 8টার মধ্যে মনিটাইজেশন আছে। সে লাস্টে আমাকে বলে কি, তুমি চাইলে তো তোমাকে প্রতি মাসে আমি একটা করে বাইক কিনে দিতে পারি, বুঝছেন, তুমি চাইলে প্রতি মাসে একটা করে বাইক কিনে দিতে পারি, তুমি যদি আমাকে একটু সাপোর্ট করো, 8টা পেজে মনিটাইজেশন আছে, টাকা কত আসবে বুঝতেছো, এইভাবে পর্যন্ত বলছে। সে আবার যাবে তার অ্যাকাউন্টে সলভ করতে ডিবি অফিসে। তার সাথে যখন ঝগড়া হয়, সে আরেক আমাকে ফোন দিয়ে বলে যে মামুনের পেজটা এখনই শেষ করো, ডাউন করো, যে আমাকে নিয়ে লাইভ করছে, এটা করছে সেটা করছে। তা আমি তো, সে নিউজ করতেছে যে তার পেজের সমস্যার জন্য গেছে, তার অ্যাকাউন্টের সমস্যার জন্য গেছে, এগুলা সেগুলা। ঠিক আছে, আমি ওটার ওইভাবে নিয়ে আমলে নিয়ে নেই, তো জেল টেল খেটে বের হলাম, দুধ দিয়ে গোসল করলাম, আর জীবনে যাবো না ওর কাছে, যা হয়েছে হয়েছে। জেল খাটলাম 24 দিন। তুমি দেখছো তোমার জেল খাটার সময় তোমার মা কি করছে? হ্যাঁ, আমি এগুলা বের হয়ে দেখে খুবই কষ্ট পাইছি। তার চেয়ে বেশি কষ্ট পাওয়ার কথা তোমার মাকে নিয়ে যে তুচ্ছতাচ্ছিল্য করছে জনগণ, করছে আমার আম্মুকে নিয়ে তুচ্ছতাচ্ছিল্য। আসলে আমার আম্মুরা তো অনেক ব্যাক স্টেজে, কেন করছে জানো, ব্যাকডেটেড মানুষ তো। না, ব্যাকডেটেড না, এটা কেন করছে প্রিন্স জানো? কথা গুছায় বলতে পারে না, কথা গোছানোর জন্য না। তোমরা যখন, তোমাদের তো আজকে ধরো নতুন না, আমরা জানি তোমাদের সোশ্যাল মিডিয়াতে তোমরা যেভাবে মুভ করছো, তোমার আম্মাকেও জড়াইছো এটার মধ্যে। তোমার আম্মা কিন্তু তোমাদেরকে নিয়ে বলতো, কমেন্ট করতো যে না ঠিক আছে থাকুক, বয়স একটু বেশি, ওদের দুজনেরই মাথা গরম, এই কথা আম্মু করতো। কারণ হচ্ছে আম্মু বলতো যে মামুন যেভাবে হ্যাপি থাকি, মামুন যেভাবে না, কিন্তু সেটা অন্য। তোমার আম্মাকে মিডিয়াতে আনার তো কোনো প্রয়োজনই ছিল না, এটা কেন করছো? যে কারণে তোমার আম্মা যখন তোমার জন্য রাস্তায় নামলো, তখন কিন্তু তোমার আম্মাও বিভিন্ন রকমের কটু কথা শিকার হয়েছে মানুষের দ্বারা। মানে ধরো ও কিন্তু ওর বাচ্চাদেরকে বা ওর ফ্যামিলির কাউকে কখনো মিডিয়াতে সামনে আনে নাই, খেয়াল করছো? যখন কোনো ইন্টারভিউ দিছে আজ পর্যন্ত কোনো জায়গাতে যতবার ওনাকে প্রশ্ন করা হয়েছে, উনি বলছে ফুল স্টপ, স্মার্টলি থামাই দেয় প্রেজেন্টারকে যে এর বাইরে নিয়ে কোনো কথা হবে না। এখানে একটা বিষয়, তুমি তোমার মাকে জড়াইছো। আমি আমার মাকে জড়াইতে চাইনি কখনো, আমি আমার মাকে নিয়ে ওরকমভাবে কখনো কোনো নিউজ প্রেজেন্টারের সামনে কথা বলি নাই, কিচ্ছু করি নাই। লালা কী করছে, আমার গ্রামে বাড়ি গেছে, যে ওই বললাম না ওর সাথে সব সময়, এই যে এখন সমস্যা চলতেছে, এখন সমস্যায় আমি কোথায় দৌড়ায়া নিজেকে সেফ ফিল করবো, কীভাবে নিজেকে রক্ষা করব, সেই জন্য আমি রাস্তায় রাস্তায় দৌড়াইতেছি, এই দৌড়াই, ওই জায়গায় যাই, ওই জায়গায় যাই, আমার নিজের খাওয়া দাওয়া ঘুমের কোনো কিছু ঠিক নাই। আর এই সময় ও যে এখানে মিট আপ করে, ওইখানে মিট আপ করে, আপনার প্রোফাইলে ঢুকেন 100 পোস্ট পাবেন এই ঝগড়ার পরে। ও কতটা অ্যাটেনশন সিকার, ও এই ঝগড়া হয়েছে 5 দিন হয়েছে, 5 দিনের মধ্যে 500 ভিডিও আপলোড করে ফেলছে। 100 ভিডিও তো নর্মালি পাবেন ওর ভিডিওতে, ওর অ্যাকাউন্টে যান, দেখবেন 100 ভিডিওর উপরে আছে, এখানে মিট আপ করে, সেখানে মিট আপ করে। আর মিট আপে যাচ্ছে, মিট আপের মধ্যে 20-30 জন নিউজ প্রেজেন্টার নিয়ে যাচ্ছে, তারা মাইক রেখে মিট আপ বন্ধ করে তারা নিউজ প্রেজেন্ট করতেছে।
তার কতটা সময় আছে তার হাতে। তার বিষয় হচ্ছে আমি তো রাষ্ট্রবাদী, আমার মামলা রাষ্ট্র লড়বে, যা আমি তো মামলা করে দিয়ে এসছি, এটাই আমার জন্য অনেক কিছু। তারপর একটা রাষ্ট্র বুঝে নেবে, আইন বুঝে নেবে। সে তার মতন দৌড়াক, আমি আমার মতন চিল করি। সে তার মতো কিন্তু চিলে আছে, সে মিট আপ করে, এটা করে সেটা করে, সে চিল করতেছে। মামলা করলো তোমার? হ্যাঁ, মামলা করলো, এই ধর্ষণ মামলা। এই দুধ দিয়ে গোসল করলাম। দুধ দিয়ে গোসল করার পর আমি বললাম যে আর জীবনও এই মহিলার কাছে যাবো না, এই মহিলার কাছে আর জীবনে যাবো না। 1 বছর কিন্তু পার হয়ে গেছে, যাই নেই 1 বছরের মধ্যে। এই 1 মাস আগে মাসুদ ভাই বলতেছে যে এইভাবে মামলা চলতে থাকলে চলতেই থাকবে, হাজিরা দিতেই থাকবে, শেষ হবে না। আর নারী কেলেঙ্কারি মামলা তো এগুলো শেষ হয় না, এগুলো খুবই ঝামেলা, সারা জীবন নষ্ট হয়ে যাবে, জীবন ফিউচার সুন্দর করতে পারবি না। সো বেটার হয় যে তোর একটা ভালো একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং আইসা মামলাটা ক্লোজ কর। এই হচ্ছে আমাকে বলা হলো। ঠিক আছে ভাই, আপনারা যেটা ভালো মনে করেন। এখন আমার তো আর মুরব্বী, তাদের কি মানি, তারা বলছে যেহেতু ভাই যেটা ভালো মনে করেন আমাকে তারপর নিস্তার দেন, যেভাবে ভালো হয় আমার জন্য, আমার লাইফের জন্য। তারপর তারা মিলাই দিল আমাদেরকে, মিলাই দিয়া সে বললো যে ঠিক আছে তুমি লাইভে এসে সমাজের সামনে, মানে দেশবাসীর সামনে, সবার সামনে আমাকে সরি বলবা, আমি তোমাকে সরি বলবো, শোধবাদ শেষ, আর কোনো কথা হবে না, আমি তোমার মামলা তুলে নিব। আমি বললাম ঠিক আছে, তাহলে শুভাকাঙ্ক্ষী একটা আমাদের সম্পর্কে কী থাকবে? কয় আমি বললাম বন্ধু থাকি, আমি বললাম বন্ধু হই আমরা। ও বলে না, আমরা বন্ধু হবো কেন, আমরা কোলাবোরেশন পার্টনার, শুভাকাঙ্ক্ষী, আমি তোমার ভালো চাই, তোমার ভালো চাই, এতটুকুই, এর বাইরে আমাদের কোনো সম্পর্ক নেই। আমি বলি ঠিক আছে, তোমার যেভাবে বলে ভালো মনে হয় বলো। তো আমি সব জায়গায় কিন্তু বন্ধু স্টাবলিশ করতে চাইছি, কিন্তু ও বলতে চাইছে শুভাকাঙ্ক্ষী, কোলাবোরেশন পার্টনার, এইগুলাই করুক, সমস্যা নেই, কিন্তু মামলাগুলো তুলুক। এর মধ্যে নিউজ প্রেজেন্টার দিয়ে একটা প্রেস কনফারেন্স করলাম, প্রেস কনফারেন্সে নিউজ করলাম, বললাম ওরে সরি বললাম, আমার সরি বললো। আমার ভুল বোকামি হয়েছে যে আমি স্টাম্প করে রাখিনি যে মামলা তুলবে, ভুল সরি বলার পর এই স্টাম্পটা করিনি আমি, ও বলে নেই। সিস্টেমটা করে নিয়ে দেখে এখানে আবার ফাইসা গেলাম। নিউজ প্রেস কনফারেন্স করার পর থেকেই ও আবার ওর কথা বলা শুরু হইলো যে এটা করতে হবে, সেটা করতে হবে, এখানে আসতে হবে, সেখানে আসতে হবে। এখন তো আবার ফাইসা গেছি, এখন আবার কি করব? এখন যখন যা বলে তখন তাই করতে হয়, যখন বলতে হয় এখন দিন, রাইতে বলে দিন, আর রাইতের বেলা দিন মানতে হয়। এরকম ধরে দিবে পুলিশে, নাহলে পুলিশে ধরা দিবে, মামলা আবার স্টার্ট করে দিবে, মামলায় যেভাবে পারে সেভাবে করবে। পরে আমি বললাম ঠিক আছে, তুমি যেভাবে বলবো সেভাবেই হোক, আমরা ভালো বন্ধু হিসাবে থাকি। পরে এমনও হয়েছে যে আমি নিউজ করতেছি তখন আমি বলছি আমি আমার বিয়ে হলে যখন প্রশ্ন করছে মানুষজন, আপনারা দেখছেন হয়তো বা অনেক জায়গায়, যে মামুন যদি বিয়ে করে আপনার কোনো সমস্যা আছে কিনা, বলতেছে আমার কোনো সমস্যা নাই, মামুন বিয়ে করবে, মামুনের হানিমুনি নিয়ে যাবো আফ্রিকাতে, মামুনের এটা করে দেবো সেটা করে দেবো, এইগুলো পর্যন্ত বলছে নির্লজ্জ মানুষটা। এগুলো বলার পর আমি কোন মেয়ের সাথে ঘুরলাম না করলাম, কোন ফ্রেন্ড নিয়ে ঘুরলাম, কোন ফ্রেন্ডের সাথে মেক আউট করলাম, তারপর কি বলে ডেট করলাম, সেইগুলো নিয়ে তার কত সমস্যা, কত ঝামেলা, সে কেন করলাম, এখন তোর মামলা তুলবো না, কী করবি করে নে। প্রত্যেকবার এর থ্রেট আসতেই আছে। যতবার আমি কোথাও যাই ঘুরতে, ফ্রেন্ডদের সাথে আড্ডা মারতে যাই, ততবারই আমার ফোন দিয়ে বাজে ব্যবহার করে আর বলে যে তোর মামলা তুলবো না। আর ওইখান থেকে ফিরে আমি বারবার ওর কনভিন্স করি। তো লাস্ট টাইম যেটা হয়েছে, লাস্ট টাইম আমার বাসায় আসার পরে ও একটু কিছু খাওয়াইলো আমারে, খাওয়ানোর পর আমি একদম অচেতন হয়ে গেছি। অচেতন হয়ে আমি ওর বাসায় শুয়ে আছি, মানে অজ্ঞান হয়ে পড়ে আছি। আমি আপনাকে যদি দেখাই, এটা সুন্দর নর্মাল ঘুম না, নর্মাল। এই ভিডিওটা তুমি পেলা কিভাবে? ভিডিওটা পেলাম আমি ওদের যে প্রেস একটা গ্রুপ আছে, সেই গ্রুপেও 6:30 বাজে আপলোড করছে এই ভিডিও। তোমার ভিডিও? আমার পার্সোনাল ব্যক্তিগত ছবি, ভিডিও সব কিছু। আমি আপনাদেরকে একটু দেখাই। এই যে ক্রাইম, ভেরি ডেঞ্জারাস ক্রাইম। এই যে দেখেন, মেড দ্য প্রেস। এটা উনি করেছে, তুমি শিওর? হ্যাঁ, ওনার ভেরিফাইড নাম্বার আমি দেখাই আপনাকে, আমি তো পুরো স্ক্রিন রেকর্ড করে রাখছি। তারপরে এই যে এটা ওনার ভেরিফাইড পেজ থেকে পোস্ট করা। এই মেয়েটা আমার একটা খুব ভালো একটা ফ্রেন্ড। দেখি ভিডিওটা। এটা হ্যাঁ, এগুলো তো আলোচনা হয়েছে, সমালোচনা হয়েছে। সো হোয়াই ডোন্ট ইউ টেক সাম লিগ্যাল অ্যাকশন? এই মেয়েটা খুব ভালো একটা ফ্রেন্ড আমার। ও চিটা ভালো ফ্রেন্ড এইভাবে ছবি তোলে? আচ্ছা, আমি তোমাদের জেনারেশন নিয়ে কথা বলতে চাই না ভাই, তোমরা এত ক্লোজ হতে পারো কিনা? ওকে ফাইন। ও হ্যাঁ, ওর পেজ থেকেই তো করছে এটা। ওর পেজ থেকে করছে। ও এটা কারণ আছে এভাবে ছবি তোলার, কারণ কি ওর একটা বয়ফ্রেন্ড আছে অস্ট্রেলিয়াতে। জায়গার ডিটেইলস বলা দরকার নেই। এটা কে ছিল? এটা আমার একটা কাজের মেয়ে, মানে কাজ করার, মানে ভিডিও কন্টেন্টের কাজের মেয়ে। সেখানে আমরা এইভাবে ওকে ফাইন। সো ইউ হ্যাভ টি-শার্ট পরা আছে আমি এখানে। শি ইজ অলসো পপুলার কন্টেন্ট ক্রিয়েটর। হ্যাঁ। ওর নাম কি? অনামিকা ঐশী। তো ও আমার খুব ভালো ফ্রেন্ড। মানে ওর সাথে তোমার যে ধরনের ভিডিও, সেটা তো তোমাদের মধ্যে ইন্টিমেসি ছিল? না, ইন্টিমেসি ব্যক্তিগত বিষয়। ইন্টিমেসি ভিডিও না, ব্যক্তিগত বিষয়। ঠিক আছে, ইন্টিমেসি কোনো ভিডিও নাই আমার এখানে, আমার কোনো পর্নোগ্রাফি ভিডিও নাই এখানে। আচ্ছা, অনামিকা ঐশীর সঙ্গে তোমার যে ভিডিওটা, এগুলো পর্নোগ্রাফি নাই এখানে, কোনো স্ক্যান্ডাল নাই, সব নর্মাল ভিডিওগুলোকে ও খারাপভাবে ওইখানে আবার পর্নোগ্রাফি ঢুকাই দিয়েছে, অন্য মানুষের ভিডিও ঢুকাই দিয়ে সেগুলো আপলোড করছে। ওকে, আমি আপনাকে ওই জিনিসটা দেখাই একটু। জি। এই যে এই রেকর্ডের মধ্যে আছে, এই যে নাম্বারটা,
আচ্ছা, ওই আরেকটা ঘটনা যেটা বলতেছিলাম এটা একটু বলা দরকার ছিল, একটু বলি। ওই যে বললেন যে ফ্রেন্ডদের সাথে ছবি তুলে, এই মেয়েটা আবার কি করছে, মেয়েটার সাথে ওই দিনই প্রথম পরিচয় আমার, মেয়েটা ওর বয়ফ্রেন্ডকে ট্রিগার হয়ে বয়ফ্রেন্ডের উপর রাগ করে, বয়ফ্রেন্ড কি করছে, থাকে ঢাকার বাংলাদেশের বাইরে, ওই আবার আরেকটা মেয়ে নিয়ে ঘুরছে, ডেট করছে, দুজন খুব লয়াল ছিল। ছেলে যেহেতু ডেট করছে, মেয়েটাও রাগ হয়েছে, রাগ হয়ে বলতেছে আমার বয়ফ্রেন্ড এরকম এরকম আমার সাথে চিট করছে, তোমার সাথে কয়েকটা ছবি তুলে এগুলারে ওরে আমি ট্রিগার করবো, ওরে নিয়ে একটু মজা নেবো, চেতাবো, ওরে একটু আমাকে হারানোর ভয়টা ওকে দেখাবো, ও যেন ভয় পায় যে আমিও ডেট করতে পারি, আমিও বাইরে যেতে পারি, আমি ওকে ছেড়ে দিতে পারি, এই জন্য ওই ছবিটা তুলছি, ওই ছবিটাও আপলোড করতেছি। এই জিনিস, এই স্টোরিটাও লেলা জানে। এই যে ওর ভেরিফাইড নাম্বার, এই যে ওর ভেরিফাইড নাম্বার, এই নাম্বার থেকে যে দিচ্ছে এই জিনিসগুলো, এই সব প্রুফ। এই যে সকাল 6:30 বাজে ও পোস্ট করছে। আমি যদি এই লাইভ করে বের হওয়ার পর এইগুলো যখন করলাম, আবার বলি ওইখান থেকে শুরু করি, যে ওর বাসায় ঘুমাচ্ছি, ঘুম থেকে উঠলাম 11টার দিকে, উঠে দেখি কি অনলাইনে আমার ভিডিও, আমার ব্যক্তিগত ভিডিও, ব্যক্তিগত ছবি যেগুলো আমি তুলে রাখছি আমার মোবাইলে, সেগুলো পাবলিশড হয়ে গেছে। আমি কীভাবে পাবলিশড হলো, আমি ঢুকে দেখি কি মোবাইলটা লেলা স্টকিং করছে। স্টকিং করে আমার সব মোবাইল, যত ছবি, যত ভিডিও ছিল সব বের করছে। তারপর এই দেখেন ছবি দেখাই আমি, 10:22 দেখেন কীভাবে ঘুমাচ্ছি আমি, কোলবালিশের উপর মাথা দিয়ে এভাবে পড়ে আছি। এটা কি সুস্থ ঘুম? আমাকে অজ্ঞান করে রেখে আমার মোবাইল থেকে সকল প্রকার তথ্য, ব্যক্তিগত ভিডিও, ব্যক্তিগত পিকচার সব কিছু ট্রান্সফার করছে। এটা কিভাবে নিছে? পাসওয়ার্ড দেওয়া ছিল না? হ্যাঁ, পাসওয়ার্ড ওর মুখস্থ করে রাখছি কীভাবে জানো, ওর সামনে। এর মধ্যে তো 1 মাসের মধ্যে অনেকবার পাসওয়ার্ড খুলছি ওর সামনে, ও পাসওয়ার্ড দেখে মুখস্থ করে রাখছে। এটা আনলক করছে, করে ইনস্ট্যান্ট ট্রান্সফার করে এগুলো সব ওর প্রেসের যে গ্রুপ আছে সকাল 6:30 থেকে পোস্ট করা শুরু করছে। 10:30 বাজে লেখছে যে মামুন ঘুমাচ্ছে এখনও, সেখানে আমি কীভাবে ট্রেস পাস করি ওর। এই ঘুম থেকে উঠে তো আমার মাথাটা নষ্ট হয়ে গেল। তখনই তুমি লাইভে যাও? তখন আমি বলি তুমি এগুলো কী করলা? না, তখন আমি লাইভে যাই নাই এখনও। তো আমি বললাম তুমি নিছো ভালো কথা, তোমার কাছে রাখতা, ব্যক্তিগতভাবে রাখতা, আমাকে বলতা, তুমি পোস্ট করে দিলে কেন এগুলো? আমারগুলো তো তুমি পোস্ট করতেই আসো, তুমি আগে থেকে 2024-23 সাল তখন থেকে আমার ব্যক্তিগত ছবি, ব্যক্তিগত ভিডিও আপলোড করতেই আসে। ওর সাথে যতগুলো আপলোড করছে সেগুলো তো হিসাবই নাই, এগুলো নিয়ে তো অত মাথা ব্যথা না। কিন্তু এই যে এই মেয়েগুলো, এইগুলো ওদের ভিডিওগুলো, ওদের ছবিগুলো, এগুলো তো কোনো স্ক্যান্ডাল না, কোনো খারাপ কিছু না, তুমি ওদেরকে এক্সপোজ করলা কেন এইভাবে? এক্সপোজ করো, যেটা আমাদের খারাপ দেখা যাচ্ছে সেটা শুধুমাত্র এক্সপোজ করো। যে মেয়েগুলোকে ভালো দেখা যাচ্ছে, ভালোভাবে আছে, ভালো একটা ফ্রেন্ড, ক্লোজ ফ্রেন্ড হতে পারে, তাদের সাথে তুমি এভাবে কেন এক্সপোজ করলা? পরে বলতেছে আমি যা মন চাই তা করবো, তোর মামলাও আমি তুলবো না, তুই কী করবি করে নে। আবার এটাও বলছে আমাকে যে মামলা বাদেও অনেক কিছু আছে বাংলাদেশে যেগুলো তুই ফেস করার করতে পারলে করে নিস, এভাবে বলতেছে। তখন আমার শরীর আর হাত পা কাজ করতেছে না, কী করবো আমি বুঝতেছি না। তখন আমি বলতেছি যে না, আর হচ্ছে না। 2022 সাল থেকে আমি ব্ল্যাকমেলের শিকার হয়ে আসতেছি। 2022 সাল থেকে যেভাবে পারতেছে সেভাবে আমাকে ব্ল্যাকমেল করতেছে, হয়তো ইমোশনালি, নাহলে সুইসাইডের ভয় দেখায়া, আর এখনই সে মামলার ভয় দেখায়া ব্ল্যাকমেল করতেছে। আমি বলি না, এখন লাইভে যে সবার কাছে বলতে হবে, বাংলাদেশে একজন হলেও মানুষ আছে যে আমাকে হেল্প করতে পারবে, একজন হলেও মানুষ আছে যার কাছে যে প্রভাবটা আছে, যার কাছে একটা পাওয়ার আছে, যে পাওয়ারটা ইউজ করে ওকে থামাইতে পারবে, আমাকে এখান থেকে রিলিভ করতে পারবে, আবার বাঁচতে দিতে পারবে আমাকে। তো তখনই আমি লাইভে গেছি। লাইভে যে আমার মাথায় যা আসছে, আমার আক্ষেপ যা বলতে ইচ্ছা করছে সব বলছি। আরও অনেক কিছু বলার ছিল, আরও অনেক কিছু প্রুফ ছিল। ও কালো জাদু এগুলোর মধ্যেও অনেক বিশ্বাসী, ওর বাসায় অনেক আলামতও আছে, আমি লাইভের মধ্যে দেখাতে পারি নাই, আমার এটা মাথায় ছিল না, খেয়াল ছিল না যে এত কিছু দেখাতে হবে। অনেক কিছু আছে ওর বাসায়, তাবিজ এগুলো ঝুলানো টোলানো বহুত কিছু আছে। তো এইগুলো দেখাবো, এটাও দেখাতে পারি নাই। এগুলো করে আমি ওর বাসা থেকে বের হয়ে আসছি। তুমি দেখাইছো, তারপরে বেশ কিছু বিজ্ঞাপনও হয়েছে তার বাসার, একটা ছোট দোলনা নিয়ে দেখলাম যে সেই দোলনারও একটা বিজ্ঞাপন, যারা চলছে, তার গেঞ্জির বিজ্ঞাপন চলে, তার 3/4 প্যান্টের বিজ্ঞাপন চলে। মানুষ চায় এগুলো হলে অনেক সুবিধা আছে। অনেকে বলতে পারেন যে কিবরিয়া তুমিও তো করলা। আমি ডেফিনেটলি আপনাদেরকে একটা কথা বলতে পারি, প্রিন্স নিয়ে আমার জানার আগ্রহটা কখনোই অতটা ছিল না, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে এই ছেলেটা সিরিজ আকারে কন্টিনিউয়াসলি এরা এরকম কেন করতেছে। সো আমার একটু জানা, হ্যাঁ আমি আজকে আমার চেষ্টা মেটেনি, কারণ আমি আমার জায়গা থেকে যতটুকু বুঝি এখানে, সেটা হচ্ছে এখানে দুই পক্ষেরই মারাত্মক রকমের একটা ভুল আছে, মারাত্মক রকমের ভুল। সেটা হচ্ছে আমরা আসলে কোন দিকে যাচ্ছি আমরা ক্লিয়ার না। আর মানে ওনারা দুজনের জায়গা থেকে আমার যেটা মনে হয়, উনি আসলে হ্যাঁ ইমোশনালি হয়তো ওনাকে ফল ইন করছে ছেলেটার উপরে, হয়তো
মনে করছে ঠিক আছে একটা টাইম পিরিয়ডের জন্য আমরা ঠিক আছে একসাথে থাকতে পারি, ভালো না লাগলে চলে যাবো, কারণ বিয়ে শাদী তো করা সম্ভব না। কোনো একটা সময় হয়তো কমিটমেন্ট দিয়ে ফেলছিল, সেখান থেকে সরে আসছে অতীত জেনে। কোনটা সত্য কোনটা মিথ্যা সেটা আল্লাহ ভালো জানেন। বাট দ্য ফ্যাক্ট ইজ দ্যাট এই সম্পর্ক নিয়ে যে সোশ্যাল মিডিয়াতে যে কাদা ছড়াছড়ি, সেটার কারণে আমার একটা আগ্রহ তৈরি হয়েছিল, যে কারণে আমি নীরবকে নক দিই। কারণ নীরব ওকে একটা ইন্টারভিউ করেছিলাম যে আসলে কি একটু পুরো গল্পটা জানি। আমি আসলে আমার কাছে মনে হয়েছে ও আজকে যেটা এগুলো বললো বা যে জায়গাটা এসে দাঁড়াইছে, তাতে আমার কাছে মনে হয়েছে এই গল্পের আমার ব্যক্তিগত অভিমতের জায়গা থেকে আমি যদি বলি, তাতে আমি বলবো যে 20% সত্য, বাকি 80% আমার কাছে মনে হয়েছে যে ও ব্যাকআপ দেওয়ার চেষ্টা করছে, অনেক কিছু বলে নাই এখানে। তবে এটা ঠিক, বাই দ্য ওয়ে ব্যাকআপটাকে আমি মিথ্যা বলতেছি না, কারণ ও যদি ইন ডিটেলি বলতে চায়, কারণ ওরও অসংখ্য ফল্ট বের হবে এখানে, ওকেও ধরা যাবে। তবে এটা ঠিক যে 17-18 বছরের একটা ছেলে, তাকে বাসায় নিয়ে গিয়ে তার সাথে থাকা, একসঙ্গে থাকা, এবং সে যদি ম্যাচিউর একটা মেয়ে হয়, তাহলে আইনের জায়গা থেকে আমার মনে হয় এখানে আসলে ওরও কিছু না কিছু বলার রাইট আছে। যেভাবে লায়লা বলছেন সেভাবে ওরও বলার রাইট আছে। আমি তোমাকে একটা প্রশ্ন করি, তোমার এগুলো যখন ব্যক্তিগত ছবিগুলো এক্সপোজ করলো, তুমি কেন লিগ্যাল অ্যাকশন নাও নাই? তোমার কোনো লয়ার ছিল না মাঝখানে? তুমি একজন লয়ার পাইছিলে, এর মধ্যে তুমি তার সাথে আবার টিকটক করতেছিলা। ওর বাসা থেকে বের হওয়ার পরপরই ও ক্যান্টনমেন্ট থানায় যে আরেকটা অভিনয় সাজায় আরেকটা মামলা করছে আমার নামে। বাসা থেকে বের হওয়ার পরপরই? হ্যাঁ। এই লাইভ করার পরপরই? হ্যাঁ। মামলা করা কি এত সহজ? মামলা গেলে আর ওর মামলা নেয়ও। এই জন্যই আমি আপনার কাছে ব্যক্তিগতভাবে কেন মনে হয়েছে যে আমি আসলে কাল্পনিকভাবে কথাগুলো বলতেছি জানি না। আমি যতগুলো কথা বলছি ব্যাকআপ দেওয়ার জন্য আমার কথা না, যতগুলো কথা বলছি একটা চুলো মিথ্যা না। এটা যদি আপনি আমাদের পবিত্র কোরআন শরীফ এনে দেন, সেটার উপরে হাত রেখে আমি বলতে পারবো আমার একটা ওয়ার্ডও মিথ্যা না। এমন আছে যে আরো অনেক ধরনের কথা আছে যেগুলো বলি নাই। হ্যাঁ ঠিক আছে, অনেক কথা বলতে গেলে তো আবার 4 বছরই লাগবে, 4 বছরের গল্প বলতে গেলে। তুমি এই যে এতগুলো মামলা, তোমার 5টা মামলা করছো তাই না? 5টা তো বলছো? 6টা টোটাল, 6টা মামলা চলতেছে। কি কি মামলা? অ্যাটেম্পট টু মার্ডার 2টা। অ্যাটেম্পট টু মার্ডার 2টা? হ্যাঁ। তারপর ধর্ষণ মামলা। হ্যাঁ। তারপর মানহানি মামলা। তারপর আপনার ভরণ পোষণ দেই না। ভরণ পোষণ তুমি দিবা কিভাবে? সেটা জানি না, ও করছে ভাটার থানায় যা করছিল যেটা। ভরণ পোষণ তো বিয়ের সম্পর্কের পরে আসে। তারপর 2টা হুমকির মামলা দিছে, যে আমি নাকি হুমকি দিছি যে মামলা তোলার জন্য। আচ্ছা, এগুলো করছেও। তো তুমি জামিনে আছো কোন মামলায়? সবগুলোতে জামিনে আছি, একটাতে জামিন নাই, যেটা নতুন করছে। এজন্য আমি খুব আতঙ্কের মধ্যে আছি। আমি যে কোনো সময় তুমি আবার অ্যারেস্ট হয়ে যাবে। আমি যে কোনো সময় আবার অ্যারেস্ট হতে পারি। ওর লয়াররাও এত এডুকেটেড মানুষ, সে বলতেছে আমি চাই না মামুন এলার কাদা ছিটাছিটি করুক, তারপরেও তারা মামলা রেডি করে দিচ্ছে, কিভাবে ট্র্যাপ তৈরি করতে হবে সেটাও শিখাই দিচ্ছে। কিন্তু তাহলে তোমাদের জায়গা থেকে তোমরা যে বারবার বসার পর আসলে লায়লা এখন কি চাচ্ছে তোমার কাছে? মানে মামলাগুলো কেন, কি চাচ্ছে সে? আপনার যখন মামলা করে তখন আমাকে এক মেসেজ দিচ্ছে একটা, আমি আপনাকে দেখাবো, আমি দিয়েও দিব আপনাকে, আপনি যদি ইউজ করেন আরও বেটার, আমার জন্য অনেক উপকার হবে। সেখানেও বলতেছে মামলা 2টা কাজ করা যায়, এক হচ্ছে তুলে নেওয়া, আর এক হচ্ছে যেভাবে চলতেছে সেভাবে চলা। যদি চাও তুলে নেই, তাহলে তোমার 2টা উপায় আছে। এক, আমার সাথে লিভ টুগেদারে থাকতে হবে, আমার সাথে থাকতে হবে, আবার রিলেশনশিপে থাকতে হবে। সেকেন্ড হচ্ছে আমাকে ফিজিক্যালি অ্যাসল্টের জন্য 90 লক্ষ টাকা জরিমানা দিতে হবে। এটা হচ্ছে লায়লা কনভারসেশন, আমার কাছে স্ক্রিনশট আছে, আমি দিচ্ছি আপনাকে। এটা এই ছিল ওর প্রথম কনভারসেশন। এখন ওর কনভারসেশন কী বা ওর চাহিদা কী আমি বুঝতেছি না। কারণ 1 মাস আগে বলছে যে মামুনের কাছ থেকে কোনো ধরনের চাহিদা আমার নাই, মামুন আমার কাছে অনলাইনে সরি বলবে, আমি মামুনকে সরি বলবো, মামলা তুলে ফেলবো। কিন্তু এখন এসে আবার ওর অনেক ধরনের চাহিদা শুরু হচ্ছে। এখন আবার ও পোস্ট করে মামুন করছে, আমি কেন করবো? আমি সিঙ্গেল একটা ছেলে, আমি কেন করবো? কাকে বলে বউ রেখে অন্য মেয়ে নিয়ে ফুষ্টি নষ্ট করলে তাকে বলে পরকীয়া। ওকে পরকীয়া বুঝে না, ও যেটা করছে সেটা হচ্ছে পরকীয়া। ওর তো লাইফের স্টোরির অভাব নাই। ওর যে কলিগরা আছে বা ওর যে ফ্রেন্ডসরা আছে, আমি তো আরও কয়েকজন মানুষের সাথে মিট হয়েছি, একজনের সাথে পরিচয় করে দিছে, তারপরও সে কোনোভাবে ট্র্যাপ করে তাকে আমার কাছ থেকে সরাই দিছে যে সে যেন আমার সাথে কথা বলতে না পারে। তার কোনো বন্ধুর সাথে সে আমাকে মিশায় নাই, শুধুমাত্র 2টা পার্সনের সাথে মিলাইছিল। সে দুজনেই বসুন্ধরাতেই থাকে, মানে রাস্তার মধ্যে দেখা হয়েছে একজনের সাথে, আরেকজনের বাসায় নিয়ে গেছিলো দেখা করাইতে। এই 2টা পার্সনের সাথে দেখা করাইছে। তো একটা পার্সন যার সাথে রাস্তায় দেখা করাইছে, সে আমাকে বলছে তার কোনো ঠিক নাই, সে কত ছেলের সাথে প্রেম করছে, কত ছেলের সাথে ধরেছে, সে জামাই রেখে যে আরেকজনের সাথে করতো, এগুলোর কারণে ডিভোর্স হয়। শুধু সে এক আর্মি অফিসার রেখে আরেক আর্মি অফিসারের সাথে যে এইগুলো কথা ওই লোকগুলো বলছে আর কি, আমি আমার কাছে শোনা কথা এগুলো আর কি। বলে 4 বছর তুমি কই ছিলা, 4 বছরে তুমি খোঁজ পাও না। আমি খোঁজ পাই তো সরে আসতে চাইছি, তখন থেকে তো তুমি মামলা দিয়ে আটকে রাখছো আমাকে। আমি তো সরে যেতে চাইছি তখন থেকেই, আমি তো জানার আগে থেকেই সরে যেতে চাইছি।
মানে তোমার সরে আসার মূল কারণটাই কি এটা যে ওনার দুটো বিয়ে ছিল এটাই? এটা ছাড়াও আমি প্রথম থেকেও যখন ওর সাথে সম্পর্ক শুরু হয় তখন আমাকে বলছে কোনো ধরনের কমিটমেন্ট নাই, আমার সাথে তোমার সংসার করতে হবে না, বিয়ে করতে হবে না, কিছু করতে হবে না, তুমি তোমার মতো লাইফ লিড করবো, আমি আমার মতো লাইফ লিড করবো, কিন্তু এই কিছুদিন আমার সাথে থাকো, এটা করো সেটা করো, ঠিক আছে। এর মধ্যে যখনই চলে আসি তখনই হাত কেটে ফেলে মরে যাবে, যখনই চলে আসি তখনই বিষ খায় মরে যাবে, যখনই চলে আসি তখনই হারপিক খেয়ে ফেলে মরে যাবে, এর দিয়ে ফোন দেওয়া হয়, তারা দিয়ে ফোন দেওয়া হয় যে মরে যাচ্ছে, মরে গেলে তখন আমি কি করবো, তখন এটা একটা ব্ল্যাকমেল ছিল। এখন ওইগুলো আর ব্ল্যাকমেল মরে গেলে তুমি যে মামলা খাটবা সেই মামলা তো হয়ে গেল 6টা, এখন তুমি হ্যাঁ ওই সেটাতে তুমি রাজি ছিলা বলে এখন 6টা খাইছো, এই হচ্ছে এখন বিষয়। মামলা খেয়ে গেছি কতগুলা, এখন আমি কার কাছে যে আমার দুঃখ বলবো, কার কাছে আমি প্রকাশ করবো, এই জন্য আপনাদের কাছে এসে আমি আমার মনের যে কথাগুলো না, লাইভে এখানে এসে কথা প্রকাশ হচ্ছে করছি। না প্রিন্স, প্রথম কথা হচ্ছে যে তোমার বাকি বিষয়গুলো নিয়ে অনেক কথা হচ্ছে, সেগুলো নিয়ে আমার কোনো কোয়ারি নাই। আমি তোমার এই যে বিএমডাব্লিউ নিয়ে কথা হচ্ছে, এগুলো নিয়ে কথা হচ্ছে, দিস আর নট মাই কাপ অফ টি। বাট আমার মূল কথাটা হচ্ছে কি, এখানে লায়লা তোমাকে, তোমার কথা যদি আমি ধরে নেই সব কিছু সত্য, তাহলে লায়লা তোমাকে যে কোনো উপায়ে চায়, এটা হচ্ছে মূল কথা, যেটা না চাইলে তোমার নামে এতগুলো মামলা কেন দিবে? এখন বলতেছে আমি মামুনের কাছ থেকে, তুমি একটা কাজ করো, এখন আমি জানি এটা খুব ফানি হয়ে যাবে, তুমি দ্রুত একটা বিয়ে শাদী করে ফেলো। নাম্বার 1 পরামর্শ তোমাকে একটা দেই, তুমি যদি বাঁচতে চাও তুমি দ্রুত একটা বিয়ে শাদী করো। কারণ আমি তোমাকে কথা কেন বলছি, তুমি মামলা কম্প্রোমাইজ করার জন্য যেভাবে তার কাছে বারবার গেছো, তো আরও 2-4টা মামলা দিয়ে ফেললে তো আমার মনে হয় তুমি কোনো একদিন বিয়ে তো করতে রাজি হয়ে যাবা, যে মামলা বিয়ে করে ফেললে তাকে সে তো মামলা তুলে নেবে, কারণ হাজবেন্ডের জন্য। এটা তো কোনো পদ্ধতি না। শোনো, তুমি এক ব্ল্যাকমেইলের ভয়ে তুমি আরও 10 বার ব্ল্যাকমেইল হইছো। তোমার কথা যদি সত্য আমি ধরেই নেই, সব কিছুতে তুমি হাত কাটা দেখে ভয় পাইছো, এবং এই হাত কাটা শুধুমাত্র একটা পুরুষের জীবনে বা একটা ছেলের জীবনে এগুলো এরকম হয়। ছেলেরা হাত কাটে না, মেয়েরাই কাটে। উইথ ডিউ রেসপেক্ট, আমি কাউকে অপমান করছি না, বা যেটা সত্য, ছেলেরা হয়তো খুবই কম কাটে, বা বেশিরভাগ মেয়েরাই কাটে। এবং এই হাত কাটা দেখে ভয় পাইলে, কিংবা ওই যে রশি ঝুলাই ফেলছে এটা দেখে ভয় পাইলে, ওই পুরুষের জীবন, ওই ছেলের জীবন সারা জীবন ওইখানেই আটকায় থাকবে। প্রথম কথা হচ্ছে এটা। তুমি এটা ভয় পাইছো, ভয় পায়া তুমি এখান থেকে বের হয়ে আসতে পারো নাই, তুমি কম্প্রোমাইজ করছো, তোমার পার্সোনালিটিও জাজ করে ফেলছে। যদি তুমি যা বলছো যদি সত্য হয়ে থাকে, ইভেন ডেফিনেটলি এগুলাই ঘটে আমাদের সোসাইটিতে। তোমার পার্সোনালিটিও জাজ করে ফেলছে যে এই ছেলে তো ভয় পায়, তো যে কারণে তোমাকে ভয় পায় সে অ্যাচিভ করতে চাইছে, এবং তোমাকে তুমি যেভাবে ভয় পাবা সেভাবে সে রাস্তাতেই গেছে। তুমি মামলার ভয় পাইছো, পুলিশের ভয় পাইছো, জেলের ভয় পাইছো, আলটিমেটলি তোমাকে সে সেই জায়গাটাই নিয়ে গেছে। এখন আমার কথা হচ্ছে প্রিন্স, তুমি জেল থেকে ঘুরে আসছো, সে যদি অন্যায় করে থাকে তাহলে তুমি জেলের ভয় কি জন্য পাচ্ছ? সে যদি অন্যায় করে থাকে তুমিও আইনের অ্যাকশন নাও। একটা মামলা কি তুমি করছো তার এগেইনস্টে? না, একটা মামলা করি। কেন করো নাই? তোমাকে কেউ পরামর্শ দেওয়ার মতো নাই? আমি জিডি রেডি করছি, যাইতে পারছি না, আবার আরেকটা মামলা করছে তো আমার নামে, আমি মামলা করতে যাবো, তখনই আমাকে আবার অ্যারেস্ট করে। তুমি তোমার একজন ভালো লয়ারের সঙ্গে কথা বলো, একজন ভালো লয়ারের সঙ্গে কথা বলো। এটা তো ডেফিনেটলি ইটস আ ক্রাইম। আমি প্রথম কথা হচ্ছে আমি জানি না কোনটা সত্য কোনটা মিথ্যা, বাট বাংলাদেশের আইন অনুযায়ী তোমার রাইট পাওয়ার অধিকার আছে। কাজ তোমরা দুজনের একজনও ভালো করো নাই, প্রথম কথা হচ্ছে এইটা। হ্যাঁ, কিন্তু কথা হলো যে তোমার নামে যেরকম মামলা হয়েছে সেই জায়গা থেকে তোমার কিন্তু ওনার যেরকম রাইট আছে বিচার পাওয়ার, তোমারও কিন্তু রাইট আছে অবশ্যই। সো তোমার সাথে তুমি যেগুলো বললে এতগুলো অবিচার যদি হয়ে থাকে, সো সবচেয়ে বড় ব্ল্যাকমেল তোমার ভাষায় তুমি হইছো। সো তোমারও তো আইন অনুসারে অ্যাকশন নেওয়া উচিত ছিল, তুমি নাও নাই কেন? আমি নেই, আমি ভাবছি যে আমাদের যে বিষয়টা চলতেছে ও মামলাগুলো তুলে নিক, আমি আর হ্যাসেলের মধ্যে ঢুকতে চাই না। মামলায় আমার যে টাকা পয়সা খরচ আছে, এত হ্যাসেল আছে, এগুলো আমি নিতে চাচ্ছিলাম না। আমি চাচ্ছিলাম যে অপরের মধ্যে বের হয়ে যায় এখান থেকে। তোমাদের নামে লিগ্যাল নোটিশ গেছে কিছুদিন আগে, আমি দেখলাম। এখন কিন্তু একটা পরিবর্তিত বাংলাদেশে বসবাস করি আমরা, যা ইচ্ছা করলে সামাজিক যোগাযোগ মাধ্যমে করা যায় না। সো তোমাদের নামে যেহেতু লিগ্যাল নোটিশ গেছে, এখন এটা নিয়ে তোমার বক্তব্য কি বলেছে লিগ্যাল নোটিশে? তোমরা না থামলে তোমাদের বিরুদ্ধে মামলা হবে। থার্ড পার্টি চলে আসতেছে মামলা করার জন্য। বুঝতেছো জীবনটা কোন দিকে যাচ্ছে? দেখ, তাও ভালো, তাও তো বাঁচবো, ওইটাও বুঝবে যে কেমনে খাটতেছি আমি, কতটা কষ্ট পাচ্ছি, জেলটা কত কঠিন, খাইতে আসুক বুঝবে। আমি আবার জেলে যাবো, সমস্যা নাই, এমনিও যাইতে হবে, এমনিও যেতে হবে। থার্ড পার্টি এসে ঢুকাক, দুইটাকে একসাথে ঢুকাক, আমি খুব খুশি হব। ওয়ও জেল খাটুক, জেলের স্বাদ পেয়ে আসুক, জেলটা খুব মজার না, মজাটা বুঝবে। আসলে পুরুষ হয়ে জন্ম নেওয়াটাই সবচেয়ে বড় ভুল। ওরা মামলা করে দিয়ে ঘুরে রাষ্ট্রবাদী, রাষ্ট্র হিসাবে মামলা চলতে থাকে। আর মামলা করার তো কোনো স্কোপ নেই, যতদিন পর্যন্ত আমি যে মামলার ঝুলবো। আমি কীভাবে মামলা করবো? আমার তো ওরকমভাবে আমার ওরকম টাকা পয়সা অঢালা নাই বাপমার, যে আমি অডালার টাকা পয়সা দিব, লয়ারকে চালাবো, এই লয়ার কোর্ট কিনে ফেলবো, এটা করবো সেটা করবো, এগুলো তো করার ক্ষমতা আমার নাই। ওর ক্ষমতা আছে, ও ক্ষমতা দেখাক না। আমি তো এই জন্যই আমি দেশবাসীর সামনে চলে আসি না। আমি কম তেক্ততার কারণে আমি লাইভে এসে আমার আক্ষেপ আমি প্রকাশ করছি, কম তেক্ততার কারণে। আমি ওর ফ্রন্টে দ্বারা লাইভ করার কারণই এটা, যে মানুষ যেন প্রমাণ পায়, একটা মানুষের সামনে একটা মানুষ কীভাবে বলতেছে। এখানে তো প্রমাণ করার কিছু নেই, ওর সামনে আমি বলতেছি, ওর সামনে আমি বলছি সব ধরনের কথা যা বলার। আমার আসলে খুব ঘৃণা লাগে, আমার নিজের জন্য ঘৃণা লাগে
যে আমি কি করছি আমার লাইফটাকে। এক্স্যাক্টলি, এই প্রশ্নটা আমি তোমাকে করতাম। আমার খুব ঘৃণা লাগে আমার নিজের জন্য, আমি কত বড় একটা স্টুপিড, কত বড় একটা গাধা। আল্লাহ তাআলা সব কিছু দিয়েছিল আমাকে, সব কিছু ঠিকঠাক ছিল, সব ভালো চলতেছিল, স্মুথ চলতেছিল। লায়লা আমার লাইফে নাই ওই টাইম, মানে লাইফে আছে অ্যাজ এ ফ্যান হিসাবে, ফ্রেন্ড হিসাবে, শুধুমাত্র টেক্সটের মধ্যে, কনভারসেশনের মধ্যে। দ্যাট ইজ দ্য লেসন অফ দ্য স্টোরি। হ্যাঁ, শুধুমাত্র কনভারসেশনের মধ্যে আছে। ওই টাইমটাতে আমি আমার সংসার চালাচ্ছি, ওই টাইমে আমি 5 লাখ 6 লাখ 7 লাখ টাকা করে আমি ইনকাম পাচ্ছি, আর্নিং হচ্ছে আমার। ওই টাইমটাতে আমি স্টুপিডের মধ্যে সব কিছু ছেড়ে এই মহিলার কাছে চলে আসছি। ট্রাকের পিছনে লেখা থাকে না, নিরাপদ দূরত্ব বজায় রাখুন। এটা জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ একটা লাইন। কোনো সম্পর্কের মধ্যেই এমনভাবে যাওয়া উচিত না যেখানে কোনো ব্রিদিং স্পেস থাকে না। ফ্যান এবং সেলিব্রিটিদের সম্পর্ক অলওয়েজ ডিস্টেন্স মেনটেন করা উচিত, অলওয়েজ করা উচিত। এবং এই সম্পর্ক, এই ফ্যান এবং ভালোবাসার সম্পর্ক ওইভাবেই রাখা উচিত। আমি এই বয়সে হলে হয়তো বা এই ট্র্যাপের মধ্যে পড়তাম। এক্স্যাক্টলি, দ্যাট ইজ অ্যানাদার পয়েন্ট। 17-18 বছর বয়স, আমি এই বয়সে হলে আমি এই ট্র্যাপটার মধ্যে পড়তাম না, এই ঝামেলার মধ্যে পড়তাম না। আর আপনি দেখেন পরপর যতবার কন্ট্রোভার্সি হয়, সমাজ নষ্ট হয় বা যাই বলেন, সেটা কিন্তু আমার ওয়ে থেকে আগে আসে না, ওর ওয়ে থেকে আসে। কারণ কি, ও চায় টপ অফ দ্য লাইনে থাকতে, ও চায় অ্যাটেনশন মানুষের। ও এখন একজন অ্যাটেনশন সিকার। ও দেখেন কয়টা পোস্ট করছে ওর বাসা থেকে লাইভ করে আসার পর, আমি কয়টা পোস্ট করছি। একটা সিঙ্গেল পোস্ট আমাকে দেখাতে পারলে, কিবরিয়া ভাই আপনার আমার বাড়ি দিবেন এই জায়গায় দাঁড়ায়। আর ওর অ্যাকাউন্টে যান আপনি 100 পোস্ট পাবেন। ও চিল, ও মন মতো ঘুরতেছে, মন মতো যা ইচ্ছা তাই করতেছে, মিট আপ করতেছে, ফ্যান মিট আপ করতেছে, ও গেট টুগেদার করতেছে, হ্যাং আউট করতেছে। ওর পক্ষেও দেখলাম অনেকেই কথা বলছে, ওর পক্ষে কথা বলতেছে। ওই যে ওর কিছু নিয়ে ঘুরে তো, ওইগুলা নিয়ে কথা বলাইতেছে। যাই হোক, কথাটা একটু টুট মেরে দিয়েন। যাই, আমি কাউকে ছোটো করে কথা বলতে চাই না, কারো ক্যারেক্টার নিয়ে কথা বলতে চাই না। কিন্তু ওই লোকগুলো এসে বলে যে আমি সাক্ষী ছিলাম মামুন লায়লার বিয়েতে। আমি আপনাকে একটু শোনাই এই কথাটা। তোমরা বিয়ে শাদী করছো নাকি? এই কথাটা আমি শোনাই, এই লাইনটাও, এই টপিকটাও একটু কথা বলা দরকার আমার এখন। আমি একটু বলি, আগে প্রথমে ভিডিওটা বের করি। প্রথমত এই যে ওর ভেরিফাইড পেজ থেকে, ওর অরিজিনাল পার্সোনাল পেজ থেকে আমাদের নিকানামা আপলোড করছে যে আমরা বিবাহিত। তারপর জবানবন্দি, এই যে যাকে নিয়ে যে ওর সাপোর্টার। স্ক্রিনে যে পেপারস দেখছেন এটা ওদের বিয়ের কাগজ। পুরো দুনিয়া লায়লাকে খারাপ বললেও আমি বলি না, কারণ আমি রিয়েল ঘটনাটা জানি। দুবার হুজুর ডেকে ওদের বিয়ে পড়ানো হয়েছে। আর শুনতে চাই না। এরপর আপনারা তো সোশ্যাল মিডিয়াতে দেখছেন, এখন এসে প্রমাণিত হয়েছে। আপনার প্রতিদিনের বাংলাদেশ নামে একটা পত্রিকা আছে, নিউজ চ্যানেল আছে, যারা এটা ফাইন্ড আউট করছে যে কাবির নামাটা যে খেলতেছে লায়লা, এটা যে বের করছে হুট করে আবার নতুন করে, এটা আবার পিছনে কি আছে, এটা নিয়ে গেছে ওনারা কাজী অফিসে। যাওয়ার পর দেখছে টোটালি ফেক। যেই কাজী সই করছে সেই কাজী মারা গেছে 2 বছর আগে। 2 বছর আগে কাজী মারা গেছে, তার নামে তার সই দিয়ে আমার আর তার বিয়ে হয়ে গেছে। কিভাবে হলো? 2বার নাকি হুজুর ডেকে বিয়ে হয়েছে, এই নাকি সাক্ষী। এই ব্যাটাকে সব ডিম থেরাপি দেওয়া দরকার, তাহলে সব বের হবে। দেখছেন সব স্ক্রিপ্টেড, ওর জীবনে যা আছে সব স্ক্রিপ্টেড। আমার একবার বলছে বিয়ে হয়েছে, এই ভরণ পোষণ মামলা করতে গেছে ভাটরা থানায়। মামুন আমাকে ভরণ পোষণ দেয় না, মামুনকে ফেরত নিতে আসছি, মামুন আমাকে মারধর করছে। আপনারা খোঁজ নিলে আমি জিডি পেপারটা আপনাকে পাঠিয়ে দিব, সমস্যা নেই। কোন ধরনের মামলাও করে নাই। তার মানে তুমি বলতে চাচ্ছ যে কাবিনটা ঠিক নাই, ফেক? ঠিক নাই, ফেক, টোটালি ফেক। এটাও বানাইছে আমাকে আবার আরেক ট্র্যাপে ফালানোর জন্য। এখন আবার আরেকটা ট্র্যাপে ফালানোর জন্য এই কাবিনটাও তৈরি করছে টাকা দিয়ে। তোমার এই কথাগুলো যদি সত্যি হয়ে থাকে, তুমি আইনি ব্যবস্থা নিচ্ছ না? 100% সত্য। এটার মধ্যে মিথ্যা প্রমাণ করতে পারলে আমি বলবো আপনারা যে ধরনের শাস্তি দিবেন আমাকে। কেউ নাই যে তোমাকে একটা ভালো পরামর্শ দিতে পারে? আমার কেউ নাই এখনো ভালো পরামর্শ দেবে। তোমরা এত ভালো ভালো ফ্রেন্ড সার্কেল নিয়ে ঘোরো, সারাক্ষণ থাকো অনলাইনে। আমি যেটা দেখতে পাচ্ছি, তোমার কথা যদি আমি সমস্ত কিছু বিশ্বাস করি, তাহলে তো তোমার নামে যেগুলো মামলা হয়েছে সেই মামলাগুলো ওনার নামে হওয়া উচিত। অবশ্যই হওয়া উচিত। এবং ওই যে ধর্ষণের যে ব্যাপার স্যাপার, এটার মধ্যে কোনো আলামত নাই। ধর্ষণের মামলা তো যদি ওর বয়স 17 হয়ে থাকে, 17 অবস্থায় যদি ওনার 30 বা 45 বছর বয়সে যদি এই সম্পর্কে যেয়ে থাকে, তাহলে তো ধর্ষণের মামলা এর পক্ষ থেকে হওয়া উচিত। 7 বছর আগে, 4 বছর আগে আমি যদি এখন 22-23 হই, 4-5 বছর আগে আমার বয়স 17-18, তখন আমার ভোটার আইডি কার্ড কোনো কিছু নাই। ও নিজেই বলছে আমি মামুনের ভোটার আইডি কার্ড বানিয়ে দিছি। চাইল্ড অ্যাবিউজ হয়েছে না? দেখেন, বিষয়গুলো অনেক জটিল। আমি একটা কথা বলি, এই যে নোংরামি, কাদা ছড়াছড়ি এগুলো হচ্ছে, এগুলো নিয়ে মানুষ একসময় আর মজা পাবে না। অলরেডি এখন আর মজা পায় না। যদি আমি এগুলো কখনো টপ অফ দ্য লাইনে আনতে চাই না, এগুলো কখনো সামনে আনতে চাই না। ভিউজ হচ্ছে এটা ঠিক, হ্যাঁ ভিউজ হচ্ছে এটা ঠিক, বাট এটা ঠিক একটা সময় গিয়ে আপনারা কিন্তু দুজনেই বিপদে পড়ে যাবেন। ঠিক আছে? কারণ সত্য কথা বলতে যেটা হচ্ছে, এই যে তৃতীয় পক্ষ যারা এখন কিন্তু যে লিগ্যাল নোটিশ পাঠাচ্ছে, সেখান থেকে পাঠাচ্ছে, একটা সময় এগুলো আর ভালো লাগবে না, এবং আমাদেরও নিশ্চয়ই এগুলো নিয়ে আর ভালো লাগবে না। তো আমার মনে হয় কি, কাউকে না কাউকে তো থামতে হবে আসলে। হ্যাঁ, জোর করেও যেমন কাউকে পাওয়া যায় না,
আর দ্বিতীয় কথা হচ্ছে যে কেউ যদি থাকতে না চায়, সম্পর্ক এমন একটা জিনিস সেখানে আসলে কোনো আইন, কোনো আদালত দিয়েও সেটা আটকানো যায় না। দিন শেষে ক্ষতির পরিমাণ কিন্তু বহুত, ক্ষতিটা এত বেশি, লায়লা বলেন বা মামুন বলেন, যেই বলেন না কেন, আপনাদের দুজনের যে ব্যক্তিগত ইমেজ, পারিবারিক ইমেজ, এটার যে ক্ষতি হয়েছে, এই ক্ষতি কিন্তু আপনারা কোনোভাবেই পূরণ করতে পারবেন না। এরপরে আপনারা দেখবেন যে পাবলিক ইনসিডেন্ট ঘটে যেতে পারে, ঘটবেও। একসময় দেখবেন যে আমাদের বইমেলাতে কিন্তু বেশ কিছু পাবলিক ইনসিডেন্ট ঘটেছিল, আপনাদের মনে আছে কি না জানি না। সেখানে কিন্তু মানুষ কিন্তু এই জিনিসগুলো ধীরে ধীরে রিয়্যাক্ট করা শুরু করছে, ভুয়া ভুয়া স্লোগান দেওয়া থেকে শুরু করে এক ধরনের মানে ফিজিক্যাল অ্যাসাল্টের দিকে চলে যাচ্ছিল। সো সেই দিন হয়তো খুব বেশি দূরে না, এগুলো মানুষকে যতটা বেশি ক্যাওয়েটিক পজিশনে দিবেন, হয়তো আল্লাহ না করুক আপনারা হয়তো এরকম কোনো কিছু ফেস করবেন। সো আমার মনে হয় আপনাদের থামা উচিত, দুজনেরই ও থামা এটা উচিত। এনজয় করে, আরো ও হ্যাং আউট করতেছে, গেট টুগেদার করতেছে, 2-4-500 মানুষ নিয়ে, 2-4-5,000 মানুষ নিয়ে হ্যাং আউট করতেছে। আমার মনে হয় যে এগুলো থামানো উচিত। আর এই মামলা বলেন বা যেটাই কিছু বলেন, এখানে কিন্তু মানুষ একটা সময় বুঝে যাবে কোনটা রাইট কোনটা রং, ঠিক আছে? সো এটা আমার মনে হয় স্টপ করা উচিত। প্রিন্স, আমি যেটা বলবো যে শেষ কথা হচ্ছে যে আইনের অধিকার সবার পাওয়ার আছে। একটা হচ্ছে লায়লা যেভাবে আইনি লড়াই করছে, আমার মনে আমিও হয় এখন আইনের সহায় হব, আইনের কাছ আমার থেকে মনে হেল্প হয় যে নিব। তোমারও তুমি যেগুলো বলছো সেগুলো যদি সত্য হয়ে থাকে, সবকিছু যদি ঠিক হয়ে থাকে, তাহলে তোমারও রাইট আছে আইনি অধিকার পাওয়ার, সুন্দরভাবে বাঁচা। আসলে আমার ওরকম লবিং পাচ্ছি না, ওরকম তুমি মানুষ মাঝখানে পাচ্ছি একজন না। লয়ারকে নিয়ে আসছিলা, আমি দেখলাম যে তুমি তার সাথে আবার টিকটক করা শুরু করছো, ভদ্রমহিলার সঙ্গে, 1-2টা বোধ হয়, আমি যদি ভুল না বলে থাকি। উনি করছিলাম। কোথায়? ওনাদের চেম্বারে করেছিলাম। তো উনি কোথায় এখন? উনি আছেন। এগুলো তো ভয়ঙ্কর রকমভাবে অপরাধ, কারো ব্যক্তিগত জিনিস তথ্য পাশ করে দেওয়া, ঠিক আছে? প্রিয় দর্শক এবং শ্রোতা, লাস্টের দিকেও যে লাইনগুলো বলেছে সেগুলোই কিন্তু আজকের গল্পের মোরালিটি, যে কোনো সম্পর্কেই এমনভাবে জড়া উচিত না যেটা আপনার জীবনটাকে শেষ করে দিবে। এবং দেখুন, এটা যদি ওর বৈবাহিক সম্পর্কে হতো, যে ও মেয়েটাকে বিয়ে করেছে, মহিলাকে বিয়ে করেছে, তারপর ওর লাইফে এগুলো ঘটেছে, তাও এটা কনসিডারেবল। কিন্তু বাংলাদেশের মতো সমাজে বসবাস করে ধর্মীয় এবং সামাজিক মূল্যবোধের জায়গাটা থেকে এমন একটা ব্র্যান্ড ওর জীবনে পড়ে গেছে, ওকে যদি লায়লা আজকে ছেড়েও দেয়, ধরেন আজকের পর থেকে নর্মাল লাইফ লিড করতেছে, ও কি পারবে জীবনে এই আমার রিকভারি করতে অনেক সময় লাগবে। তুমি কোনোদিনই রিকভার করতে পারবে না, এটা কখনোই তুমি সুস্থ জীবনে যেতে পারবে না। তোমাদের পরবর্তী জীবনে একটা ঝামেলা তৈরি হবে, তোমার লাইফে হয়তো নতুন কেউ আসবে, সে তোমাকে কথায় কথায় খোটা দিবে যে তোর অতীত জানো না, তোর অতীত পুরো বাংলাদেশ জানে। তো তুমি এই জায়গা থেকে কখনো বেরোতে পারবে না। আর আমার মনে হয় যে আমাদের সবারই একটু, যারা আমরা এত ওদের কাছাকাছি বসবাস করি, তাদের সবাই একটু ওদেরকে বেটার পরামর্শ, দুজনকে আলাদা করে দুজনের একটা সুন্দর জীবনযাপন করতে দেওয়া উচিত। বাট এখানেও কথা হচ্ছে যে আসলেই কি ওনারা নিজেরা চায়? আসলেই কি অধ্যায়টা এখানে শেষ হলো? কিন্তু আমি যে কোনো মুহূর্তে এই অধ্যায় শেষ চাই, যেভাবে হোক, এনি কস্ট। শেষ করছি আমরা আজকের মতো। অধ্যায় শেষ হলো কিনা জানি না, দুজনেই আপনারা স্বাভাবিক জীবনযাপন করেন, আমরাও স্বাভাবিক জীবনযাপন করি, এটাই আমরা চাই। আমি স্বাভাবিক জীবন ফিরে পেতে চাই আপনাদের মাধ্যমে। সো ভালো থাকেন, এই শেষ করছি আমরা আজকের মতো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।